দেখতে শুনতে পাচ্ছ? বলো। স্যার। ওকে। করছে। আজকেই বাকি যতগুলো আছে সব করে দেবো, কারণ অনেকগুলো দেখলাম রিপিট আছে, আর যেগুলো আছে খুব ইজি কোয়েশ্চেন আছে, এক্সপ্লেনেশনের বিশেষ প্রয়োজন, খুব একটা লম্বা সময় ধরে বিশ্লেষণ প্রয়োজন পড়বে না। ঠিক আছে, 60 নাম্বার থেকে হয়েছিল তাই তো? 60 পর্যন্ত হয়ে গেছে গতকাল, রাইট? হ্যাঁ স্যার। ওকে। ইন্টারন্যাশনাল কি খবর আছে বলো, কি একটা শেয়ার করেছো এরকম মনে হলো, দেখলাম। হ্যাঁ স্যার, ওই ফ্রান্সের ইলেকশনে ওই ম্যাক্রো টিম মানে ওনার মেজরিটি পায়নি 577টা সিটে। এবার লেফট উইংস জিতে গেছে। লেফট উইং জেতেনি বোধ হয়, হ্যাং পার্লামেন্ট মানে হয়েছে। মেজরিটি পেয়েছে ওদের, মানে ওদেরও তো একটা কোয়ালিশন ইয়ে রয়েছে, তো ওদের ওটা মেজরিটি পেয়েছে, মানে 279টাতে মনে হয়, 279তে ওদের ম্যাজিক ফিগার হচ্ছে, তো ওটা মনে হয় ইয়ে করেছে। হ্যাং পার্লামেন্ট হয়েছে বোধ হয়, দেখলাম নাকি এরকম, তাই তো? ভালো করে দেখো, হ্যাং পার্লামেন্ট হয়েছে মনে হলো, পুরো সিঙ্গেল মেজরিটি পায়নি কেউ তো, এবং বামপন্থীরা সেখানে এগিয়ে আছে। হ্যাঁ, ভোট ভোট শতাংশ অনেকটাই বেশি পেয়েছে। ভোট শতাংশ প্লাস হচ্ছে সেই ইয়েটাও, সিটটাও, হুম। কিন্তু সিঙ্গেল মেজরিটি পায়নি। তো খুবই ভালো বিষয় দেখছো যে দিকে দিকে বামপন্থীদের আন্দোলন মাথা চাড়া দিচ্ছে, বুঝতেই পারছো। আজকে আলোচনা হবে এগুলো, দেখবে এগুলো সব গ্লোবাল পলিটিক্যাল ইকোনমির এই সমস্ত বিষয়গুলোই আলোচনা হচ্ছে, আজকেও আলোচনা হবে, দেখবে যে ক্রাইসিস যখন আসে তখন সেটা একটা কনস্টিটিউশনাল একটা অটোক্রেসির দিকে সিস্টেমটাকে নিয়ে যায়। তো যে কোনো ক্রাইসিস যখন আসে তখন দেখবে পুরো ওই কিছু সময়ের জন্য সিস্টেমটিকে কনস্টিটিউশনাল অটোক্রেসির দিকে নিয়ে চলে যায়। তো ইন্ডিয়াতেও ঠিক কাইন্ড অফ ওই জিনিসটাই আমরা দেখলাম, বা অথরিটারিয়ান রিজিমের দিকে গেল। গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এটাই হয়েছে, এবং মানুষ তার মানে খারাপ দিকটা সম্পর্কে সচেতন হতে পারে বলে তারা আবার সেটাকে সংশোধন করে, তাই না? তো যাই হোক, এখন আবার ইলেকশনে সেটা মানে পরিষ্কার উঠে আসছে যে হ্যাঁ, তার মানে কিছু সময়ের জন্য এগুলো তো হচ্ছিল, এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। এগুলো মানুষের মতো শাসন ব্যবস্থা ছিল না, তো মানুষ এখন নিজেদের মতো করে আবার জেগে উঠতে বাধ্য হচ্ছে, ডেমোক্রেটিক রিফর্মস তারা করতে বাধ্য হচ্ছে ইলেকট্রাল পলিটিক্সের মধ্য দিয়ে। খুবই ভালো বিষয় এগুলো, এগুলো আগামী দিনে আরও অনেক বেশি ইনক্লুসিভ পলিটিক্সের আইডিয়াগুলোকে প্রমোট করবে, এগুলো আরও আগামী দিনে এমপ্লয়মেন্টকে জেনারেট করবে, এগুলো আগামী দিনে আরও অনেক বেশি করে হিউম্যান রাইটসকে ডেভেলপমেন্ট করার কাজ করবে, এবং ডিস্ট্রিবিউশন অফ জাস্টিসের যে কনসেপ্টটি, সেই জাস্টিসের কনসেপ্টটিকে, ডিস্ট্রিবিউশন অফ জাস্টিসের কনসেপ্টটিকে, জাস্ট ডিস্ট্রিবিউশন অফ ওয়েলফেয়ার, এই সমস্ত কনসেপ্টগুলোকে এবার কিন্তু একটুখানি ভ্যালুস দেবে। তো দেখবে এগুলো বিভিন্ন গভর্নমেন্টের ইনিশিয়েটিভসগুলোর দিকে যদি নজর রাখো তাহলে দেখবে তারা এসে সবার আগে সেই ধরনেরই পপুলিস্ট কিছু পলিসি নেওয়ার কাজ করবে। পপুলিস্ট মানে জনপ্রিয়, যেগুলো মানুষ চাইছে। তো নরেন্দ্র মোদীও দেখলে যে পাওয়ারে এসে পরের দিনই সেখানে কি করছেন, মানে সঙ্গে সঙ্গে তিনি এখানে কৃষকদের যে যে টাকা যেটা দেওয়া হয়, এটা আগেও দিত, বাট শুরুর দিনই এসে ওটাই, ওই বিলটাই, মানে ওই পেপারসগুলোই সাইন করার, এটা একটা বড় মানে পলিটিক্যাল একটা একটা মেসেজ হচ্ছে এটাই যে তিনি কৃষকদের নিয়ে কাজ করবেন। হ্যাঁ, করবেন। এতদিন হয়তো সেখানে লাঠিপেটা করেছে, পেরেক পুঁতে দিয়েছে রাস্তায়, সেগুলো করেছে, বাট এবার কিন্তু তিনি সত্যিকারে করবেন। এগুলো একটা এর একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। এখন বাস্তবের মাটিতে কতটা করবেন করবেন না সে কোনো আলাদা বিষয়, বাট হ্যাঁ, এগুলো এই মেসেজগুলো উঠে আসছে, কাজেই এগুলো একটুখানি কিন্তু বুঝতে হবে যে এগুলো কিন্তু সব তারা তো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এগুলো তো সব তারা মানে ভেবে চিন্তে করেন, কাজেই তাদের এই চয়েসের মধ্যেও কিন্তু একটা পলিটিক্যাল একটা কিন্তু মেসেজ রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের নজর সেই দিকেও থাকবে, আমাদের নজর থাকবে অবশ্যই ইউকের দিকে, ফ্রান্সের দিকে থাকবে, এবং ইউনাইটেড নেশনসে কী ধরনের পলিটিক্যাল চেঞ্জ আসছে, শুধু ইউনাইটেড নেশনসে নয়, বিভিন্ন ইকোনমিক অর্গানাইজেশনসগুলো যেগুলো আছে সেগুলোতেও কী ধরনের পলিসি চেঞ্জ আসছে সেদিকেও নজর থাকবে, এবং দেখবে একটুখানি ইউথরা এবার একটুখানি জায়গা পাবে নিজেদেরকে সুরক্ষিত করার, নইলে দেয়ালে পিঠ থেকে গেছে কাইন্ড অফ, সেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যাই হোক। স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, নিশ্চয়ই বলো।
স্যার বলছিলাম যে আমাদের এখানে মানে গ্লোবাল পলিটিক্সে দেখলে মানে কমিউনিজম তো মানে একবার ভেঙে মানে একবার পড়ে গেলে সেটা আর কি পুরোনো রূপে আর ফিরে আসতে পারে না, কিন্তু ক্যাপিটালিজম মানে বিভিন্নভাবে বিভিন্ন সময় ভেঙে পড়েছে, কিন্তু ওটা কোনো না কোনো ভাবে নয় কমিউনিজমের সাথে জোট হয়ে একরকমের এক রূপ হয়ে ফিরে এসছে, নয়তো অন্যভাবে একরকমের ফিরে এসছে, মানে ক্যাপিটালিজম কিছু না কিছু একটা রূপ নিয়ে ঠিক ফিরেই এসছে। তো এক্ষেত্রে কমিউনিজম যদি ফিরেও আসে সেক্ষেত্রে আবার ক্যাপিটালিজম ওখানে রাইজ করবে না তো, মানে ইউরোপের কথা বলছি। না দেখো, ইউরোপ তো ক্যাপিটালিজমের সেন্টার, ডেফিনেটলি ক্যাপিটালিজম রাইজ করবে। মানুষ সবসময় ইন্ডিভিজুয়ালিস্টিক ভাবে। মানুষের মানে লিবারালিজমের একটা বড় শক্তি হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, জানো তো, যে সেখানে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া হয়েছে। ক্যাপিটালিজমেও ইন্ডিভিজুয়ালসকে ভীষণ রকমভাবে ভ্যালুস দেওয়া হয়েছে। এবং আমরা দিনের শেষে একেবারে বাস্তব সত্য কথা যে সোসাইটির থেকে নিজের ভালোটা বেশি চাই। ইন্ডিভিজুয়ালস আমরা সোসাইটির থেকে, আমার পরিবারের থেকে আমি আমার নিজের ভালোটা বেশি চাই, এটাই বাস্তব সত্য। কাজেই বারে বারেই কি হয় না, এই সেলফিশ যে ইগোইজম আছে সেগুলো জিতে যায়। বাট একটা কিছুটা সময় আমরা দেখতে পাবো যে হ্যাঁ, সেটাকে কোথাও গিয়ে একটুখানি কম্প্রোমাইজ করে সোসাইটির উপর কিন্তু ফোকাস করা হয়, যাতে এটা যাতে যাতে প্রমাণ হয় যে সোসাইটি নইলে আমি চলতে পারবো না, সোসাইটি ছাড়া আমি চলতে পারবো না। তো এই কারণে সবার উন্নতি হবে এই ধরনের পলিসি প্রোগ্রামস নিয়ে আসা হয়। হ্যাঁ, এটা ঠিক যে আগের মতো করে সোশ্যালিজমস হয়তো ফিরে আসবে না। আগে যে এরকম সোশ্যালিজমসকে আমরা দেখেছি, সেখানে ক্লাস বেস কনসেপ্ট ছিল, সেই সমস্ত আইডিয়াসগুলো হয়তো আর ফিরে আসবে না, কারণ আমরা এখন একটা পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে রয়েছি, আমরা পোস্ট মার্কসিস্ট ওয়ার্ল্ডে রয়েছি। তো হয়তো কমপ্লিটলি সেই শেপটা আর ফিরে আসবে না, এবং সেটা সম্ভবও নয়। ইতিহাস ইতিহাস হয়ে গেছে, তো ইতিহাসই থাকবে, আর রিপিট হবে না। বাট এটা ঠিক যে হয়তো কিছুটা চেঞ্জ অবশ্যই আসবে, চেঞ্জ অবশ্যই আসবে। এবং সোশ্যালিজমের হয়তো শক্তিটা একটু দুর্বল, বাট দুর্বল হলেও কিন্তু সে কিছুটা সময় রাজত্ব অবশ্যই করে সে নিজের মধ্যে একটুখানি যেগুলো হারিয়েছে এতদিন সেগুলো হয়তো কিছু পাওয়ার চেষ্টা করবে নতুন করে, বা পরিবর্তিত পরিস্থিতিতে যে চেঞ্জিং যে ওয়ার্ল্ড, যে নতুন যে এক ধরনের ডিমান্ড তৈরি হয়েছে, একটা হায়ার একটা লেভেল তৈরি হয়েছে, হ্যাঁ, একটা স্টেজ তৈরি হয়েছে, সেই স্টেজে সে নিজের যে রাইটসগুলো পাচ্ছে না, সেই রাইটসটা অ্যাটলিস্ট অবশ্যই সে কিন্তু উপভোগ করার চেষ্টা করবে। তো দেখা যাক এখন কোন দিকে যায় সোশ্যালিজম ক্যাপিটালিজম। হ্যাঁ, এটা ঠিকই যে ফিরে আসে, বাট সোশ্যালিজম ওই লেভেলে না পারলেও বাট বেশ ভালো রকমভাবে সেখানে কিন্তু তাকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করে। এখন সোশ্যালিজম বলতে আর সেই হয়তো সোভিয়েত ইউনিয়নের হাত ধরে সেটা হবে না, কিন্তু সোশ্যালিজম বা আগে যেটা একটা সেন্টার ছিল সোশ্যালিজমের, এখন কিন্তু সোশ্যালিজমের বিভিন্ন দেশগুলিতে যেভাবে বিভক্ত হয়ে গেছে সোশ্যালিজম এবং শেয়ার হয়ে গেছে আইডিয়াটি, কাজে সেটাও কিন্তু এক ধরনের নতুন রূপ, এবং এটাও ভালো, খারাপ কিছু নয়। তো যাই হোক, এটাই পরিবর্তনের নিয়ম, এইভাবেই পরিবর্তন হয়। এই সার্কুলেশন অফ এলিটসের যে কনসেপ্ট, সার্কুলেশন অফ আইডিওলজিও যদি আমরা বলি, তাহলে এই ধরনের এই বিষয়গুলো সবসময় কিন্তু পলিটিক্যাল সিস্টেমের মধ্যে ফাংশনস করতেই থাকে। ঠিক আছে, বোঝা গেছে সমৃতা? সমৃতা আছো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার। অসুবিধা হলে বলবে, ঠিক আছে? বুঝতে না পারলে তোমার কোনো আর্গুমেন্ট থাকলে অবশ্যই বলবে, সেখানে তোমার আর্গুমেন্টটাও গুরুত্বপূর্ণ। আমরা সকলকেই এখানে সমান গুরুত্ব দিই। তোমারও আর্গুমেন্ট যদি কিছু থাকে অবশ্যই তুমি প্লেস করতে পারো, ঠিক আছে? চলো আমাদের আজকে আলোচনায় প্রবেশ করি আমরা। আমাদের আলোচনা শুরু হবে 61 থেকে, এবং আজকে 50টার মতো কোয়েশ্চেন্স, মানে সবই আজকে শেষ করে দেবো, খুব অল্প সময় এগুলো শেষ হয়ে যাবে। দেখো, মানে আমাদের টাইম পিরিয়ডের মধ্যেই শেষ হয়ে যাবে সব, কারণ সবই ইজি আছে এবং অনেকগুলো কোয়েশ্চেন্স রিপিট আছে। হুইচ ওয়ান অফ কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যাডভোকেট এটা পার্টিলেস ডেমোক্রেসি? রিপিট কোয়েশ্চেন্স, আগেও চর্চা করেছি আমরা এটা। এম.এন. রয়, ইন্ডিয়ান পলিটিক্যাল থট পড়তে গিয়ে আমরা চর্চা করেছি। এবং তোমরা আরও একজনের নাম এখানে পেয়ে থাকো, যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, সেটি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। প্রথমে এম.এন. রয় বলেছিলেন, তারপর জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন। মাথায় রাখবে যে প্রথমে এম.এন. রয় বলেছিলেন, তারপর জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন। পরীক্ষায় দুটোই জানতে চেয়েছে, কখনো নাম দিয়েছে এম.এন. রয়, কখনো নাম দিয়েছে জয়প্রকাশ নারায়ণ। দুটো নামই মনে রাখবে, দুজনই এই আইডিয়াটি দিয়েছেন। ঠিক আছে, পার্টিলেস ডেমোক্রেসি, অর্থাৎ একটা ডেমোক্রেসি ফাংশনস করবে, কিন্তু সেখানে কি থাকবে না, কোনো পার্টির আইডিয়া থাকবে না। কারণ পার্টিগুলো আলটিমেটলি নিজেদের মতো করে একটা এন্টিটি তৈরি করে নেয়, একটা তাদের নিজেদের সত্তা তৈরি করে নেয়, যে সত্তাতে তারা কি দেখতে পাওয়া যায়, যে তারা জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজেদের মতো করে নিজেদের স্বার্থে ফাংশনস করে। এবং আলটিমেটলি তারা পলিটিক্যাল সিস্টেমটিকে, এখানে কিন্তু পলিটিক্যাল সিস্টেমে ইনক্লুসিভনেস, মানে ইনক্লুশনের যে ইনক্লুশনের জন্য যে তার যে দরজা, সেই দরজাটিকে বন্ধ করে দেয়। তো এই আইডিয়াটিকে আমরা এখানে কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাবো যে এম.এন. রয় বলেছেন। 62তে দেখো, 62 কি বলছে? 62 বলছে দ্য এলিট থিওরি
দ্য এলিট থিওরি অফ ডেমোক্রেসি ইজ প্রোপাউন্ডেড বাই এলিট থিওরি অফ ডেমোক্রেসি, এটা হচ্ছে আমাদের এখানে সুম্পিটার হবে। তবে বাকিরা যে বলেনি তা কিন্তু নয়, কিন্তু ডিরেক্টলি সুম্পিটারের একটা বলতে পারো যে একটা বইয়ের নাম আছে। তো ঠিক আছে, তো এলিট থিওরি অফ ডেমোক্রেসি এটা দেখতেই পাচ্ছ এখানে, বইয়ের নাম বলতে মানে একটা আইডিয়া আছে, ডিরেক্টলি একটা আইডিয়া আছে। তো এলিট থিওরি অফ ডেমোক্রেসি একটা ফাউন্ডেশনাল থিওরি, তার একটা আমরা দেখতে পাবো তিনি ডিরেক্টলি থিওরিটা দিয়েছেন। আর ওরা ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছে, কিন্তু ইনি কিন্তু ডিরেক্টলি দিয়েছেন। এবং তার বিখ্যাত বইটার নাম দেখে নাও, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এবং অ্যান্ড ডেমোক্রেসি, 1942-তে যেটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, 1942। বারবার পরীক্ষায় বইটির নাম জানতে চাইছে, দেখতে পাচ্ছ একাধিকবার এসেছে, কাজে ভালো করে মনে রাখবে। আর প্যারেটো, মস্কা, মিশেলস এদের নামগুলো আরো গুরুত্বপূর্ণ, মানে নামগুলো আছে এখানে আলোচনায়। কোন কোন বইগুলো তাদের বারবার জিজ্ঞেস করে সেগুলো আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যে বলে দেবো তোমাদের। এবার বোধহয় মিশেলসের বইটার নাম জানতে চেয়েছিল, হ্যাঁ, পলিটিক্যাল পার্টিস, যে মিশেলসের বইটার নাম আমাদের নেটে জানতে চেয়েছিল, ভালো করে মনে রাখবে, উইথ পাবলিকেশন ইয়ার এবং কি আইডিয়া তিনি সেখানে দিয়েছেন সেটাও মনে রাখবে, এগুলো কিন্তু খুবই বারবার জানতে চায়। 63-তে চলে আসো। 63 কি বলছে? কনস্টিটিউশনাল ডেমোক্রেসি সাজেস্টেড ফর, এটা ডিপলি ডিভাইডেড সোসাইটি, এটা এর আগেও কোয়েশ্চেনটা এসেছে, আর.এন. লিসপ্যাট দিয়েছে, এই নামটা ভালো বারবার মনে রাখবে তাহলেই হবে। হ্যাঁ, ডিপলি ডিভাইডেড সোসাইটি মানে যেখানে সমাজ খুবই বিভক্ত, সেখানে কি হয় না একেবারেই সকলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো একটা আইডিয়া সেখানে কিন্তু খুব অ্যাক্টিভলি কাজ করানো দরকার, এই ধরনের একটা কনসেপ্টকে এখানে পুশ করা হয়েছে। এর কতগুলো বেসিক আইডিয়া আছে, এগুলো আগেও বলেছি, এগুলো দেখে নিও, এগুলো যেহেতু আগেও বলা হয়েছে দেখে নিও। 64 দেখো কি বলছে? সাকসেস অফ ডেমোক্রেসি ডাজ নট রিকোয়ার, সাকসেস অফ ডেমোক্রেসি ডাজ নট রিকোয়ার, সেটা হচ্ছে টু পার্টি সিস্টেম। যে টু পার্টি সিস্টেম এটা থাকলেই যে সবসময় সাকসেস হবে তা কিন্তু নয়, টু পার্টি সিস্টেম না থাকলেও সেখানে ডেমোক্রেসি সাকসেস হতে পারে, ডেমোক্রেসি না, টু পার্টি সিস্টেমের জায়গায় মাল্টি পার্টি সিস্টেমও হতে পারে, তো সাকসেস হতে পারে। ঠিক আছে, তো এটা টু পার্টি সিস্টেমটা এখানে বাধ্যতামূলক নেই যে টু পার্টি সিস্টেমই হতে হবে, না ওই রকম নয়, কিন্তু বাকিগুলো খুব গুরুত্বপূর্ণ। ডেমোক্রেসিকে সাকসেসফুল হতে হলে ডেমোক্রেসির বেসিক আইডিয়া হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস অফ ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়ালের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস থাকতে হবে, ফ্রিডম অফ প্রেস থাকতে হবে, গভর্নমেন্ট সেখানে জনগণের দ্বারা নির্বাচিত হতে হবে। এই আইডিয়াগুলো সরাসরি ডেমোক্রেসির সঙ্গে জড়িত। বা টু পার্টি সিস্টেম না থাকলে যে ডেমোক্রেসি আসবে না বা সাকসেস হবে না তা কিন্তু নয়, মাল্টি পার্টি সিস্টেম থাকলে আরো ভালোভাবে হবে সেটা, হ্যাঁ, এটা আমরা দেখতে পাবো। তো এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। 65-এ চলে আসো। 65 কি বলছে? কনসেনসাস মডেল অফ ডেমোক্রেসি ইজ নট কম্প্যাটিবল উইথ হুইচ অফ দ্য ফলোইং। তো কনসেনসাস মডেল অফ ডেমোক্রেসি এটাও মানে এক প্রকার সম্মতিতে এক প্রকার গণতন্ত্রের কথা বলা হচ্ছে। তো এখানে যেটা যার সাথে কম্প্যাটিবল নয়, মানে সামঞ্জস্যপূর্ণ নয় যার সাথে, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডমিনেন্স অফ লেজিসলেচার। যে এক্সিকিউটিভ ডমিনেন্স অফ লেজিসলেচার মানে যারা প্রশাসক হয় তারাই যে লেজিসলেচারকে ডমিনেট করবে, সেই ধরনের কোনো কনসেপ্ট এখানে নেই। যখন কনসেনসাসের কথা বলা হচ্ছে তখন সর্বসম্মতির কথা বলা হচ্ছে। দ্যাট মিন যেখানে যারা যত জনের পার্টি আছে লেজিসলেচারে তাদের প্রত্যেকের একটা কিন্তু আলাদা কিন্তু ইম্পর্টেন্স থাকে। তো সেই কারণে সেখানে মাল্টি পার্টি সিস্টেমটা কিন্তু কম্প্যাটিবল হয়ে যায়। মাল্টি পার্টি যে অনেকগুলো পার্টি তখন সেখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জানো তোমরা পার্লামেন্টে অনেকগুলো পলিটিক্যাল পার্টি থাকে, তো তখন সবার সম্মতির কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। যেমন ধরে নাও যে সেখানে সরকারের কোনো হয়তো দেখা গেল কোনো বিলকে পাশ করানোর ক্ষেত্রে, কিংবা ধরে নাও স্পিকারের পদকে নির্বাচন করানোর ক্ষেত্রেই, কিংবা রাষ্ট্রপতিকে নির্বাচন করানোর ক্ষেত্রে, এই সমস্ত বিষয়গুলোতে আমাদের মাল্টি পার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো তাদেরকে ইগনোর করে বা এই অন্যান্য পার্টিসগুলোকে ইগনোর করে সেখানে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এটাও আমরা জানি যে প্রপোর্শনাল মানে আনুপাতিক প্রতিনিধিত্ব, যে প্রত্যেকটা গ্রুপ আলাদা যে গ্রুপ আছে বা পার্টি আছে, সেই পার্টিসগুলোর প্রত্যেকের নিজেদের অনুপাতে সেখানে তাদের কিন্তু প্রতিনিধি সেখানে কিন্তু থাকে। তো এটাই হচ্ছে কনসেনসাস মডেল অফ ডেমোক্রেসির বেসিক আইডিয়া। আর ফেডারেল গভর্নমেন্ট তো সেখানেই হবে, যে কনসেনসাস মানে হচ্ছে অবশ্যই সেখানে ইউনিট থাকবে, ডিভিশন থাকবে। তো এই ডিভিশন থাকলে অবশ্যই সেখানে সেই ডিভিশনগুলোকে বলা হয় আইদার সেন্টার স্টেট ডিভিশন, অর্থাৎ যেটাকে ফেডারেলিজম আমরা বলে থাকি। তো এগুলো থাকলেই এই কনসেনসাস মডেল অফ ডেমোক্রেসির আইডিয়াগুলো জায়গা পায় বা আলোচনায় উঠে আসে। 66-এ দেখো এখানে কি বলছে? ডেমোক্রেসি মে পোজ আ থ্রেট টু লিবারাল নর্মস থ্রো। তো এটা তো অলরেডি এর আগের দিনও তোমাদের বলেছি, মেজরিটারিয়ানিজম। ঠিক আছে, যে সংখ্যায় যারা বড় সংখ্যায়, যেটা টকভিল যেটা বলেছেন, যেটা জন স্টুয়ার্ট মিলও পরবর্তীকালে যেটাকে আবার তিনি ধার করেছেন যে আইডিয়াটিকে, তিনি এটাই বলার চেষ্টা করেছেন যে তারা কি করে না, আলটিমেটলি মেজরিটি মানে ডেমোক্রেসি খারাপ নয়, ডেমোক্রেসি ভালো, কিন্তু ডেমোক্রেসিতে যখন অত্যধিক বেশি মেজরিটারিয়ানিজম ইম্পোজ হয় তখন দেখা যায় যে মাইনরিটি রাইটসগুলো, অর্থাৎ বা লিবারাল যে রাইটসগুলো আছে, লিবারাল যে প্রিন্সিপালসগুলো আছে, ইন্ডিভিজুয়ালসের যে রাইটস লিবারিটি আছে, সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে পড়ে। কিছু বলছো? তো
তো এগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে পড়ে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে মেজরিটিরাই তখন কি করে না, তারা কিন্তু পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো এটা কিন্তু আমাদের দেখতে পাবো যে মেজরিটারিয়ানিজম সেটা কিন্তু খারাপ, ঠিক আছে। যেমন আমাদের দেখবে যে সরকার সবসময় চেষ্টা করছে চাইলে হিন্দু মেজরিটি পপুলেশনসকে এককাট্টা করার চেষ্টা করছে, একজোট করার চেষ্টা করছে। তো হিন্দু মেজরিটি পপুলেশনসকে যখন একজোট করছে তখন কি হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে ওই যেটাকে আমরা গোবলয় বা হিন্দি বেল্ট বলে থাকি, হিন্দু বেল্ট হিন্দি বেল্ট যাই বলো, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঠিক আছে, মহারাষ্ট্রের কিছু অংশ, গুজরাট, এই সমস্ত এই এলাকাগুলোকে, যারা ছত্তিশগড় ওদিকে, হরিয়ানা ওদিকে, উত্তরাখণ্ড আছে, তো এই সমস্ত রাজ্যগুলোকে নিয়ে যে একটা হিন্দি বেল্টের কনসেপ্ট তৈরি হচ্ছে। তো এরাই মেইনলি কি করে, মানে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ইন্ডিয়ান পলিটিক্সটাকে ডমিনেট করে এসেছে। তোমরা যত প্রধানমন্ত্রী দেখবে, যত রাষ্ট্রপতি দেখবে, বেশিরভাগই তোমরা দেখবে যে এই পার্টিকুলার জায়গাগুলো থেকে কিন্তু এসেছে। বা যত দেখবে সংখ্যায় এমএলএ এমপির সংখ্যা বেশিও যদি বলো, বা পলিসিগুলোও যদি বলো, যে যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো দেখবে ওই এই জায়গাগুলোকে কেন্দ্র করে বিশেষভাবে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য যে মাইনরিটিসগুলো আছে, যেমন ভাষাগত মাইনরিটিস বলতে পারো, ঠিক আছে, যেমন দ্রাবিড়দের কথা বলতে পারো, তারপরে তুমি ধর্মগত মাইনরিটিসদের কথা বলতে পারো। তো এদের জন্য খুব একটা বেশি যে উন্নতি হয়েছে তা কিন্তু নয়, এরা কিন্তু সেই কারণে এখনো সাপ্রেসড হয়েই আসছে। তো স্বাধীনতা শুরু থেকে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো মেজরিটেরিয়ানিজম যখন হবে তখন আলটিমেটলি ডেমোক্রেসিতে যখন মেজরিটেরিয়ানিজমের কনসেপ্ট উঠে আসে তখন আমরা দেখতে পাবো যে আলটিমেটলি এই সাপ্রেশনসগুলো চলতে থাকে। তো এটা কিন্তু লিবারাল কোনো নর্মস নয়, এটা লিবারালিজমের পার্সপেক্টিভ থেকে এটা একটা খারাপ বিষয়। বলো কি বলছো? স্যার বলছিলাম যে স্বাধীনতার সময় তো মানে আপনি যে পোর্শন গুলো বললেন যেখান থেকে বেশিরভাগ মন্ত্রীরা উঠে এসেছেন, সেই জায়গা থেকে দেখতে গেলে তাদের থেকে কিন্তু বিপ্লবীরা খুব কম কন্ট্রিবিউশন করেছেন তুলনায় ওয়েস্ট বা সাউথ ইন্ডিয়ার তুলনায়, বা অন্যান্য রিলিজিয়ানের কথা যেটা বললেন সেখান থেকেও। তাহলে এরা স্বাধীনতার পরে এতটা ক্ষমতা পেল কি করে? ক্যাপিটালিজমের জন্য, যেহেতু ওরা টাকা বেশি ছিল, তো কংগ্রেসের তলায় থাকতে থাকতে তারাও ওই পজিশনটা পেয়ে গেছে। না, কারণ সেটা এত ঠিক বছর নয়। হয়ে আমরা যাওয়ার পরেও স্বাধীনতা সংগ্রামীদের শুধু আমরা যে পশ্চিমবঙ্গেই দেখি বা সেখানে মানে বিহারে দেখছি তা কিন্তু নয়। স্বাধীনতা সংগ্রামীদের অবদান অবশ্যই মহারাষ্ট্র থেকেও আছে। মহারাষ্ট্রের প্রচুর সেখানে ইংলিশ স্কুল গড়ে উঠেছে, তারা হিন্দিভাষী স্কুল গড়ে উঠেছে, কলেজ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, সফট পাওয়ার যেটাকে বলা হয় আন্দোলনের। তো সেই সমস্ত আন্দোলনগুলো সেখানেও জোরদার হয়েছে। মহারাষ্ট্র আছে, গুজরাট তো অবশ্যই আছে। গুজরাটে বুঝতেই পারছো যে গান্ধী স্বয়ং গুজরাট থেকে বিলং করতেন। আহ, এদিকে এদিকে আমরা এদিকে আমরা উত্তরপ্রদেশের কথাও আমরা পাই। তো এদের যে ছিল না তা নয়, কিন্তু কথাটা হচ্ছে যে এটা একটা পারসেপশন আমাদের, যে তাদের কন্ট্রিবিউশন নেই না, তাদের কন্ট্রিবিউশন অনেক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ, যে প্রথম সারিতে যারা লিড করতো তারা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা ওই বাংলা থেকে হয়তো বেরিয়ে আসতো, ঠিক আছে, এগুলো, বা ওই হয়তো দক্ষিণ ভারত থেকে বেরিয়ে আসতো। কিন্তু তার মানে এই নয় যে ওদের ওখানে ছিল না। এবার এটা তো গেল হচ্ছে সেই সময়কার বিষয়। স্বাধীনতার পরে যেটা তুমি বললে যে হ্যাঁ অবশ্যই, যেখানে যে পপুলেশনস বেশি, যেখানে মডার্নাইজেশনস বেশি হয়েছে, যেখানে হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস বেশি হয়েছে, সেখানে কি হয়, অবশ্যই সেখানে রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ইকোনমির একটা বড় রোল থাকে পলিটিক্সের উপরে, একটা ডমিনেটিভ রোল সেখানে একটা কিন্তু থাকে। তো ডমিনেশনস অবশ্যই মহারাষ্ট্রের বেশি আছে, ডমিনেশন অবশ্যই গুজরাটের সেখানে ব্যবসায়ীদের বেশি আছে। তো এই ডমিনেশনসগুলো আলটিমেটলি তাদের পলিটিক্যাল সিস্টেমটাকেও অ্যাকোয়ার করতে হেল্প করেছে, এবং আলটিমেটলি আমরা দেখেছি সেই কারণে তাদের তাদের লিডার্সরাই বারে বারে সেখান থেকে উঠে আসছে, এবং তারাই পলিটিক্যাল সিস্টেমে প্রবেশ করেছে। অর্থাৎ তুমি যেটা বললে সেটাকে একবার ইগনোর করা যায় না, বাট কমপ্লিট সেটা সত্য নয় যে ওই হিন্দিভাষী মানুষদের বা ওই 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 পার্টিকুলার বেল্টার হচ্ছে মানুষদের কন্ট্রিবিউশন ছিল না তা কিন্তু নয়। তুমি অনেক বড় বড়, তুমি বাল গঙ্গাধর তিলকের কথাই বলো, তুমি সেখানে ইয়ের কথা বলো, কি বলে, পণ্ডিত রামাবাইয়ের কথা বলো, অসংখ্য এই ধরনের মানুষ আছেন যারা দেখবে তুমি ওই মহারাষ্ট্রে, গুজরাটে, ছত্তিশগড়ে, হ্যাঁ, উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে দেখবে প্রচুর তারা ডেভেলপমেন্ট করেছে। একেবারে করেনি তা কিন্তু নয়, তারা এটা হয়তো করেছে ঠিক, মানে তুমি এটা হয়তো এখন পার্থক্য করতেই পারো যে আমরা যেখানে হয়তো মডার্ন এডুকেশনসকে অ্যাডপ্ট করেছি, তারা হয়তো মডার্ন এডুকেশনসকে অ্যাডপ্ট করেনি। তারা অনেক বেশি হয়তো স্বদেশীয় যে এডুকেশন যেটাকে বলা হচ্ছে, যে ইন্ডিজেনাস যে এডুকেশন সিস্টেম বা ইন্ডিজেনাস যে মেথড, সেগুলোকে বেশি প্রমোট করেছে। অর্থাৎ আমাদের এখানে যখন ধর্মকে ত্যাগ করার একটা যখন আন্দোলন শুরু হচ্ছে, রিফর্মিস্ট মুভমেন্ট যখন এই ধরনের একটা শুরু হচ্ছে, ওদের দেশে কিন্তু
ওই ওই সমস্ত রাজ্যগুলিতে তোমরা দেখবে যে বালগঙ্গাধর তিলকের মতো মানুষরা তারা কিন্তু করেছে কি, ওই ধর্মটাকেই আঁকড়ে ধরে, তাদের ইতিহাসটাকেই আঁকড়ে ধরে তারা কি করেছে, মানুষকে জাতীয়তাবাদী মন্ত্রে দীক্ষিত করেছে, জাতীয়তাবাদের দিকে ঠেলে দিয়েছে, জাতীয়তাবাদের যে যে ইমোশন সেগুলো তাদের মধ্যে পুশ করিয়ে দিয়েছে। তো আমাদের হয়তো দৃষ্টিভঙ্গিটা এক ধরনের ছিল, তাদের দৃষ্টিভঙ্গিটা অন্য ধরনের ছিল, দুটোর মধ্যে ডিফারেন্স ছিল। কিন্তু তারা যে স্বাধীনতা সংগ্রামে তাদের যে কন্ট্রিবিউশনস ছিল না তা কিন্তু না, তাদের অবশ্যই কন্ট্রিবিউশনস আছে। তো আমাদের যেমন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর থেকে শুরু করে যতজন পণ্ডিত এখানে দেখবে, তারা বেশিরভাগই দেখবে মডার্ন এডুকেশন সিস্টেম, যেখানে রিলিজিয়ান্সকে সেপারেট করার কথা বলা হয়েছে, যেখানে যেখানে দেখবে সেখানে লিবারালিজমসকে প্রমোট করার কথা বলা হয়েছে। এই সমস্ত আইডিয়াসগুলোতে যেখানে প্রমোট করে মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করেছে, ইনলাইট করার চেষ্টা করেছে, এবং তারা ন্যাশনালিজমকে ইম্পোজ করার চেষ্টা করেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাবো কি, যে এই সমস্ত রাজ্যগুলিতে, যে হিন্দি বেল্টের যে রাজ্যগুলিতে, ওখানে দেখবো আমরা যে হিন্দু ধর্ম, হিন্দি ভাষা, তারপরে হচ্ছে সেখানে তাদের যে হিস্টোরিক্যাল যে সমস্ত তাদের যে ইমোশনসগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরে তারা করেছে। যেমন বালগঙ্গাধর তিলকের কথা বলতে পারি, যে তিনি সেখানে করেছেন কি, তিনি করেছেন যেমন হচ্ছে ওই শিবাজি উৎসব পালন করতে শুরু করলেন, তিনি গণেশ পুজো করতে শুরু করলেন। তো এই যেগুলোতে মানুষ ইউনাইটেড হয়, যেগুলোতে মানুষ জমায়েত হয়, তো সেই সমস্ত আইডিয়াগুলোকে তিনি ইনকর্পোরেট করে কি করলেন, করে মানুষকে এখানে একজোট করে তিনি একটা আন্দোলন সঞ্চালিত করার চেষ্টা করলেন, যেটা জাতীয়তাবাদী আন্দোলন, যেটা স্বাধীনতা আন্দোলনকামী আন্দোলন। তো এইগুলো আমরা দেখেছি, দুটোর মধ্যে হয়তো বেসিক ডিফারেন্স তুমি পাবে। আমরা অনেকটা বেশি মডার্ন এডুকেশনসকে নিয়েছি, তারা হয়তো এতটা বেশি নেয়নি, বাট হ্যাঁ এটা ঠিক যে দু রকমের কন্ট্রিবিউশন ছিল এবং আলটিমেটলি আমরা স্বাধীনতা লাভ করেছি। বোঝাতে পারলাম পার্থক্যগুলো? নাকি তোমার কোনো আইডিয়া আছে? বলতে পারো, তোমার যদি কোনো পারসেপশন থাকে তুমি বলতে পারো। না না স্যার, ঠিক আছে। থাকলে বলবে, অবশ্যই আমরা শুনবো। আমি তোমাকে হয়তো শুধু বালগঙ্গাধর তিলকের নাম বললাম, মানে এরকম অসংখ্য নাম তুমি পাবে। তুমি একটু গুগল করে দেখো যে ওখানকার স্কুলগুলো, ওখানকার কলেজগুলো যাদের যাদের নামে তৈরি হয়েছে, তারা দেখো, তারা প্রত্যেকে কিন্তু দেখবে বড় বড় সব স্বাধীনতা সংগ্রামী ছিল একটা সময়। তো এগুলো কিন্তু বড় একটা, মানে একটা বলা যেতে পারে যে একটা বিষয়, যেগুলো হয়তো আমরা আমাদের রিজিওনাল হয়তো একটা বেশি আছে বলে আমাদের মধ্যে রিজিওনালিজমটা ভীষণ স্ট্রং, মানে বেঙ্গলিদের মধ্যে রিজিওনালিজমের ইমোশনসটা ভীষণ স্ট্রং। মানে এটা তুমি মারাঠাদের মধ্যে পাবে, দ্রাবিড়দের মধ্যে পাবে, আর বেঙ্গলিদের মধ্যে অত্যধিক বেশি পাবে। কিন্তু অন্য কোনো জাতির মধ্যে এটা এত বেশি পাবে না। এবং পাঞ্জাবিদের মধ্যে পাবে। চারটে, এই দ্রাবিড় যারা আছে, মারাঠা যারা আছে, পাঞ্জাবি যারা আছে, আর বেঙ্গলি আছে, চারটে জাতির মধ্যে তুমি সব থেকে বেশি রিজিওনালিজমের যে সেন্টিমেন্টস সেগুলো বেশি পাবে। কিন্তু অন্য কোনো জাতির মধ্যে পাবে না। তারা নিজেদেরকে সংশোধন করিয়ে নিয়ে তাদের মধ্যে রিফর্মস করিয়েছে। তো আমাদের দেশে যেহেতু, আমাদের রাজ্যে যেহেতু রিজিওনালিজমের হাওয়াটা একটু বেশি জোরালো, সেই কারণে আমরা কি করি, আমরা কিন্তু অন্যগুলো সম্পর্কে খুব কম জানি। তুমি মনে করেই দেখো না, তুমি যে ইতিহাসে যেগুলো যাদের পড়েছো বা এখনো পর্যন্ত যাদের সিলেবাসে পড়ছো, তো কতজনই বা তারা হচ্ছে মহারাষ্ট্র থেকে বিলং করে, কতজনই বা গুজরাট থেকে বিলং করে। কিন্তু তাদের রাজ্যের যে সিলেবাস, তাদের নিজেদের যে রাজ্যের যে বোর্ডগুলো আছে, সেখানে তাদের যে সিলেবাস, সেই সিলেবাসে তাদের নিজেদের থিঙ্কার্সদের কিন্তু পড়ানো হয়। যেমন এই মুহূর্তে আমরা দেখবে, আমরা এতদিন পর্যন্ত কোনো দ্রাবিড় নেতাকে পড়িনি আমরা আমাদের সিলেবাসে। এখন আমরা পড়ছি আমাদের সিলেবাসে একমাত্র দ্রাবিড় নেতা, যে হচ্ছে কিনা বলা যায় পেরিয়ার। তো পেরিয়ারকে কি তার মানে কি আগে ছিল না? ছিল তো। তো পেরিয়ারের মতো আরো অনেক মানুষ আছে, তাদেরকে কেন পড়ানো হয় না? তার কারণ হচ্ছে এখানে আমাদের বেঙ্গলি যে ইমোশনস, সেই ইমোশনস বা রিজিওনালিজমের যে হাওয়া, সেই হাওয়াটা অনেক শক্তিশালী। ফলে ওই সমস্ত মানুষগুলো এখানে সিলেবাসে ঢুকতে পারেনি, এবং ওই রকম একটা পারসেপশন আমাদের তৈরি হয়েছে যে বোধহয় আর কারো কোনো অবদান ছিল না। বাট এটা সত্য নয়, অনেকেরই অবদান ছিল, সবাই মিলে ফাইট করেছি আমরা। ঠিক আছে? আমার বাংলা বা দক্ষিণ ভারতের এই নেতাগুলো এখন মানে ভারতের রাজনীতিতে মানে প্রথম সারিতে কেন নেই? মানে প্রধানমন্ত্রী বলুন বা হোম মিনিস্টার, যে কোনো পদে। হ্যাঁ, এটা না থাকার বড় কারণ হচ্ছে যে স্বাধীনতার পর থেকে আমরা যে ধরনের রাজনীতি করে আসছি, যেটা বললাম তোমাকে, অত্যধিক বেশি রিজিওনাল পলিটিক্সের দিকে আমরা ঝুঁকেছি। এই রিজিওনাল পলিটিক্সটা একটা বড় কারণ, এর পেছনে রিজিওনাল পলিটিক্স একটা বড় কারণ। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে এখানকার ক্লাস বেসড পলিটিক্স। 1977 থেকে এখনো পর্যন্ত যে ক্লাস বেসড পলিটিক্সটা আমরা করে আসছি, সেটা একটা বড় কারণ, বিশাল বড় কারণ ক্লাস বেসড পলিটিক্স। তো ফলে কি হয়েছে, যে রাজনীতিটা গোটা ভারতবর্ষের মানুষ খায়ও না, মাথায়তেও দেয় না, সেই রাজনীতিটাকে আমরা অ্যাডপ্ট করেছি, বামপন্থীদের রাজনীতি। মানে অন্য রাজ্যগুলিতে তুমি পাবে না, হয়তো সেখানে কেরলে পাবে, আরও দু একটা রাজ্যে হয়তো পাবে, বাট সেটা নামমাত্র। কিন্তু সার্বিকভাবে এর প্রতিফলনটা কিন্তু সেখানে ছিল না। তো কোথায় হচ্ছে না, সেখানেই এবং আর একটা ইকোনমিক্যাল আসপেক্ট এর একটা আছে।
যে ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখতে পাবো বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো কোথায় স্ট্যাবলিশড হয়েছে, এই বেঙ্গলি হয়েছে। বড় বড় সব ইন্ডাস্ট্রিজগুলো বেঙ্গলি ছিল। তো ইন্ডাস্ট্রি যেখানে থাকবে সেখানে ক্লাস বেস পলিটিক্সটাও সেখানে শুরু হবে, লেবাররা একদিকে ইউনাইটেড হবে, লেবার ইউনিয়নসগুলো দেখবে এখানেই সব জন্ম লাভ করছে, বড় বড় পলিটিক্যাল পার্টিসগুলো দেখবে, যত বড় পলিটিক্যাল পার্টিস বা ছোট পলিটিক্যাল পার্টিস ইতিহাসে জন্ম লাভ করেছে সব বাংলাতেই বেশিরভাগই জন্ম লাভ করেছে। তো তারা দেখবে ক্লাস বেস পলিটিক্সের দিকে বেশি ঝুঁকেছে, কেন? কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেহেতু বেশি হয়েছিল, তো স্বাভাবিকভাবেই বামপন্থী আন্দোলনটা এখানে শুরু হয়েছে। কিন্তু অন্য পার্টে এই সমস্ত আন্দোলনগুলো জায়গা পায়নি। অন্য পার্টে হয়তো সেখানে ধর্মকেন্দ্রিক আন্দোলন, ধর্মকেন্দ্রিক পলিটিক্যাল পার্টি, রিজিওনাল আরো অন্য কোনো পলিটিক্যাল পার্টি উঠে এসেছে তাদের রিজিওনাল ডিমান্ডকে কেন্দ্র করে। তো আমাদের রাজনীতিটা যেহেতু গোটা ভারতবর্ষের রাজনীতি থেকে একেবারেই ভিন্ন, আমাদের অর্থনীতিটা যেহেতু গোটা ভারতবর্ষের অর্থনীতি থেকে একেবারেই ভিন্ন, আমাদের যেহেতু রিজিওনালিজমসটা অনেক বেশি স্ট্রং এগুলোর উপরেই তৈরি হয়েছে, তো স্বাভাবিকভাবে কি হয়েছে, এখান থেকে কোনো লিডার পৌঁছতে পারছে না। কি করে পৌঁছবে? তুমি তো আর পশ্চিমবঙ্গে একাই বামপন্থীরা জিতলে তো আর প্রধানমন্ত্রী হতে পারবে না, তোমাকে তো মেজরিটি পেতে হবে। 273 এই মুহূর্তে যদি বলি তাহলে 273 সিটস পেতে হবে, কিন্তু বামপন্থীরা কখনো এই সিটটা পায়নি। তারা ওই স্বাধীনতার সময় 1952-তে যে ইলেকশন হয়েছিল তখনই কেবলমাত্র তারা প্রথম বিরোধী দলের তকমাটা পেয়েছিল, প্রথম বিরোধী দল। তারপর থেকে কখনো তারা এই বিরোধী দলের তকমাটা পায়নি, এই সুযোগটা তারা পায়নি। তো বুঝতেই পারছো যে তাদের শক্তি এতটা ছিল না, কিন্তু আমরা আবার তাদেরকে প্রধান একটা রাজনৈতিক শক্তি হিসেবে কিন্তু দেখেছি, আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি এখানে রাজনীতি করার। তো স্বাভাবিকভাবে আমরা কি হয়েছে, এখানকার লিডার্সরা ন্যাশনাল লিডার্স হিসেবে উঠে আসতে পারেনি, এখানে লোকাল লিডার্স হিসেবেই তারা রয়ে গেছে। এবং এখানকার মানুষরাও স্বাভাবিকভাবে, এখানকার মানুষ, এখানকার কালচার সময়ে সময়ে ধীরে ধীরে কি হয়েছে, যেহেতু ন্যাশনালাইজড হতে পারেনি, স্বাভাবিকভাবে কি হয়েছে, আমাদের কিন্তু কালচার বলো, আমাদের অর্থনীতি বলো, আমাদের সমাজনীতি বলো, যাই বলো না কেন, সেগুলো ধীরে ধীরে কিন্তু ডিক্লাইন ঘটেছে, উন্নতি কিছুই হয়নি। একটা সময় বলা হতো যে ইন্ডিয়া, বাংলা আজকে যেটা ভাবে ইন্ডিয়া সেটা আগামীকাল ভাবে। তো সেটা ছিল একটা টাইম পিরিয়ড যখন এখানে ইকোনমিক্যাল বেস ছিল, যখন এখানে বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো ছিল। ব্রিটিশরা এখানে এসে কলকাতাকেই তাদের রাজধানী করেছিল, ভারতের রাজধানী ছিল কলকাতা। 1911 সালে যখন এখান থেকে নিয়ে চলে গেল, তারপর থেকে বুঝতেই পারছো ধীরে ধীরে ওর দিকে শিফট হয়ে গেল ইকোনমি শিফট হওয়া মানে রাজনীতিটা ওদিকেই শিফট হয়ে যাবে। তো ধীরে ধীরে এই কারণে কি হচ্ছে, এখানকার লিডার্সরা, এখানকার শিক্ষিতরা এখানে কি হচ্ছে, চাকুরি থেকে বঞ্চিত হচ্ছে, তাদের ইন্ডাস্ট্রি থেকে বঞ্চিত হচ্ছে, ইকোনমির এখানে ডিক্লাইন ঘটছে, কালচারের এখানে ডিক্লাইন ঘটছে, এবং ধীরে ধীরে আমরা রিজিওনালিজমে আরো বেশি করে আবদ্ধ হয়ে পড়ছি। তো এই যে বিষয়গুলো আলটিমেটলি এগুলোই নিশ্চিত করে দিয়েছে যে আমরা, আমাদের লিডার্সরা বা আমাদের দেখবে IAS IPS এর সংখ্যাটাও দেখবে খুব কম, যে কারণ আমরা ওই লেভেলে ভাবি না। তো ফলে কি হয়েছে, আমাদের একটা স্বাধীনতার পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডিক্লাইনই ঘটেছে বলা যেতে পারে। এর উন্নতিটা কিন্তু নেই, পশ্চিমবঙ্গের উন্নতি নেই। অন্য রাজ্যগুলোর হয়েছে, যেখানে শিফট করে গেছে, ভারতের ক্যাপিটাল হয়েছে দিল্লির উন্নতি হয়েছে, মুম্বাইয়ের উন্নতি হয়েছে, মহানগরী যেখানে সব থেকে বেশি জনসংখ্যা আছে, ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে বড় বড়, সেখানে বড় বড় ক্যাপিটালিজমের সেন্টার্স গড়ে উঠেছে, হ্যাঁ, এবং সেখানে বন্দরেরও একটা ভালো একটা স্পেস আছে, তোমরা জানো এগুলো সবই। তো এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে আলটিমেটলি কি হয়েছে, ওরা এগিয়ে গেছে, আমরা কিন্তু পিছিয়ে গেছি। এগুলোই হচ্ছে মূলত কারণ। এবং ভাষা তো একটা কারণ আছে, যেটা রিজিওনালিজমের আর একটা এলিমেন্টস হিসেবে কনসিডার হতে পারে, ভাষা এবং সংস্কৃতিগত বিষয় এবং ইতিহাস। তো এগুলোকে আমরা যেহেতু আঁকড়ে ধরেছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেড়ে এখনো বেরোতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর ভালো থাক, ঠিক আছে, কিন্তু আমাদের তো নতুন কিছু প্র্যাকটিস করা দরকার না। রবীন্দ্রনাথকে কেউ যদি সমালোচনা করে আজকে, সেটাও আমরা মেনে নিতে পারি না। তো এতটা বেশি কনজারভেটিভ আমরা হয়ে গেছি যে আমরা সেখানে কি করতে পারি না, আমরা সেখানে কোনো নতুন আইডিয়াকে অ্যাকসেপ্ট করতে পারি না। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে এটা কিন্তু কোনোদিন করতেন না। তিনি ফ্রি স্পিচের পক্ষে ছিলেন, অবশ্যই তিনি কিন্তু নিজের এই ভাবনাটা পোষণ অবশ্যই করতেন। যেমন তোমরা দেখবে গান্ধীজি খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা করতেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির খুব সুন্দরভাবে সমালোচনা করতেন। তো এগুলো কিন্তু একে অপরের এই সমালোচনার আদান প্রদানও কিন্তু হতো, এবং একেবারে সরাসরি চিঠিতে হতো, ডিরেক্টলি, মানে এমন নয় যে খবরের কাগজে লিখে দিল, সরাসরি চিঠিতে হতো। হ্যাঁ, সেগুলো হয়তো পরবর্তীকালে খবরের কাগজে বেরোতো, কিন্তু এগুলো হতো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির চরখা নীতি যে আছে, সেই চরখা নীতির সমালোচনা করছেন, ঠিক আছে, এই সমস্ত কনসেপ্টগুলো। রবীন্দ্রনাথ ঠাকুরেরও সমালোচনা হচ্ছে, তার যে সেখানে যে স্বদেশীয় কনসেপ্ট, সেই সমস্ত বিষয়গুলো, বা রিজিওনাল যে সমস্ত ইস্যুসগুলো আছে সেগুলোকে, এই ভাষাগত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। কিন্তু কথাটা হচ্ছে যে আলটিমেট এই সমস্ত এলিমেন্টসগুলোর কারণে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, এখান থেকে কোনো লিডার্স বেরোতে পারছে না, কিন্তু ওরা এগিয়ে গেছে। কি ভ্যালিড পয়েন্ট হলো, মনে হলো তোমার? এগুলো ঠিকঠাক বললাম নাকি তুমি অন্য কিছু জানো? জানলে বলতে পারো। না স্যার, ঠিক আছে, মানে আমি জানতাম না, মানে এই জিনিসগুলো। হ্যাঁ, ঠিকই আছে। অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্ন না করলে জানতে পারবে না, ঠিক আছে। যাই হোক, তো এগুলো আমরা মাথায় রাখছি, এটাকে শেষ করি, নাহলে শেষ হবে না এটা আমাদের টাইমে। এটা দিয়ে 4টে ক্লাস হয়ে গেল আমাদের শুধু PYQs-এরই।
তো এটা আজকেই শেষ করে দেবো। 66 গেল, এটা আমাদের 67 দেখো। 67 কি বলছে? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ক্যান নট বি স্ট্রেংথেন বাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ক্যান নট বি স্ট্রেংথেন বাই, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ক্যান নট বি স্ট্রেংথেন বাই, এটা বলছে গিভিং লোয়ার চেম্বার্স গিভিং লোয়ার চেম্বার গিভিং লোয়ার চেম্বার অফ লেজিসলেচার অফ 15 ইয়ার্স 10 ইয়ার। না, তুমি যত বেশি সময় বৃদ্ধি করবে, যত বেশি সময় বৃদ্ধি করবে নির্বাচনের, তত কি হবে জানো তো? তত হচ্ছে এখানে অথরিটেরিয়ান রিজিম স্ট্যাবলিশড হবে। সময় যত কম হবে, যত ঘন ঘন ইলেকশনস হবে, যত রিপিট, যত মানে যত যত কম টেনিয়ারে ইলেকশনস হবে, তত ভালো হবে সেটা ডেমোক্রেসির জন্য, ঠিক আছে? তত বেশি করে নতুন নতুন মুখ বেরিয়ে আসবে, নতুন নতুন আইডিয়া বেরিয়ে আসবে, নতুন নতুন কাজের স্টাইল বেরিয়ে আসবে, এবং সেখানে ডেমোক্রেসি কিন্তু শক্তিশালী হবে। তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যে আইডিয়া, সেটা কিন্তু লং টেনিয়ারে কোনো ইলেকশনস হবে বা কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশনসের যারা পরিচালনা করবে তাদের টাইম পিরিয়ডটিকে তুমি বাড়িয়ে দেবে, এতে করে কিন্তু ডেমোক্রেসি দুর্বল হয়ে পড়বে। যেমন বললাম যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে এখানে শাসন করার ফলে কিন্তু এখানকার অর্থনীতি কিন্তু ভেঙে পড়েছে, কিন্তু এটাই যদি এখন কনস্ট্যান্ট চেঞ্জ হয়, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যদি নতুন নতুন সরকার পরিবর্তন হয়, তাহলে কি হবে? এর উন্নতি হবে। যেটা দেখবে দক্ষিণ ভারত বলছি, উত্তর ভারতের অনেক রাজ্যে হয়, উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে, এই সমস্ত রাজ্যগুলিতে, রাজস্থানে, তুমি উত্তরপ্রদেশে, এই সমস্ত রাজ্যগুলিতে যত ঘন ঘন সেখানে ইলেকশনস হয়েছে, চেঞ্জ এসেছে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই ঘটনাগুলো ঘটেনি। ফলে কি হয়েছে? এখানকার রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে আমরা দেখতে পাবো যে এখনো এলিটোক্রেসি রয়ে গেছে, এবং এলিটরা কারাই? এলিটদের বেশিরভাগই হচ্ছে, আমরা দেখতে পাবো, এক তো হচ্ছে বিজনেসম্যান, আর দ্বিতীয় হচ্ছে এই বিজনেসম্যানদের বেশিরভাগই হচ্ছে এখানে ব্রাহ্মণ। তুমি দেখো যত বড় বড় ইন্ডাস্ট্রিজও দেখবে, মানে ইভেন তুমি টলিউড থেকে শুরু করে একেবারে বিজনেস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে শুরু করে, পলিটিক্স থেকে শুরু করে, যেখানে তুমি হাত দেবে সেখানে তুমি বামপন্থীদের আধিপত্য পাবে। তো এটার পেছনে দীর্ঘ একটা ইতিহাস জড়িয়ে আছে, দীর্ঘ একটা তাদের কিন্তু এই ধরনের স্ট্রাগল জড়িয়ে আছে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে যেহেতু এখানে পলিটিক্যাল সিস্টেম খুব ঘন ঘন পরিবর্তন হয়নি, তাই এখানে কিন্তু আমরা এই সমস্ত প্রবলেমসগুলো দেখতে পাই। এবং বামপন্থীরা তো এতটাই এখানে মানে ভীত ছিল যে তারা তাদের নিজেদের মধ্যেই মানে ইন্টারনালি তারা এখানে কিন্তু তারা এক প্রকার বলতে পারো যে তাদের নিজেদের লিডারই তৈরি করেনি, মানে যেটা তাদের লং রানে আরো ক্ষতি করেছে, যেটা কংগ্রেসের মধ্যে যেমন হয়েছে। তো তাদের নিজেদের ইলেকশন প্রসেসটা বা ডেমোক্রেটিক প্রসেস তারা বন্ধ করে দিয়েছিল এটা কংগ্রেস। ঠিক একই রকম ভাবে বামপন্থীরাও এতটা ভীত ছিল যে তারা এতটা বেশি একটা পাওয়ার হাঙ্গ্রি ছিল তাদের লিডার্সরা, যে তারাই সেখানে শাসন করে গেছে, তারা ভাবেও নি যে আমাদেরই নেক্সট প্রজন্ম তৈরি করতে হবে। তো ফলে কি হচ্ছে? আজকে তারা কিন্তু হারিয়ে গেছে মাটি থেকে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে এখন আবার নতুন করে হয়তো শুরু হয়েছে, কিন্তু শুরু হলেও তো হবে না, মানে শুরু হলেও তো তারা যে আগের মতো যে শক্তি, সেই শক্তি নিয়ে যে নামতে পারবে তা তো নয়। নতুন ইয়াং জেনারেশন, মানে তাদের সমস্ত কিছু বুঝতে, মানুষের কাছে পৌঁছতে, পুরো সিস্টেমটাকে বুঝতে তাদের অনেকটা সময় লাগবে। তো কাজেই এবং অবশ্যই সেখানে পলিটিক্যাল সিস্টেমটাও তাদের জন্য মতো করে ফ্লেক্সিবল হতে হবে। কিন্তু সেই জায়গাটা তো আমরা দেখছি বামপন্থীরা, মমতা ব্যানার্জি এসে তার যে সোশ্যালিস্ট পলিসি, তার যে কমিউনিস্ট পলিসি, সেগুলো এসে খেয়ে নিয়েছে। তো ফলে তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না, মাথা তুলতে পারছে না তারা। যাই হোক, এগুলো মাথায় রেখো। তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যে আইডিয়াটা, সেটা শক্তিশালী হবে যত বেশি করে যত রিপ্রেজেন্টেশনস হবে, যত বেশি করে সমস্ত সেকশনসের। তো এই কারণে বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনসের কথা। রাইট টু ইনফরমেশন, হ্যাঁ এটাও করে। রাইট টু ইনফরমেশন, যে তথ্যের অধিকার মানুষ যদি পায় তাহলে জানতে পারবে যে কোথায় সরকার দুর্নীতি করছে, কোথায় সেখানে ভালো কাজ হচ্ছে, কোথায় খারাপ কাজ হচ্ছে, এবং এটার মধ্যে দিয়ে কি করবে? সরকারের উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করতে পারবে। যদি খারাপ কাজ করে থাকে অবশ্যই প্রেশার ক্রিয়েট করতে পারবে, এবং আগামী দিনে এই পলিটিক্যাল সিস্টেমটাকে বদলাতে পারবে। রিকল অফ রিপ্রেজেন্টেটিভস, রিকল মানে হচ্ছে তোমরা জানোই যে কোনো একজন প্রতিনিধি যাকে পদে বসানো হয়েছে, তিনি সঠিকভাবে যদি কাজ না করেন, তাকে যে ডিউটি দেওয়া হয়েছে সেই ডিউটি যদি তিনি পালন না করেন, তাকে তাহলে সেই পদ থেকে সরিয়ে দেওয়া। তো এই সরিয়ে দেওয়ার প্রসেসটাকে বলা হয়, বা রিমুভ করার যে প্রসেস কোনো একজন রিপ্রেজেন্টেটিভসকে, সেটাকে বলা হয় রিকল, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। তো এই রিকলের প্রসেসটাও আমরা জানি যে হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি শক্তিশালী করে, যে তুমি পারছো না সরে যাও, অন্য কেউ এসে তোমার ওই জায়গায় রিপ্রেজেন্ট করবে, আমাদের হয়ে অন্য কেউ রিপ্রেজেন্ট করবে। তো অবশ্যই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে এগুলো খুব গুরুত্বপূর্ণ উপাদান, এগুলো ডেমোক্রেসিকে শক্তিশালী করে, বাট এটা কোনো রকমভাবেই শক্তিশালী করে না, বরং এটা আরো বেশি করে দুর্বল করে দেয় ডেমোক্রেসিকে। 68 এর দিকে চোখ রাখো। 68 কি বলছে? 68 বলছে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ডেমোক্রেসি ইজ আ কারাপ্ট ভার্সন অফ পলিটি। তোমরা জানো যে তিনি একটা মানে ভালো ভার্সনের কথা বলেছিলেন, গুড ভার্সনের কথা বলেছিলেন, ন্যাচারাল ভার্সনের কথা বলেছিলেন, আর বলা যেতে তিনটেকে এখানে বলা যেতে পারে তিনি সাবভার্ব বলেছিলেন। তো তার মধ্যে এখানে তিনি বলেছিলেন যে পলিটিটা হচ্ছে বেস্ট, উত্তম, সব থেকে ভালো, মানে সরকারের বা সেখানে আরেকটা সরকারের বা কনস্টিটিউশনে তিনি ক্লাসিফিকেশন করেছিলেন।
তো সরকারের এবং কনস্টিটিউশনে তিনি যে ক্লাসিফিকেশন করেছেন সেই ক্লাসিফিকেশনসের মধ্যেই সব থেকে বেস্ট যে ফর্ম যেটা তিনি মনে করেছিলেন সেটা হচ্ছে পলিটি, এবং এটা হচ্ছে ডেমোক্রেসির বিপরীতে বিলং করে, এবং সব থেকে খারাপ তিনি বলেছিলেন সেটা হচ্ছে ডেমোক্রেসি। এগুলো তোমরা পাবে, এগুলো আলোচনা করেছি আমরা অ্যারিস্টটল যখন পড়েছি তখন। 69 দেখে নাও কি বলছে, হু অ্যাডভোকেটেড দ্য এলিটিস্ট মডেল অফ ডেমোক্রেসি। তো জোসেফ শুম্পিটার, এখনই তোমরা পেলে এটা। চলে আসো 70 নম্বর কোয়েশ্চেন্সে, দ্য টার্ম ডেলিবারেটিভ ডেমোক্রেসি ইজ কয়েন্ড বাই জোসেফ এম ব্যাসেট বলেছে এটা, ঠিক আছে। তো ডেলিবারেটিভ ডেমোক্রেসি, আরও একজন আছে জোসুয়া কোহেন, এই নামগুলো একটুখানি, এগুলো ইন্টারনেট মেটেরিয়াল, একটু অথেন্টিক মেটেরিয়াল পেলে ভালো হতো, বাট ঠিক আছে, এটা আপাতত যেহেতু এটাইকেই বলেছে দেখে নিও। তো ডেলিবারেটিভ ডেমোক্রেসির আইডিয়াটা তিনি দিয়েছেন, কয়েন করেছেন, এবং আইডিয়াটা ঠিকই এগুলো আগেও বলেছি, এখন আর রিপিট করছি না। 71 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, বিউরোক্রেসি ইজ দ্য প্রাইস অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটাও আগে আলোচনা হয়েছে, হারবার্ট মরিসন, এটাও কমন, ঠিক আছে, এসেছে এগুলো। 72 তে দেখো, আর ডেমোক্রেসি ইন হুইচ দ্য গভর্নমেন্ট ডাজ নট ডিপেন্ড অন আ লেজিসলেটিভ মেজরিটি টু এক্সিস্ট ইজ কল্ড, কি বলছে, আর ডেমোক্রেসি ইন হুইচ দ্য গভর্নমেন্ট ডাজ নট ডিপেন্ড অন আ লেজিসলেটিভ মেজরিটি, ডাজ নট ডিপেন্ড অন লেজিসলেটিভ মেজরিটি টু এক্সিস্ট ইজ কল্ড, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। যে লেজিসলেটিভ মেজরিটির উপর কি বলছে প্রশ্নটা ধ্যান দিতে পারছি না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আর ডেমোক্রেসি ইন হুইচ দ্য গভর্নমেন্ট ডাজ নট ডিপেন্ড, আর ডেমোক্রেসি ইন হুইচ দ্য গভর্নমেন্ট ডাজ নট ডিপেন্ড অন আ লেজিসলেটিভ মেজরিটি, অর্থাৎ লেজিসলেচারে যারা মেজরিটিতে আছে তাদের উপর যখন ভরসা করতে হয় না, তখন সেই সিস্টেমটা আমরা জানি যে সেটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি বলে, অর্থাৎ আমেরিকার মতো। আমেরিকাতে দেখবে আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনস আলাদাভাবেই হয়, সেখানে পার্লামেন্ট লেজিসলেচারে কে পাওয়ারে আছে আর কে মেজরিটিতে আছে কে মাইনরিটিতে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তার কারণ প্রেসিডেন্টের ইলেকশনস আলাদাভাবে হয়, প্রেসিডেন্টের ইলেকশনে মানুষ যেদিকে যাকে ভোট দেবে সেই জিতবে। কিন্তু পার্লামেন্টারিয়ান ফর্ম অফ ডেমোক্রেসি যেটা আছে, সেই পার্লামেন্টারিয়ান ফর্ম অফ ডেমোক্রেসিতে লেজিসলেচারের যে মেজরিটি, সেই মেজরিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পার্লামেন্টারিয়ান যেটি, এটা এই লেজিসলেচার মেজরিটির যখন প্রসঙ্গ আসবে তখন এটা পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি হবে, কিন্তু যেহেতু এখানে নট বলেছে তাই এটা প্রেসিডেন্সিয়াল হয়ে যাবে। কারণ প্রেসিডেন্টের ইলেকশনে আমরা দেখতে পাই সেই ইলেকশনসটা কমপ্লিটলি ডিফারেন্টলি হয়, আলাদাভাবে হয়, এই পার্লামেন্টারি ইলেকশনের সাথে সেটা কোনো সম্পর্ক নেই। বাট আমাদের দেশে কি ফলো হয়, পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, পার্লামেন্টারিয়ান ফর্ম অফ ডেমোক্রেসিকে প্র্যাকটিস করি, কারণ পার্লামেন্টে বা লেজিসলেচারে যারা মেজরিটিতে থাকে তারাই আলটিমেটলি গিয়ে সরকার এক্সিকিউটিভ ফর্ম করে, অর্থাৎ তারা যেটা প্রেসিডেন্টের যে দায়িত্বটা সেটাই তারা পালন করে। তো প্রেসিডেন্টের হয়ে আমরা দেখতে পাই সমস্ত কাজগুলো তারা সম্পাদন করে। তো এই পার্থক্যগুলো ভালো করে মনে রেখো, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আসতে পারে, ঠিক আছে। 73 নম্বর কোয়েশ্চেন দেখো, আগেরটা কততে এসেছে, 2020-তে এসেছে, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি। এটা দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্সে এসেছে 2023-এ, এইবারই এসেছে, মানে গতবার এসেছে, বুঝতেই পারছো। হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য টার্ম ডেমোক্রেসি? তো ডেমোক্রেসি শব্দটিতে দুটো, তোমরা জানো গ্রিক ওয়ার্ড, দুটো শব্দ থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ডেমস আর একটা হচ্ছে ক্রেটিয়া বা ক্রেটস, দুটোই আছে। তো ডেমস কথার অর্থ হচ্ছে জনগণ, আর ক্রেটিয়া বা ক্রেটস হচ্ছে সেখানে রুল, তার জনগণের রুলকে সেখানে বোঝায়। তাহলে ডেমোক্রেসি বলতে জনগণের রুলকে বোঝায় বা পিপলস রুলকে বোঝায়। তো পিপলস রুলকে এখানে ডিনোটস করা হচ্ছে। তো এটা গ্রিক একটা ওয়ার্ড, ভালো করে মনে রেখো। এই ধরনের কোয়েশ্চেনগুলো সিইউটিতে বিশেষভাবে আসে, ঠিক আছে, কারণ এগুলো ইজি কোয়েশ্চেন, সব থেকে ইজি কোয়েশ্চেন যেগুলো সেগুলো আসে। বাই দ্য ওয়ে, তোমরা প্রেসিডেন্সির কোয়েশ্চেনসটা কারা কারা সলভ করেছো, হাত তোলো তো জলদি। ঝিলিক করেছো, দীপিকা দাস করেছো, আর কে, সোহিনী পাজা করেছো, আর কে করেছো? মাত্র 3 জন, মাত্র 3 জন করলে তো হবে না। তুমি করনি কেন? এটা তো ঠিক নয়, সামনে পরীক্ষা দিয়ে সব করছো তোমরা দেখবে নেটের কোয়েশ্চেন সেখানে কিন্তু কমন তুলে দিয়েছে, এখানকারও কোয়েশ্চেন্স নেটে আসবে কমন, এমন হতেই পারে। কারণ তোমরা জানো ভালো করে যে নেটের কোয়েশ্চেন্সগুলো কারা তৈরি করে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা, তারা লিস্ট পাঠায়, কোয়েশ্চেন্স পাঠায়, সেই কোয়েশ্চেন্সের মধ্যে থেকে পিক করে তারা সেখান থেকে কোয়েশ্চেন্স দেয়। তো হতেই পারে এরাই তৈরি করবে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বেশিরভাগই প্রফেসর এখন বোধহয় জেএনইউ থেকে। তো যেহেতু জেএনইউ থেকে, তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে তারা জেএনইউর স্টাইলটাকেই ফলো করবে খানিকটা। তো এগুলো কিন্তু খুব ভালো, মানে, এবং এগুলো খুব মানে ইনফরমেটিভ কোয়েশ্চেন্স এসেছে এবং স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স, ইজি কোয়েশ্চেন্স এসেছে। সিইউটিতে এই কোয়েশ্চেন্সগুলো এই প্যাটার্নেই কোয়েশ্চেন্স আসে এবং নেটেও আসতে পারে। তো এগুলো তোমাদের, এবং সাবজেক্টিভই তো বিষয়, সব পড়তে হবে। খুবই সোজা ছিল, কিন্তু নেগেটিভ মার্কিং আছে, বোধ হয়। তো নেগেটিভ মার্কিং যেহেতু আছে, তো এই কারণে এখানে 100% কনফার্ম না হলে তুমি করতে পারবে না, বুঝতে পারলে? যাই হোক, ভালো, এগুলো কিন্তু সলভ করে না, এগুলো কিন্তু যেগুলো আনকমন লাগলো সেগুলো ভালো করে মনে রাখো, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। বলো নয়নিকা সলভ করেছো না কি বলছো? আচ্ছা, মাইকের সমস্যা আছে।
তো এগুলো করতে হবে কিন্তু, হ্যাঁ সমরিটা করতে হবে। দেখো লিঙ্কটা দিয়েছি, স্যার বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। মানে প্রেসিডেন্সির প্রশ্নটাই এই একটা প্রশ্নের কথা বলছেন নাকি ওখানে অন্য কোনো মানে প্রেসিডেন্সির কোটা প্রশ্ন ছিল? প্রেসিডেন্সির সমস্ত কোয়েশ্চেনগুলোরই কথা বলছি, বাট আমি স্পেসিফিক্যালি বলছি আজকে যেটা দিয়েছি, আজকে যেটা গ্রুপে দিয়েছে সেটার কথা বলছি আমি, ঠিক আছে। বাট প্রেসিডেন্সির সমস্ত কোয়েশ্চেন্স সলভ করতে হবে, এই কোয়েশ্চেন্সগুলোই কিন্তু এই যেই ধরনের প্যাটার্ন তোমরা এখন নেটের দেখছো, এইবার যেভাবে পরীক্ষা হলো তাতে করে মনে হচ্ছে যে এই প্রেসিডেন্সির কোয়েশ্চেন্সের প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেন্স করবে, কাজে এগুলো তোমাদের দেখতে হবে। এবং সিইউটি যারা দেবে, হ্যাঁ যারা জেএনইউর জন্য ট্রাই করছো বা দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ, এই সমস্ত ইউনিভার্সিটির জন্য যারা ট্রাই করছো, জামিয়া মিলিয়াও আছে ইনক্লুডিং, তো তাদের কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্যাটার্নেই কোয়েশ্চেন্স হয়, ইজি, একেবারে সহজ, ঠিক আছে। যাই হোক, এখানে দেখো এই যে সিইউটি যে বলছি এখনই, দেখো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স করেছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পিজি 2024, এবারেই এসেছে। দেখো কি প্রশ্নটি হচ্ছে দ্য আর্লিয়ার নোন এক্সাম্পল অফ ডিরেক্ট ডেমোক্রেসি ইজ ফাউন্ড ইন স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। এর আগেও কোয়েশ্চেন্সটা তোমরা দেখলে, তো এথেন্সে এসেছে, এটা এথেন্সে ছিল, আমরা ডিরেক্ট ডেমোক্রেসির এক্সাম্পল এথেন্সে দেখেছি, যেটা ক্লাসিক্যাল ফর্ম অফ ডেমোক্রেসি পড়ে আসলাম আমরা, তাই না? আমরা ডেভিড হেলডের মডেল অফ ডেমোক্রেসি পড়লাম, সেখানে এটা পড়েছি, এবং আলাদা করেও আমরা যখন প্লেটো পড়েছি তখন এগুলো আমরা পেয়েছি। তো দেখো স্ট্রেট ফরওয়ার্ড ছোট ছোট প্রশ্ন দেয়, তো এই ছোট ছোট প্রশ্নগুলো দেখবে প্রেসিডেন্সিতে দিয়েছে, এগুলো ভালো করে করতে হবে। সমৃতাকে বলছি বারবার, এটা কিন্তু আজকে সলভ করে ফেলো প্রেসিডেন্সিটা। 75 দেখো 75 কি বলছে, হ্যাঁ কি বললে বুঝতে পারলাম না, বলো। স্যার বলছিলাম যে এটার কি ওই ওয়েবসাইটে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আলাদা যেটা আছে ওই 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 কোর্সের ওখান থেকে পেয়ে যাবো কোশ্চেনগুলো? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া গ্রুপে দেওয়া হয়েছে তো, আজকে প্রেসিডেন্সির কোয়েশ্চেন গ্রুপে দিয়েছে, দেখো নাইটেঙ্গেলের গ্রুপটাতে দিয়েছে, তোমাকে তো ওখানে অ্যাড করা হয়েছে কোথায়, গ্রুপটাতে দিয়েছে, দেখো ওখানে প্রেসিডেন্সির লিঙ্ক দিয়েছে, খুলে নাও। 75 দেখো কি বলছে, 75 বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে সব থেকে ভালোভাবে যেটা ব্যাখ্যা করছে সেটা কোনটা, সেটা সব থেকে ভালোভাবে যেটা ব্যাখ্যা করছে সেটা হচ্ছে ইট ইনভলভস ডিরেক্ট পার্টিসিপেশন থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। কি বলছে? ইট ইনভলভস ইনডিরেক্ট পার্টিসিপেশন থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। যেহেতু এটা রিপ্রেজেন্টেটিভস বলেছে, তো রিপ্রেজেন্টেটিভস মানে আমাদের রিপ্রেজেন্টেটিভস, মানে আমরা সরাসরি নয়, আমাদের রিপ্রেজেন্টেটিভস। তো এটা হচ্ছে ইনডিরেক্ট পার্টিসিপেশন এক প্রকার, মানে আমরা পলিটিক্যাল সিস্টেমে পার্টিসিপেট করছি, তার মানে কার মাধ্যমে? আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। তো সব থেকে বেস্ট ভাবে এখানে তুলে ধরেছে, এটাই হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। রিপ্রেজেন্টেটিভস বলতে আমাদের রিপ্রেজেন্টেটিভসদের বোঝানো হচ্ছে। এবার যখন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তখন সেটা ইনডিরেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি সরাসরি পার্টিসিপেট করতে পারতাম ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে সেটা ডিরেক্ট ডেমোক্রেসি হয়ে যেত, ঠিক আছে, ডিরেক্ট পার্টিসিপেশন হতো, ইনডিরেক্ট হতো না। তো এটা হবে এই কারণে সঠিক উত্তর, দেখে নিও। এটা ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ 2017, এই ধরনের সহজ প্রশ্নগুলোর দিকে ভালো করে ধ্যান দেবে এইবার, ঠিক আছে। নেটে কিন্তু এই ধরনেরই কোয়েশ্চেন্স এবার আসবে। 76 কি বলছে দেখো, হু অ্যামং দ্য ফলোইং ডিসক্রাইব ডেমোক্রেসি অ্যাজ দ্য টিরানি। এর রিপিট কোয়েশ্চেন্স বারবার পাচ্ছ, দেখতে পাচ্ছ, অ্যালেক্সাস দ্য টকভিল এর আগে আলোচনা করেছি আমরা, এবার নেটেও এসে গেছে এই প্রশ্নটি। জেএনইউ 2021 এসেছে, দেখো কি বলছে, ডেমোক্রেসি ইজ নট মেয়ারলি আ ফর্ম অফ গভর্নমেন্ট। যে ডেমোক্রেসি একটি কোনো সরকারের কোনো শুধুমাত্র আকার নয়, কি কি বলছে, ইট ইজ প্রাইমারি আ মোড অফ অ্যাসোসিয়েটেড লিভিং অফ conjoined communicated experience. It is essentially an attitude of respect and reverence towards fellow man, ঠিক আছে, reverence towards fellow man। কি বলছে, which of the following modern Indian political thinkers is associated with the statement given below। তো এখানে ডেমোক্রেসি, এই সমস্ত শব্দগুলো ধরতে একটু অসুবিধা হয়, তার কারণ গান্ধীজি যে ডেমোক্রেসিকে একেবারে ইগনোর করেছেন তা নয়, মানে কমপ্লিটলি তিনি সোশ্যালিজম এবং ডেমোক্রেসির আইডিয়াগুলোকে প্র্যাকটিস করার কথা বলেছেন। নেহরু তো সোশ্যালিজম এবং ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার কথা বলেছেন, রাধাকৃষ্ণনও যে বলেনি তা কিন্তু নয়, তারাও করেছেন। কিন্তু এই আইডিয়াটি সরাসরি ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে জয়। ডক্টর বি আর আম্বেদকর এই কথাটি বলেছেন, ডেমোক্রেসি সম্পর্কে তার একটা শ্রদ্ধা ছিল অবশ্যই, কিন্তু তিনিও ওই ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়াটিকে প্র্যাকটিস করেছেন। কাজে এখানে যতজনকেই দেখছো এখানে, তারা প্রত্যেকেই এখানে, এই সর্বপল্লী রাধাকৃষ্ণন সহ প্রত্যেকে এখানে, যদি আমাদের এনার আইডিয়াটা আমরা পড়ি না রাধাকৃষ্ণের, বাট এই তিনজনের আইডিয়াটা আমরা পড়ি যখন, তখন আমরা ডিরেক্টলি ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়াটাই তা আমরা পড়ি। এই তিনজনই এখানে, বা সুভাষচন্দ্র বোসেরও কথা বলতে পারো, কিছুটা খানিকটা তিনি ফ্যাসিজমের দিকে ঝুঁকে গেছিলেন, বাট এটা আমরা দেখতে পাবো যে তিনজনই কিন্তু এই আইডিয়াগুলোর দিকে জোর দিয়েছেন। এবং এনারা শুধু নয়, এরপরে তুমি জয়প্রকাশ নারায়ণ পাবে, রাম মনোহর লোহিয়া পাবে, এরা প্রত্যেকেই কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়াগুলোর দিকে ফোকাস করেছেন। কাজে একটু ধরা অসুবিধা হয় যে ডেমোক্রেসির প্রশংসা করছে, ডেমোক্রেসির শ্রদ্ধা করার কথা বলছে,
তো স্বাভাবিকভাবে এটা একটু মুখস্থই করতে হবে, এক প্রকার কিছু করার নেই। তো ডক্টর বি আর আম্বেদকর এটা ভালো করে দেখে নিও। 78 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অথর অফ দ্য বুক ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক, রবার্ট ডাল হবে এটা। এর আগের দিন ডেমোক্রেসি অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট পড়লাম, তাই তো? ডেমোক্রেসি অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট কে বললাম অথর? ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট কালকে অতুল কোহিল। ডেমোক্রেসি অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট অতুল কোহলি পড়লাম, তাই তো? তো ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট অতুল কোহলি পড়েছি। আজকে এখানে দেখো ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রাইসিস, এই বইটার নাম জানতে চেয়েছে। কে এটা? হ্যাঁ সরি, ক্রিটিক্স। ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক্স, ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক্স, এই বইটার নাম হচ্ছে রবার্ট ডালের লেখা, ঠিক আছে? রবার্ট ডালের একটা নিচে আমি একটা লম্বা লিস্ট দিয়েছি বইয়ের, পাবে ওগুলো। তো এখানে দেখো পার্টিকুলার এই বইটা পাবলিশ হয়েছে কত সালে? 1989-এ। ভালো করে দেখে নাও, এই বইটা 1989-এ পাবলিশ হয়েছে। তিনি একজন, রবার্ট ডাল হচ্ছে ডেমোক্রেসির বড় একজন থিঙ্কার্স, তিনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, আমেরিকান একজন পলিটিক্যাল সায়েন্সের টিচার। তো তিনি এই সমস্ত আইডিয়াগুলো দিয়েছেন আমাদের সামনে, ঠিক আছে? ডেমোক্রেসি নিয়ে অনেক বই লিখেছেন, পাবে লিস্ট নিচের দিকে দিয়েছি। দেখো আবার একই কোয়েশ্চেন রিপিট করেছে 2022 সালে কেরলে, ভালো করে দেখবে এটা। 80 নম্বরে চলে আসো, 80 নম্বর আবার একই কোয়েশ্চেন রিপিট, বোধ এই কোয়েশ্চেনটা বোধ 6 বা 7 বার আছে, তাই না? কাজে এই দেখো, এবং নেট এবারই জানতে চেয়েছে। আচ্ছা এবার নেট জুন 2024, এই 18 তারিখে যে পরীক্ষাটি হয়ে গেল সেখানে জানতে চেয়েছিল, তো পেয়ে গেছো এখানে। এবং এখানে আরেকটা কথা বলে দিই যারা নতুন তাদের জন্য, জন স্টুয়ার্ট মিলও এখানে আছে। যখন জন স্টুয়ার্ট মিলও থাকবে এবং অ্যালেক্সিস দে টকভিলও থাকবে, তখন তুমি কি করবে? তখন তোমাকে এখানে সবার প্রথমে যিনি আইডিয়াটি দিয়েছেন তাকে এখানে চুজ করতে হবে। যদি এইরকম ভাবে অপশানস থাকে তো এখানে অ্যালেক্সিস দে টকভিল হবে। কিন্তু যদি 4 নম্বর অপশনটা থাকতো, বোথ 2 and 3 এইরকম থাকতো, তাহলে তোমাকে এই 4 নম্বর অপশনটাই চুজ করতে হতো। কেন? কারণ দুজনেই আইডিয়াটা দিয়েছেন, ঠিক আছে? এটা কিন্তু জন স্টুয়ার্ট মিল বেসিক্যালি অ্যালেক্সিস দে টকভিলকেই কিন্তু এক প্রকার কোট করেছেন নিজের রাইটিং, এবং তিনি স্বীকার করেছেন সেটা, ঠিক আছে? মানে কোট করেছেন মানে কি, পরিষ্কার তিনি বলেই দিয়েছেন, বুঝতেই পারছো। যাই হোক, চলে আসো আবার, এটা নেটে এসেছে, এইবারই এসেছে, দেখো এইবারই এসেছে, আলোচনায় করেছি এই প্রশ্নটা আমরা, আরেকবার আজকে বলে দিচ্ছি, নতুনদের জন্য উপকার হবে। ব্রডলি দ্য টার্ম ডেমোক্রেসি ইমপ্লাইজ, ডেমোক্রেসি বলতে কি বোঝায়? ডেমোক্রেসি বলতে বোঝায় এখানে এই যে দেখো BCDE বলছে, আর সিস্টেম বাই পিপল বেসড অন ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল মেরিটস, যে হ্যাঁ প্রত্যেকের এখানে সমান সুযোগ থাকবে এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালসকে এখানে গুরুত্ব দেওয়া হয়। ডেমোক্রেসি বলতে এটাই বুঝি আমরা, ইন্ডিভিজুয়ালসকে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ যেটাকে আমরা ইন্ডিভিজুয়ালিজম বলি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ যেটাকে বলে থাকি। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে প্রত্যেকটা ব্যক্তির ইকুয়ালিটি আছে এবং তাকে গুরুত্ব দেওয়া হয়। তো এটা তো হবেই ডেমোক্রেসির একটা বেসিক আইডিয়া, বেসিক ফিচার্স। দ্বিতীয় হচ্ছে আর সিস্টেম বেসড অন প্রিন্সিপাল অফ মেজরিটি রুল, এটাও হবে যে ডেমোক্রেসিতে মেজরিটি রুল করে, যেমন আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু সংখ্যায় যারা বেশি তারাই আলটিমেটলি রুলটা করে। তো এটাও আমরা দেখতে পাই, এটাও একটা ডেমোক্রেসির বেসিক ফিচার্স। আ মিন অফ ফিলিং পাবলিক অফিসেস থ্রু আ কম্পিটিটিভ স্ট্রাগল ফর দ্য পপুলার ভোট, কি বলছে? আ মিন অফ ফিলিং পাবলিক অফিসেস থ্রু আ কম্পিটিটিভ স্ট্রাগল, দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেসিতে এটাও হয়, কম্পিটিটিভ স্ট্রাগল হয়, অর্থাৎ মেরিট বেস সিস্টেমকে ভ্যালুস দেওয়া হয়। ডেমোক্রেসি মানে মেরিট বেস সিস্টেম, জানো তোমরা বিউরোক্রেসিতে মেরিটোক্রেসিকে সেখানে ভ্যালুস দিয়েছিলেন ম্যাক্স ওয়েবার, এগুলো তোমাদের পড়িয়েছি। তো ম্যাক্স ওয়েবারের সেই এখানেকে আমরা কোট করতে পারি। তো সেখানে ডেমোক্রেসিতে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় অস্ত্র হচ্ছে কিন্তু মেরিটোক্রেসি, এবং বিউরোক্রেসিতে আমাদের এইরকম কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে বা স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা কি করি না, আমাদের ডেমোক্রেসির আইডিয়াটিকে এগিয়ে নিয়ে যাই। তো শুধু বিউরোক্রেসি নয়, পুরো সিস্টেমটাকেই, পুরো পলিটিক্যাল সিস্টেমের মধ্যে একটা কম্পিটিশনস থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা কম্পিটিশনস থাকে। তো এটা তো সঠিক উত্তর হবে। ই নাম্বার কি বলছে? আ সিস্টেম অফ গভর্নমেন্ট দ্যাট সার্ভস দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, তো এটা তো ঠিক হবে, যেটা এক ধরনের শাসন ব্যবস্থা যেটা জনগণের স্বার্থকে হচ্ছে কি করে, জনগণের স্বার্থকে পূরণ করার চেষ্টা করে, রিগার্ডলেস অফ দেয়ার পার্টিসিপেশন ইন পলিটিক্যাল লাইফ, যে তারা যেই রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করুক না কেন তারা কিন্তু কি করে, তারা রাজজীবন জনগণের যাদের যে ইচ্ছেগুলো সেই ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু মোনার্কি যদি হতো, এটা যদি কোনো অটোক্রেসি হতো, যদি কোনো অথরিটেরিয়ান রিজিমস হতো, তারা কিন্তু হয়তো এতটা প্রয়োজন বোধ করতো না, ঠিক আছে? বা থিওলজিক্যাল যদি স্টেট হতো, তারা কিন্তু এতটা প্রয়োজন বোধ করতো না। তারা কি করতো না, স্ট্যাবলিশ যে সিস্টেম বা তাদের নিজেদের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন মেনেই কাজ করতো, তাতে জনগণের উন্নতি হবে কি না হবে সেটা তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এবং এটাই আমরা ইতিহাসে দেখে এসেছি বলে কি হয়েছে, জনগণ এই সমস্ত সিস্টেমসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মনার্কিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা দেখেছি অথরিটেরিয়ান রিজিমসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অ্যারিস্টোক্রেসিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এলিটোক্রেসিকেও কাইন্ড অফ ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এই সমস্ত সিস্টেমগুলোকে ধীরে ধীরে বিভিন্ন রকমভাবে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণ তারা নিজেদের মতো করে তাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভসকে দিয়ে তারা শাসন করাচ্ছে। এই নাম্বারটা হবে না কেন? কি বলছে? আ সোসাইটি বেসড অন প্রিভিলেজ অ্যান্ড হায়ারার্কি, প্রিভিলেজ, আ সোসাইটি বেসড অন প্রিভিলেজ অ্যান্ড হায়ারার্কি, না, প্রিভিলেজ অ্যান্ড হায়ারার্কিতে আমরা দেখতে পাই না যে যারা উপর দিকে আছে তারাই শাসন করবে, বাকিরা শাসনের সুযোগ পাবে না, ওই রকমটা নয়। প্রত্যেকেরই এখানে কিন্তু সমান সুযোগ আছে, ঠিক আছে? যদিও আমরা দেখতে পাই দিনের শেষে এটা হায়ারার্কিতে যারা থাকে, মানে উপর দিকে যারা থাকে তারাই বেশিরভাগ ক্ষমতাটা দখল করে, বাট তার মানে এটা নয় যে যারা ক্ষমতা থেকে বঞ্চিত তারা সুযোগ পায় না, না, প্রত্যেকেরই এখানে কিন্তু
এখানে কিন্তু পার্টিসিপেশনের কিন্তু অধিকার আছে। এবং এই কারণে আমরা দেখতে পাই এসসি এসটি দলিত যাই বলো না কেন, মহিলা বা যারা যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী আছে বা পিছিয়ে পড়া যে সমস্ত ক্লাসগুলো আছে, গ্রুপগুলো আছে, সেকশনসগুলো আছে আমাদের সোসাইটির, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করার সুযোগ পায়। তো কাজে এখানে এই পার্টিসিপেশনের জায়গাতে হায়ারার্কির কোনো কনসেপ্ট নেই যেহেতু, তো কাজে এগুলো কিন্তু ভুল হয়ে যাবে, এটা ভুল, বাকিগুলো ঠিক হয়েছে। 82 নম্বরে চলে আসে। 82 নম্বর কি বলেছে? 82 নম্বর বলছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ডেভেলপিং কান্ট্রিজ ট্রানজিশন ফ্রম ডেমোক্রেসি টু কনসলিডেটেড ডেমোক্রেসি ক্যান বি উইটনেস। তো ইন্ডিয়া ডেমোক্রেসি আমাদের আগে ছিল, সেই ডেমোক্রেসি এখন কি কনসলিডেটেড ডেমোক্রেসি দিকে এগোচ্ছে, মানে ডেমোক্রেসি আরো শক্তিশালী হচ্ছে, আরো গভীরে পৌঁছচ্ছে, মানে একেবারে ডেমোক্রেসির যে আইডিয়াটা সেটা আরো অনেক বেশি কনক্রিট হচ্ছে বলতে পারো, সেটা ভেঙে যাচ্ছে না। তো আমাদের দেখতে পাবো যে ডেমোক্রেসির আইডিয়া শক্তিশালী হচ্ছে। একটা বড় উদাহরণ নিয়ে নাও। উদাহরণ কি? আগে দেখবে ধরে নাও যে আমাদের স্বাধীনতার সময়, ধরো স্বাধীনতার সময় কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছিল? স্বাধীনতার সময় আমাদের যদি ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ নিয়ে এসেছিল, কিন্তু সেটা 22 বছর বয়সের মধ্যে লিমিটেড ছিল। এটা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারতো না। 22 বছর, সরি 21 বছর, 21 বছর ভুল বললাম, 22 বছর 21 বছর। তো এই অনেক মানুষ সেখানে পার্টিসিপেট করতে পারেনি, তার মানে বুঝেছো। আবার তারপরে দেখবে ইকোনমির দিক থেকে অনেক মানুষ পিছিয়ে ছিল, তো তারা অংশগ্রহণ করতে পারেনি। তার কারণ তারা নুন আনতে পান্তা ফুরায় যখন, এই ধরনের অবস্থা, তো তারা ভোট দিতে আসবে কেন? তারা গিয়ে কাজ করবে, ভোট দেওয়ার থেকে বরং তারা নিজের কাজ করাটাকে বেশি প্রেফার করবে। তো এটাও আমরা দেখেছি। তো কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলো তখন আমরা কি দেখতে পাবো, যে এই সেকশনসগুলোই আবার চাইছে যে না, তা আমরাও আমাদেরও পলিটিক্যাল পার্টিসিপেশন হোক, কিন্তু আমাদের নিজেদের ইকোনমিক্স কারণে আমরা হতে পারছি না, বা আমাদের এইখানকার কাস্ট সিস্টেমের কারণে আমাদের পলিটিক্যাল পার্টিসিপেশন হচ্ছে না। তো পলিটিক্যাল পার্টিসিপেশন যখন হচ্ছে না, তখন এদেরই প্রতিনিধিরা বেরিয়ে এসে কি করলো, পলিটিক্যাল পার্টি ফর্ম করলো। এরাই বেরিয়ে এসে সোশ্যাল মুভমেন্ট করলো। সোশ্যাল মুভমেন্ট করে তারা বড় ধরনের রাজনৈতিক দলও হয়তো গঠন করলো, করে তারা আলটিমেটলি পলিটিক্যাল পাওয়ারে জিতে আসলো। জিতে এসে তারা কি করছে না, রিজার্ভেশনের ব্যবস্থা করেছে। এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভেশন হয়েছে, মানে এগুলো স্বাধীনতার সময় থেকেই ছিল। ওবিসিদের রিজার্ভেশন যেমন 1980-তে এসেছে, মহিলাদের রিজার্ভেশন এখন আসছে। তো যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, মানুষের পলিটিক্যাল পার্টিসিপেশনটাকে ইনক্রিজ করার জন্য বিভিন্ন প্রসেস এখানে অ্যাডপ্ট করা হচ্ছে। তো বিভিন্ন প্রসেস অ্যাডপশনের মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রসেস অ্যাডপশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের গণতন্ত্রের যে পরিধি, সেই পরিধিটাকে বাড়ানো হচ্ছে। অনেক বেশি মানুষের কাছে এই গণতান্ত্রিক আইডিয়াটিকে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন দেখবে এখন বিজেপি যেমন একটা পলিসি তৈরি করেছে, বিজেপি যেমন একটা নীতি নিয়েছে কি, যে তারা হচ্ছে আদিবাসীর যে ভোট, দলিতদের যে ভোট, আদিবাসীদের যে ভোট, সেটাকে তারা নিজেদের মধ্যে টেনে নিয়ে আসবে। তো টেনে নিয়ে আসা তারা পন্থা পদ্ধতি অনেক ধরনেরই অবলম্বন করেছে। যেমন ধরে নাও যে ট্রাইবালসদের ভোটটাকে তারা নিজেদের দিকে টানবে বলছে। তো ট্রাইবালসরা তার মানে এতদিন দেখবে বিভিন্ন রকমভাবে বঞ্চিত ছিল। তো ট্রাইবালসদের এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদের মধ্যে একটা কি করা হচ্ছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে। যেমন দেখবে যে তারা চাইলেও তারা রাষ্ট্রপতি হতে পারে, এটা তাদেরকে ফিল করাচ্ছে। তো তাদের কমিউনিটি থেকেই একজনকে সেখানে কি করে দিল, রাষ্ট্রপতি করে দিল। তো তারা এখন এটা দেখছে যে আমাদের কমিউনিটি থেকে একজন যদি রাষ্ট্রপতি হতে পারে, এতটা যদি তার মানে আমাদের নিজেদের মূল্য আছে বলেই তাকে মূল্য দেওয়া হয়েছে। তো আমাদের গোষ্ঠীগত মূল্যটার কারণেই কিন্তু তাকে ওই একজন ইন্ডিভিজুয়ালসকে মূল্য দেওয়া হয়েছে। তার মানে এটা ঠিক যে আমরা আমাদের ডেমোক্রেসিতে আমাদের কিন্তু অনেক ভ্যালুস আছে। তো এইরকম ভাবে তারা কি করছে না, এই যারা পিছিয়ে আছে, যারা বঞ্চিত হয়েছে যে বিভিন্ন অপরচুনিটিস থেকে, ডেমোক্রেটিক যে বেনিফিটস থেকে, সেই ডেমোক্রেটিক বেনিফিটস থেকে পিছিয়ে থাকা মানুষগুলোকে ইনকর্পোরেট করা হচ্ছে, তাদের ইনক্লুশনস হচ্ছে। তো এতে করে ডেমোক্রেসি কি হচ্ছে, সঠিক অর্থে ডেমোক্রেসি হয়ে উঠছে। যে ভোটের বিষয় নিয়ে চর্চা করা, সরকারের পলিসি মেকিং প্রসেস নিয়ে চর্চা করা, রাজনীতি নিয়ে আলোচনা করা, ডিবেট করা, তর্ক করা, বিতর্ক করা, এগুলো ওই জাস্ট এলিটরাই করে আসতো এতদিন, যারা এতদিন ওই রাজনীতিটা করতো। বিশেষ করে বলতে পারো যে ব্রাহ্মণ কাস্ট যারা। এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের যেহেতু সোসাইটি কাস্ট বেস সোসাইটি যারা পিছিয়ে পড়া, তারাও আজকে রাজনীতি নিয়ে চর্চা করছে। তো যারা যখন চর্চা করার সুযোগ পাচ্ছে, দ্যাট মিন ডেমোক্রেসি অনেক উন্নত হয়েছে, ডেমোক্রেসি কনসলিডেট হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাবো, এগুলো আমরা এখানে নোটিশ করে থাকতে পারি। তারপরে এটা তো শুধু ইন্ডিভিজুয়ালের পার্সপেক্টিভ থেকে বললাম বা কাস্টের পার্সপেক্টিভ থেকে বললাম, এটা রিজিয়নের পার্সপেক্টিভ থেকেও হতে পারে। অনেক রিজিয়ন পিছিয়ে পড়া ছিল, তাদেরকে অনেক ধরনের দেখে স্পেশাল স্টেটাস দিয়েছে। সেই স্পেশাল স্টেটাস দেওয়ার মধ্যে দিয়ে সেই ডেমোক্রেসি সেখানেও পৌঁছে গেছে, অর্থাৎ তাদেরও পার্টিসিপেশনটাকে এনশিওর করা হচ্ছে যে না, এসো তোমরাও পার্টিসিপেশন হোক। যেমন এই উদাহরণ আমরা একটা বড় নিতে পারি যে অ্যাক্টিস্ট পলিসি যেটা আমাদের, বা লুকিস্ট পলিসি, যেটাকে এক্সটেন্ড করে অ্যাক্টিস্ট পলিসি করা হলো। তো সেটার মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত যে 7 সিস্টার্স বঞ্চিত হচ্ছিল, মানে কোনো রকম ভাবে কোনো মানে ভারতে তারা নাগরিক বলে এক প্রকার ধরে নেওয়া বঞ্চিতই হচ্ছিল এবং বিমাতৃসুলভ আচরণ করছিল সরকার। এখন কিন্তু সেটা হবে না। হয়তো অনেকটা দেখবে নর্থ ইস্টে আমরা যখন এখন পৌঁছানো, মানে আমরা এখন
সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিতে যখন আমরা পৌঁছানোর চেষ্টা করছি, তখন এই নর্থ ইস্টের এই রাজ্যগুলো 7 সিস্টার, সেখানে একটা বড় একটা কিন্তু করিডোর হিসেবে কাজ হবে, সেটা একটা বড় কিন্তু ওয়ে হিসেবে কাজ করবে তারা। তো স্বাভাবিকভাবে তাদেরও উন্নতি, মানে যখন তাদেরও উন্নতি হবে, কোনো একটা প্রোডাক্ট যখন আমাদের সাউথ এশিয়া থেকে নিয়ে আসতে হবে বা সাউথ এশিয়াতে পৌঁছে দিতে হবে, বিক্রি করার যখন প্রয়োজন পড়বে, তাদের মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়বে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য, তখন আমাকে ভায়া কোথা হয়ে যেতে হবে, এই নর্থ ইস্টের রাজ্যগুলো হয়ে যেতে হবে। তার মানে নর্থ ইস্টের রাজ্যগুলিতে যেদিক দিয়ে আমি যাব সেদিক দিয়ে সেখানে পাকা রাস্তা হবে, সেখানে ব্যবসা বাণিজ্য হবে, ঠিক আছে। তো এই সমস্ত কনসেপ্টগুলো সেখানে কিন্তু গড়ে উঠবে, অর্থাৎ সেখানেও কিন্তু শিল্পায়ন হবে, সেখানেও কিন্তু নগরায়ন হবে, সেখানেও ধীরে ধীরে মানুষের ইকোনমিক, সেখানে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, এগুলো সিস্টেম কিন্তু পুরো ধীরে ধীরে এগিয়ে যাবে। তো এই ঘটনাগুলোই কিন্তু আলটিমেটলি কি করছে, এখানে আমরা দেখতে পাবো যে ডেমোক্রেসিকে কনসোলিডেট করছে। তো এগুলো মাথায় রেখো। 83-তে চলে আসো, এটা আবার একই কোয়েশ্চেন্স, রিপিট কোয়েশ্চেন্স। এটা এই যে দেখো এখানে বি এবং সি, এই যেটা বলছিলাম, যদি তোমাদের রুশো, যদি তোমাদের এখানে রুশো বলছি, যদি তোমাদের এখানে টকভিলও থাকে, জন স্টুয়ার্ট মিলও থাকে, তাহলে কি করবে? টিরানি অফ দ্য মেজরিটির এই প্রশ্নে যদি তোমাদের টকভিলও থাকে, জন স্টুয়ার্ট মিলও থাকে, তাহলে তুমি কি করবে? তাহলে আইদার এখানে নিচের দিকে তোমার কি অপশন থাকতে হবে, বোথ বি অ্যান্ড সি থাকতে হবে। তাহলে বি অ্যান্ড সি এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। কিন্তু যদি এখানে যদি আবার বলে দেখ হু গেভ দ্য আইডিয়া ফার্স্ট, ফার্স্ট হলে তাহলে আবার কিন্তু অ্যালেক্সাস দ্য টকভিল সঠিক উত্তর হবে। তো মাথায় রেখে এগুলো। 84-এ চলে আসো। 84 কি বলছে? হুইচ ইজ নট আ ডিভাইস অফ দ্য ডিরেক্ট ডেমোক্রেসি। ডিরেক্ট ডেমোক্রেসির এটা ডিভাইস কোনটা নয়? তো ডিরেক্ট ডেমোক্রেসির ডিভাইস যেমন হচ্ছে রেফারেন্ডাম, আমরা সুইজারল্যান্ড পড়তে গিয়ে পড়লাম, আমরা প্রিএমবেল আমাদের পড়তে গিয়েও আমরা পড়েছি, তোমরা জানো। রেফারেন্ডাম পড়েছি আমরা, রিকল পড়েছি, ইনিশিয়েটিভ পড়েছি, আরেকটা কি পড়েছি? প্লেবিসাইড। তো এই 4টে বিষয় আমরা সেখানে পড়েছি, রেফারেন্ডাম, রিকল, ইনিশিয়েটিভ আর প্লেবিসাইড। কিন্তু ইলেকশনসটা ডিরেক্ট ডেমোক্রেসির প্রসেস নয়, এগুলো প্রসেস। এগুলোর মধ্যে দিয়ে কি হয়? ডিরেক্ট ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে পলিসি মেকিং এর কাজে জনগণ যেখানে সরাসরি অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। তো এটা তো মেথড একটা, এটা তো মেথড, কিন্তু এটা সরাসরি হচ্ছে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটাই, কিন্তু এটা হচ্ছে মেথড। ইলেকশনসটা হচ্ছে মেথড, যেটার মাধ্যমে ওখানে হয়তো হবে। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনকে নির্দেশ করে, কিন্তু এটা কিন্তু এগুলো রিপ্রেজেন্টেশন নির্দেশ করে না, এটা সরাসরি হচ্ছে জনগণ এখানে ডিসিশন নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে নেওয়ার ক্ষমতা থাকে। ইনিশিয়েটিভ তারা নিতে পারে, রেফারেন্ডাম তারা নিতে পারে, ঠিক আছে। এটা আমরা দেখতে পাবো। রেফারেন্ডাম যেমন হচ্ছে ইউকের ইলেকশনে যেমন রেফারেন্ডাম দেখলে কোন বিষয়কে কেন্দ্র করে দেখেছো? ব্রেক্সিটকে কেন্দ্র করে। তো 2016-এ ব্রেক্সিটকে কেন্দ্র করে হয়েছে, যেটা নিয়ে একটা বড় অসন্তোষ ছিল। তো দেখতেই পাচ্ছি এবার তারা পাওয়ারে হেরেও গেল এই কারণে পার্টিটা। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখো। 85 দেখো কি বলছে। 85 বলছে ইন হুইচ টাইপ অফ ডেমোক্রেসি দ্য পিপল আর কনসিডার্ড অ্যাজ অ্যান এন্ড অ্যান্ড স্টেট অ্যাজ দ্য মেইনস। তো এটা হচ্ছে লিবারালসরা কি বলছে, পিপল আর কনসিডার্ড অ্যাজ এন্ড, যে জনগণই হচ্ছে উদ্দেশ্য, জনগণকে সার্ভিস দেওয়াটাই উদ্দেশ্য, আর স্টেট হচ্ছে মিনস মানে উপায়, যে স্টেট নামক উপায়কে অবলম্বন করে কি করতে হবে, জনগণকে সার্ভিস প্রদান করতে হবে। স্টেটটা উদ্দেশ্য নয় যে আমাকে স্টেটে গিয়ে পৌঁছতে হবে, না, পৌঁছতে হবে তোমাকে জনগণের কাছে। তো এই মেথডটার কথা বলা হয়, এই আইডিয়াটাকে প্র্যাকটিস করে লিবারালসরা, যে জনগণকে সার্ভিস দেওয়াটাই উদ্দেশ্য তোমার, ঠিক আছে। এখানে রাষ্ট্রের ক্ষমতা দখল করাটা তোমার উদ্দেশ্য নয়, জনগণকে সার্ভিস দেওয়াটা তোমার উদ্দেশ্য। স্টেটের পাওয়ারটা তুমি অ্যাকোয়ার করবে, করে তুমি কি করবে, জনগণকে সার্ভিস দেবে। তো সেটা স্টেটটা এই কারণে অস্ত্র বা মিনস হিসেবে কনসিডার হচ্ছে, এটা মাথায় রেখো। চলে আসো রুশোর 86-এর রুশোর কনসেপ্ট কি বলছে। রুশো ফেভার জানো তোমরা, ডিরেক্ট ডেমোক্রেসিকে তিনি ফেভার করেছিলেন, একেবারে ডিরেক্ট ডেমোক্রেসি। তিনি যখন পপুলার সোভারেনিটির কনসেপ্ট বলছেন, আমরা দেখতে পাবো যে হবস এবং লক তারা কি করলেন। হবস যেমন হচ্ছে তিনি রাজার হাতে ক্ষমতা তুলে দিলেন, ডিসিশনের সমস্ত পাওয়ার তার হাতে নিয়ে তুলে দিলেন, সোভারেন বানিয়ে দিলেন তাকে তিনি, এবং কোনো রকমভাবে সরকারের রাজার বিরোধিতাও করা যাবে না, ঠিক আছে। তো এই ধরনের আইডিয়া দিলেন। লক এসে আমরা দেখতে পাবো পার্শিয়ালি কিছুটা করলেন, যে 3টে অধিকার তিনি ব্যক্তির হাতে রাখলেন, বাকিগুলো সরকারের হাতে তুলে দিলেন, এবং বললেন সরকার এই 3টে অধিকারের উপর কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারবে না। তো এই ধরনের আইডিয়াগুলো সেখানে দিলেন। রিপ্রেজেন্টেটিভস বা পার্লামেন্টারিয়ান ফর্ম অফ ডেমোক্রেসির আইডিয়া তিনি সেখানে দিয়েছিলেন, যেটা কাইন্ড অফ ইনডিরেক্ট ডেমোক্রেসি ছিল, কারণ রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে সেটা হবে, যেহেতু পার্লামেন্টের কথা তিনি বলেছেন। কিন্তু রুশো এসে সেটা করলেন না। রুশো এসে সে কি করলেন, রুশো এসে তিনি বললেন যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সরাসরি জনগণেরই থাকবে, জনগণই ডিসিশন নেবে। তিনি পপুলার সোভারেনিটির আইডিয়াকে তিনি সেখানে গুরুত্ব দিলেন। এগুলো আমরা পড়েছি, ক্লাসে আলোচনা হয়েছে, আজকেও বলে দিলাম, ভালো করে দেখো। যারা পড়োনি তারা পাবে, এগুলো চিন্তার কিছু নেই, এগুলো ক্লাস লেকচার রয়েছে, তোমরা এগুলো ভিডিওগুলো দেখে নিতে পারো, বা ভিডিও না দেখতে চাইলেও আবার এগুলো সিলেবাস শেষে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো আলোচনা হবে। তারপর চলে আসো এখানে 87-এ কি বলছে, হু সাইড ডেমোক্রেসি ইজ দ্য রোড টু সোশ্যালিজম। তো এটা ডেমোক্রেসি ইজ দ্য রোড টু সোশ্যালিজম, তো এটা কার্ল মার্কস এটা বলেছিলেন। এটা আমরা দেখতে পাবো কি, যে ডেমোক্রেসি হচ্ছে রোড টু সোশ্যালিজম।
ডেমোক্রেসি ইজ দ্য রোড টু সোশ্যালিজম, অর্থাৎ সেখানে প্রত্যেকেরই কি থাকবে, অধিকার থাকবে, প্রত্যেকের ভোটের অধিকার থাকবে, প্রত্যেকে তাদের নিজেদের ডিসিশনসগুলো নিতে পারবে, তাদের পলিটিক্যাল পার্টিকে তারা, কমিউনিস্ট যে পলিটিক্যাল পার্টি আছে সেই পলিটিক্যাল পার্টিকে তারা সেখানে তাদের প্রতিনিধিদের চুজ করবে। ইনিশিয়ালি সেখানে কি হবে, ডেমোক্রেসিকে গুরুত্ব দেবে, অর্থাৎ যেটা সোশ্যালিজম বলা হচ্ছে। তো এই ডেমোক্রেসি থেকে, ডেমোক্রেসিটাই আলটিমেটলি, সরি এটা উল্টোটা বললাম আমি, ডেমোক্রেসিটাই আলটিমেটলি কি হবে, সোশ্যালিজমের দিকে নিয়ে যাবে। কেন? তার কারণ ডেমোক্রেসিটা ক্যাপিটালিজমেরই একটা কিন্তু একটা ইনসেপারেবল পার্ট। তো আমরা জানি যে ডেমোক্রেসিতে যেহেতু আবার আলটিমেটলি কি হয়, যে এলিটোক্রেসি আছে, ডেমোক্রেসিতে যেহেতু এলিটোক্রেসি আছে, ডেমোক্রেসিতে যেহেতু হচ্ছে ওই পাওয়ার যেহেতু একটা জায়গায় গিয়ে সেন্টার হয়ে পড়ে, পাওয়ার সেন্টার হয়ে পড়ে, বা ক্যাপিটাল একটা জায়গায় গিয়ে সেন্টার হয়ে পড়ে, এবং ক্যাপিটালিস্টরা নিজেদের মধ্যে আবার মারপিট করে, তো স্বাভাবিকভাবে সেই দ্বন্দ্ব আলটিমেটলি কি করবে, সেই দ্বন্দ্ব আলটিমেটলি সোশ্যালিজমের দিকে তাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ একজন ক্যাপিটালিস্ট যখন অন্যজন ক্যাপিটালিস্টের সঙ্গে নিজেদের স্বার্থে যখন মারপিট করবে, তখন সেই মারপিট তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা ইন্টারনাল দ্বন্দ্ব বলেছিলেন, আর এক্সটার্নালটা তিনি বলেছিলেন যে সোশ্যালিজমের অপর প্রান্তে যারা আছে, যারা ক্যাপিটালিজমের সঙ্গে যারা লড়াই করছে, যে লেবার ক্লাস, তো সেই লেবার ক্লাস আসলে তাদের যে লড়াই, তো এই দুটো লড়াই, ইন্টারনাল এবং এক্সটার্নাল লড়াই আলটিমেটলি সোশ্যালিজমের দিকে সিস্টেমটাকে নিয়ে যাবে। তো ওই কথাগুলো এখানে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? এগুলো মাথায় রেখো। 88 কি বলছে? 88 বলছে দ্য অথর অফ দ্য বুক ডেমোক্রেসি অ্যান্ড ইলুশন, এই বইটাও ভালো করে দেখো। ডেমোক্রেসি অ্যান্ড ক্রিটিক্স পেলে, ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট পেলে, ডেমোক্রেসি অ্যান্ড ইলুশন এবার মনে ভালো করে মাথায় রাখো, ডেমোক্রেসি অ্যান্ড ইলুশন। ডেমোক্রেসি অ্যান্ড ইলুশন এই বইটি দিয়েছেন জন প্লামেনজা, কি উচ্চারণ করবে এটাকে, প্লামিনজ, আচ্ছা, জন প্লামিনজ এই বইটি দিয়েছেন, দেখে নাও। এই বইটি পাবলিশড হচ্ছে 1973-তে। বেসিক আইডিয়াটা, আর এটা কি নিয়ে লিখেছেন এটা কোথাও পেলাম না খুব একটা আমি, তো এটা ভালো করে আপাতত মাথায় রেখো যে কত সালে পাবলিশড হয়েছে, আপাতত এতটুকুই হবে, কারণ আনকমন নাম, খুব গভীরে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে না, হয়তো বইটারই নাম বারবার জিজ্ঞেস করবে। তো জন প্লামিনজ হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড ইলুশনস বইটি দিয়েছেন, ভালো করে নোট করে নাও। 89-এ চলে আসে। 89 কি বলছে, দ্য চিফ অ্যাডভোকেটস অফ সোশ্যাল ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ওয়াজ, তো সোশ্যাল ডেমোক্রেসির আইডিয়াটিকে খুব জোরালোভাবে যিনি সমর্থন করেছেন তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর। জোরালোভাবে সমর্থন করেছেন, তার কারণ তিনি সোশ্যাল ডেমোক্রেসি আইডিয়াটিকে প্র্যাকটিস করার কথা বলেছেন। প্যারালেলি আমরা দেখতে পাবো কি, ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে অনেক রিজার্ভেশনের কথা বলেছেন তিনি, সোশ্যাল জাস্টিস এনশিওর করার কথা বলেছেন। তো বাকিরা হয়তো এতটা জোরালোভাবে সেই আইডিয়াসগুলো প্রমোট করেননি। রিজার্ভেশন যতটা তিনি জোরালোভাবে নিয়ে আসার কথা বলেছেন, বাকিরা কেউ কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করেননি। তো স্বাভাবিকভাবে এনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মাথায় রেখো। তো এই সমস্ত আরও অনেক কনসেপ্টগুলো রয়েছে এখানে, সোশ্যাল জাস্টিস শুধু নয়, ইকোনমিক ইকুয়ালিটিরও কথা তিনি বলেছেন, ঠিক আছে, সিভিল লিবার্টিজের কথা বলেছেন, ডেমোক্রেটিক গভর্নেন্সের কথা বলেছেন, যে সরকার গণতান্ত্রিক হবে, গণতন্ত্রের মধ্য দিয়ে সরকার নির্বাচিত হবে, গণতান্ত্রিক প্রিন্সিপালসগুলোকে ফলো করবে, ওয়েলফেয়ার হবে জনগণের, এবং ওয়েলফেয়ারের জন্য অবশ্যই বুঝতেই পারছো যে সেখানে এই বেসিক যে জিনিসগুলো আছে একেবারে সিকিউরিটি, হেলথ এবং এডুকেশনের মতো বিষয় সেগুলোকে প্রোভাইড করবে। প্যারালেলি এখানে রিজার্ভেশনেরও কথা বলা যেতে পারে, যেটাকে বলা হয়, তিনি যেটাকে বলেছেন অ্যাফার্মেটিভ অ্যাকশনস। তো অ্যাফার্মেটিভ অ্যাকশনসগুলোরও কথা এখানে আমরা বলতে পারি, যে যার কারণে এখানে কি হতে পারে, সোশ্যাল জাস্টিসটা ইনশিওর হতে পারে, ঠিক আছে, বা যেটার মধ্য দিয়ে সোশ্যাল জাস্টিস ইনশিওর হতে পারে। তো এটাই আলটিমেটলি সোশ্যাল ডেমোক্রেসির আইডিয়াটিকে কিন্তু প্র্যাকটিস করতে হেল্প করে। 90 নাম্বার কোয়েশ্চেন্সে চলে আসো। 90 নাম্বার কোয়েশ্চেন্স কি বলছে, ড্যাশ কনসিডার সোশ্যাল ডেমোক্রেসি অ্যাজ আ ওয়ে অফ লাইফ। তো ডক্টর বি আর আম্বেদকর বারবার রিপিট করছে একই কোয়েশ্চেন্স, দেখবে ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিস জিজ্ঞেস করছে। ইন্ডিয়াতে যখনই সোশ্যাল ডেমোক্রেসির কথা বলবে, ডক্টর বি আর আম্বেদকরকে খুব সহজভাবে চুজ করে নেবে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েস্টার্নের মধ্যে সোশ্যাল ডেমোক্রেসি, না, ওয়েস্টার্নের মধ্যে সোশ্যাল ডেমোক্রেসি ওয়েস্টার্নের মধ্যে, দাঁড়া, সোশ্যাল ডেমোক্রেসি মনে করতে পারছি না, পরে বলছি, কে দেখি মনে পড়লে। 91-এ দেখো কি বলছে, দ্য নেচার অফ ডেমোক্রেসি অ্যাজ অ্যাডভোকেটেড বাই লেনিন ক্যান বি বেস্ট ডিসক্রাইবড অ্যাজ, নেচার অফ ডেমোক্রেসি অ্যাজ ডিসক্রাইবড বাই লেনিনও ডেমোক্রেসির আইডিয়া দিয়েছেন, এমন একেবারে নয় যে তিনি ডেমোক্রেসির আইডিয়া দেননি, কিন্তু এই ডেমোক্রেসির আইডিয়াগুলোর মধ্যে অনেক বেশি কি সোশ্যালিজমের আইডিয়াগুলো ইম্পোজ ছিল। অর্থাৎ ডেমোক্রেসি এবং সোশ্যালিজম, যে তুমি যেটা বললে ডেমোক্রেসি আর মানে হ্যাঁ সোশ্যাল ডেমোক্রেসি, তো লেনিনও এখানে কিছুটা অংশগ্রহণ করতে পারে, লেনিন। তো এখানে দেখো ডেমোক্রেটিক সোশ্যালিজমের আইডিয়া তিনি, সোশ্যালিজম না, সেন্ট্রালিজম, ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়া তিনি দিয়েছেন। কি এই ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়া? ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়াটা তোমাদের হয়তো এর আগেও ক্লাসে আমি বলেছিলাম, যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়াটা হচ্ছে যে ডিসিশন যখন নেবে তখন সর্বসম্মতিতে ডিসিশনস নেবে। সর্বসম্মতি মানে সকলকে নিয়ে সেখানে আলাপ হবে, আলোচনা হবে, বিতর্ক হবে, সকলেরও অপিনিয়ন্স নেওয়া হবে, এবং সকলের অপিনিয়ন্সগুলো এখানে যখন নেওয়া হবে তখন অবশ্যই তোমরা জানো যে তাদের যে কমিউনিস্ট পার্টি সিস্টেম, সেই পার্টি সিস্টেম একটা হায়ারার্কিক্যাল প্রসেস আছে, হায়ারার্কিক্যাল প্রসেস, যেটা দেখতে অনেকটা পিরামিডের মতো।
যে নিচের দিকে অনেক প্রতিনিধি আছে, তার উপরে সংখ্যা একটু কমে গেল, তারপর একটু কমে গেল, তারপর কমে গেল, মাথার উপর দেখবে সেখানে অল্প কিছু মানুষ এখানে ডিসিশনসগুলো নেয়। তো এইরকম ভাবে কি হয় যে ডিসিশনস যেগুলো আছে, যে অপিনিয়ন্সগুলো কি হবে, একেবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, একেবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ প্রত্যেকের সেখানে অপিনিয়ন দেওয়ার কিন্তু পাওয়ার আছে, প্রত্যেকের অপিনিয়ন দেওয়ার কিন্তু এখানে অপরচুনিটিস আছে, তারা পাবে, প্রত্যেকের সেখানে কিন্তু মানে অপিনিয়ন্সের কিন্তু মূল্য আছে, ভ্যালু আছে। কিন্তু যখন ডিসিশনস নেওয়া হবে তখন কি করা হবে, সেই ডিসিশনসটাকে তখন সবাই মেনে চলতে বাধ্য হবে। হতেই পারে যে অপিনিয়ন্স হয়তো অনেক মানুষের, অনেক প্রতিনিধির হয়তো অপিনিয়ন্স সেখানে হয়তো জায়গা পায়নি ডিসিশনে, যখন সেটা যখন আউটপুট হয়ে বেরিয়ে এলো, মানে পলিটিক্যাল সিস্টেমের ভাষায় যদি বলি, ডেভিড স্ট্যানের ভাষায় যদি বলি, ইনপুট আউট হিসেবে, ইনপুট সবাই দেওয়ার ক্ষমতা রাখে, ইনপুট দেবে, সেখানে ইনপুট দেবে তখন ডিবেট হবে, ডিসকাশনস হবে, সব কিছুই হবে। কিন্তু আউটপুট যখন হবে তখন হতে পারে যে সব অপিনিয়ন্সগুলো, সব ইনপুটগুলো হয়তো আউটপুট হিসেবে বেরিয়ে আসলো না। প্রসেসিং যে ব্ল্যাক বক্স যে কনসেপ্টটা আছে, যেখানে প্রসেস হচ্ছে, অর্থাৎ পার্লামেন্ট যেটাকে বলে, পার্লামেন্টে গিয়ে দেখা গেল কি হতে পারে যে সেখানে অনেক কনসেপ্টকে আটকে দেওয়া হলো, অনেক অপিনিয়ন্সকে আটকে দেওয়া হলো, করে দিয়ে শুধু গুরুত্বপূর্ণগুলোকে, ভ্যালুয়েবলসগুলোকে, ইম্পর্টেন্সগুলোকে হয়তো সেখানে নেওয়া হলো। অর্থাৎ ইম্পর্টেন্টগুলোকে নিয়ে যখন আউটপুট করা হচ্ছে, বের করা হচ্ছে আউটপুট হিসেবে, তখন আমরা কি দেখতে পাবো, সেই আউটপুটটাকে সকলকেই মানতে হবে। কেউ এখানে বলতে পারবে না যে না, আমার অপিনিয়ন্সটাকে মানা হয়নি, তো কাজে আমি এটাকে ফলো করবো না, এই ডিসিশনসটাকে আমি মানবো না, এই কথাটি বলতে পারবে না। সকলকেই এইটা কিন্তু মানতে হবে, সকলকেই মানতে হবে। এটা হচ্ছে ডেমোক্রেটিক, এটা সেন্ট্রালিজমের আইডিয়া, যে সেন্ট্রালি এটাকে তোমাকে কিন্তু ডিসিশনস যেটা নেওয়া হবে বা যে আইডিয়াটি হবে, সেটাকে কিন্তু সকলকে এটা কিন্তু মান্যতা দিতে হবে। কিন্তু ডেমোক্রেসিতে হয় না এটা। দেখবে সুপ্রিম কোর্টেরই এক বিচার বা হাইকোর্টেরই এক জাজমেন্ট এসেছে এই ওবিসিকে কেন্দ্র করে, মমতা ব্যানার্জি বললো আমি মানি না এই জাজমেন্ট, কিছুদিন আগে বললো না যে আমি মানি না এই জাজমেন্ট, আমি আবার গিয়ে চ্যালেঞ্জ করব। কিছু বিচারপতি, আমি নাম না করেই বলছি, কিছু বিচারপতি তারা হেন করছে, তেন করছে, অনেক করছে। তো শুধু বিচারপতি কেন, বিচারপতিটা তো এখন আলোচনায় এসেছে, এর আগেও দেখবে পলিটিক্যাল লিডার্সদেরও ডিসিশনসগুলোকে ইগনোর করা হয়েছে। অনেক ডিসিশনস যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, মমতা ব্যানার্জি সেগুলো দেখবে ঢুকতে দেয়নি। শুধু মমতা ব্যানার্জি কেন, প্রত্যেকটা লিডারই দেখবে তাই করেছে, কম বেশি প্রত্যেকটা রাজ্যে তারা ঢুকতে দেয়নি। যেমন আমাদের এখানে আয়ুষ্মান ভারতের কথা বলতে পারি, আয়ুষ্মান ভারত দেখবে আমাদের এখানে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি শুরুর দিকে। আরও এই ধরনের অনেক প্রকল্প তারা কিন্তু ঢুকতে দেয়নি, তারা নিজেদের মতো করে প্রকল্প নিয়েছে। তো ডেমোক্রেসিতে তোমার এই বিরোধিতার অধিকারটা আছে, কিন্তু যখন ডেমোক্রেটিক সেন্ট্রালিজম তুমি যখন ফলো করবে, সোশ্যালিজমের যেটা প্যাটার্ন, সেখানে তুমি বিরোধিতা করতে পারবে না। ডিসিশনস তোমার যখন অপিনিয়ন্স দেওয়ার যখন প্রসঙ্গ ছিল, তুমি অপিনিয়ন্স দিয়েছো, কিন্তু যখন ডিসিশনস নেওয়া হয়ে গেছে, তখন সেই ডিসিশনসটা তোমাকে মানতেই হবে। সে তোমার এখন যে অপিনিয়ন্সটা দিয়েছিলে সেটা এখন সেটাকে রেসপেক্ট করা হোক বা সেখানে জায়গা দেওয়া হোক কিংবা না হোক, তোমাকে ডিসিশনস কিন্তু মানতেই হবে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়া, অর্থাৎ এক ধরনের কোর্সিভ অথরিটি সেখানে আছে। ডেমোক্রেটিক প্রিন্সিপালের জায়গা থেকে সেখানে তোমার অপিনিয়ন্স নেওয়া হলো, আর সেন্ট্রালের আইডিয়া থেকে তোমাকে কি করা হলো, সমস্ত দায়িত্বগুলো তোমার উপর চাপিয়ে দেওয়া হলো, সেগুলো তোমাকে মানতেই হবে। তো এই দুটো মিলে এখানে ডেমোক্রেটিক সেন্ট্রালিজমের আইডিয়া তৈরি হয়েছে, যেটা পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে অর্থাৎ কমিউনিস্ট পার্টি যেভাবে ডিসিশনস নেবে, সেই আইডিয়াটি লেনিন এখানে ইম্পোজ করে গেছেন। এগুলো আমরা দেখতে পাবো সোভিয়েত ইউনিয়নে এই আইডিয়াটিকে ফলো করা হতো, এবং এটা নিয়ে দেখবে দীর্ঘ সময় দেখবে লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট হয়েছে। এই আইডিয়াটিকেই কেন্দ্র করে হয়েছে, মাথায় রাখবে, লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট, এবং পার্টি লিডারশিপ নিয়েও কিছুটা হয়েছে। তো এই আইডিয়াগুলোকে কেন্দ্র করে দেখবে ডিবেট হয়েছে, মাথায় রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট। যাই হোক, এখানে দেখে নাও লেনিনের কতগুলো বই বারবার সিকোয়েন্সে জানতে চাই, ঠিক আছে, এই বইগুলোর নামও একটু দেখে নাও। আমি পরে থিওরি বা থিঙ্কার ওয়াইজ তোমাদের অবশ্যই লেনিন পড়াবো, বাট এখানে একটু দেখে নাও। লেনিনের এখানে বইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সেখানে বই হচ্ছে যেমন হোয়াট ইজ টু বি ডান 1902 সালে লেখা, ঠিক আছে, 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, যে 1904 সালে লেখা তার, যে 1 ধাপ এগিয়ে যাও 2 ধাপ পিছিয়ে আসো। তো এইরকমভাবে সোশ্যালিজমের দিকে এগোতে হবে, ঠিক আছে। তো এই কথাটি তিনি বলেছেন এখানে, এই একটা বই লিখেছেন এখানে একটা। তারপর হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1916 সালে, যেটা বারবার পরীক্ষায় জানতে চাই, ঠিক আছে, যে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটলের কনসেপ্ট যেখানে তিনি দিয়েছিলেন। হ্যাঁ, হেগেল না, ওটা কি? না ওটা লেনিন। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটলের কনসেপ্ট দিয়েছিলেন লেনিন, ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, অর্থাৎ ইম্পেরিয়ালিজম যেটা, সেটাকে তিনি বলেছিলেন, অর্থাৎ নিউ কলোনিয়ালিজমের যে নতুন যে স্টেজ, সেটাকে তিনি বলেছিলেন, সেটা আর কিছুই না, ইম্পেরিয়ালিজমের পথে। তো এটাই এখানে ওল্ড ওয়াইন ইন আ নিউ বটলের কনসেপ্ট তিনি দিয়েছিলেন, ঠিক আছে, লেনিন, মাথায় রেখো। স্টেট অ্যান্ড রিভলিউশনস 1917 দিচ্ছেন, যখন দেখবে বলশেভিক রিভলিউশনস হচ্ছে, সেই সময় তিনি লিখছেন স্টেট অ্যান্ড রিভলিউশনস।
স্টেট অ্যান্ড রিভলিউশন দিচ্ছেন। এই বইটাতেই তুমি দেখবে যে রিভলিউশন যেভাবে হলো সেটা তিনি দেখানোর চেষ্টা করলেন, এবং আলটিমেটলি তোমরা দেখবে যে রিভলিউশন হওয়ার পরে কিভাবে একটা নতুন সদ্য স্বাধীন দেশকে গড়ে তুলতে হবে সেটা সেই আইডিয়াগুলোকে তিনি সেখানে দিয়েছেন। এবং তিনি এখানে গিয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তিনি কার্লমার্ক্সের যে আইডিয়াগুলো সেগুলো অবশ্যই তিনি কার্লমার্ক্সকেই কোট করে সেগুলো তিনি করেছেন, কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ক্যাপিটালিজমকে যে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যে এতদিন আমরা বলে এসেছি আন্দোলন করতে গিয়ে, সেই ক্যাপিটালিজমকে ছুঁড়ে ফেলা রাতারাতি সম্ভব নয়। তো স্টেট অ্যান্ড রিভলিউশনের এই আইডিয়াটিতে তিনি এই আইডিয়াটি দিয়েছেন যে রিভলিউশনের মতো আমরা করেছি ঠিক আছে, কিন্তু যখন স্টেট ফরমেশনের আইডিয়াটি আসছে, বা স্টেট না, নতুন একটা সমাজ গঠনের আইডিয়া আসছে, সোশ্যালিস্ট সমাজ, তখন যে সোশ্যালিস্ট সমাজের আইডিয়াতে তোমাকে স্টেটের যে আইডিয়াগুলো ছিল, ক্যাপিটালিস্ট স্টেটের যে আইডিয়াগুলো, বিশেষ করে ইকোনমিক যে তার যে ইনস্টিটিউশনসগুলো ছিল, সেই ইকোনমিক ইনস্টিটিউশনসগুলোকে তুমি রাতারাতি ভেঙে ফেলতে পারবে না। যদি রাতারাতি ভেঙে ফেলো তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। এটা তিনি রিয়েলাইজ করেছিলেন, এবং এই কারণে বলেছিলেন যে ধীরে ধীরে আমাদের কি করতে হবে, আমাদের কমিউনিজমের দিকে অগ্রসর হতে হবে, এগিয়ে যেতে হবে। এই আইডিয়াগুলো এই বইটাতে তিনি দিয়েছিলেন। আরও আছে এখানে এপ্রিল থিসিস। এই বইগুলোর নাম এখানে ভালো করে সিকোয়েন্সে মনে রাখো, বারবার পরীক্ষায় জানতে চাই, ভালো করে নোট করে নাও, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। চলে আসো 92-তে। 92 কি বলেছে? 92 বলেছে মডার্ন কনসেপশন অফ ডেমোক্রেসি আর রুটেড ইন। তো মডার্ন কনসেপ্ট অফ ডেমোক্রেসি এটা রুটেড হচ্ছে যে রুশোর যে আইডিয়া, পপুলার সুভরেনিটির আইডিয়া, তোমরা জানো সেটার মধ্যেই গুরুত্বপূর্ণ, সেটার মধ্যেই এটা কিন্তু জায়গা পেয়েছে। কি বলেছিলেন রুশো সেখানে? রুশো বলেছিলেন যে ডিসিশন মেকিং এর পাওয়ার জনগণের হাতে তুলে দিয়েছিলেন, এবং এটা করতে গিয়ে তিনি কি করলেন, মানে যখন করলেন ডিসিশন মেকিং এর পাওয়ার তিনি জনগণের হাতে যখন তুলে দিলেন, তখন আলটিমেটলি কি করলেন, সমস্ত জনগণকে তিনি কিন্তু ডেমোক্রেসির পার্ট করে তুললেন, কাউকে তিনি কিন্তু বঞ্চিত করলেন না। তো ওই ফর্মটাই যদিও এখনকার দিনে ব্যবহার হয়, কিন্তু ডিরেক্ট লেভেলে ব্যবহার হয় না, ইনডিরেক্ট লেভেলে ব্যবহার হয়। অর্থাৎ এখনো আমরা সমস্ত জনগণকে ভ্যালুস দিয়েছি, সকলেরই ভোটের অধিকার আছে, তারা ডিসিশন নিতে পারে না, সমস্ত জনগণ ডিসিশন নিতে পারে না, কিন্তু তারা ভোট দিতে পারে। তো ওই ডেমোক্রেসির ওই মডার্ন ফর্মটা আমরা এখনকার দিনে প্র্যাকটিস করে আসছি, যেটা সেই সময়কার দিনে হয়তো ডিরেক্ট ডেমোক্রেসি পসিবল ছিল, কারণ জনসংখ্যা কম, রিজিয়নসগুলো অনেক ছোট ছিল, সিটি স্টেটসের কনসেপ্ট ছিল, তখনকার দিনে সম্ভব ছিল। এখনকার দিনে আর ওই ডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে পপুলার সোভারেনিটিকে প্র্যাকটিস করা সম্ভব নয়, সেই কারণে ইনডিরেক্ট ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে। এগুলো এখানে মাথায় রাখবে। তো এটাই হচ্ছে মডার্ন ডেমোক্রেসির একটা কনসেপ্ট, এটা রুশোর হাত ধরেই কিন্তু এটা এসেছে। রুশোর বইগুলোর নাম একটু সিকোয়েন্সে দেখে নাও, বারবার এগুলো জানতে চাই। ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, ঠিক আছে, ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স 1750-তে প্রকাশিত হয়েছিল, যেই বইটাতে তিনি প্রথম এইটাতে তিনি কি করলেন, এটাতে তিনি প্রথম এটাতেই তিনি প্রথম যখন প্রাইজ পেলেন, তাই না, একটা এসে কম্পিটিশনে তিনি যখন একটা এসে হিসেবে যখন এটাকে লিখলেন এবং প্রাইজ পেলেন, তারপর থেকে তিনি ফেমাস হলেন, তারপর থেকে তিনি মানে বিখ্যাত হয়ে উঠলেন। তিনি এখানে কি করেছিলেন, তিনি এখানে আমরা দেখতে পাবো যে এক প্রকার যে মডার্নিটিকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছিলেন, তিনি লজিক র্যাশনালিটিকে তিনি এখানে ক্রিটিসাইজ করেছিলেন, বলেছিলেন যে লজিক র্যাশনালিটি আলটিমেটলি মানুষের যে হিউম্যান রিলেশন, সেই হিউম্যান রিলেশনসটা নাকি ডিক্লাইন ঘটিয়েছে। তো এই সমস্ত আর্গুমেন্টগুলো দিয়ে আমরা দেখতে পাবো কি যে তিনি বেস্ট প্রাইজ পেয়েছিলেন, প্রথম পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে তিনি রুশো হিসেবে আমরা রুশোকে তারপর চিনতে শিখলাম এই রাইটিংসটার মধ্য দিয়ে। তারপরে তিনি লিখেছিলেন পরের যে এসে কম্পিটিশন যেটা হয়েছিল সেখানে তিনি এইটা লিখেছিলেন, কিন্তু তারপরে আর তিনি আর প্রাইজ কিছু পাননি। বাট হ্যাঁ, না পেলেও কিন্তু এটা খুব বিখ্যাত একটা তার রচনা ছিল। কি ছিল? ডিসকোর্স অন দ্য অরিজিন অফ দ্য বেসিস অফ ইনইকুয়ালিটি অ্যামং ম্যান, ঠিক আছে, যে মানুষের মধ্যে বৈষম্যের কারণগুলো কি, মানুষের মধ্যে বৈষম্যের কারণগুলো কি এবং কিভাবে এই বৈষম্য তৈরি হয়েছে। তো এটার পেছনেও তিনি ওই এক প্রকার সেখানে লজিক রিজনসকে আইডেন্টিফাই করেছিলেন। তো এগুলো তিনি কিন্তু আমরা দেখতে পাবো খুব একটা বেশি ভালো জায়গা পায়নি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং বাস্তবিক কিছু কথা বলেছিলেন। তারপরে আমরা দেখতে পাবো এখান থেকে তার মোহভঙ্গ ঘটলো। এই বই লেখার পর তিনি আমরা দেখতে পাবো লেখার পর তিনি এই লেখাটা ইয়েতেও পাঠিয়েছিলেন, পাঠিয়েছিলেন, সেই সময় ভলতেয়ারকে পাঠিয়েছিলেন। ভলতেয়ার বলেছিলেন যে তোমার ওই যেভাবে তুমি লজিককে ক্রিটিসাইজ করেছো, র্যাশনালিটিকে যেভাবে ক্রিটিসাইজ করেছো, তাতে আমার মনে হচ্ছে যে আমি ওই 50 বছর, হ্যাঁ না, চার পায়ে প্রাণীর মতো 50 বছর পেছনে গিয়ে চার পায়ে প্রাণীর মতো হাঁটবো, ওটা বহুকাল আগে ছেড়ে এসেছি। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে আমি সেটা বহুকাল আগেই ছেড়ে এসেছি। অর্থাৎ তিনি এক প্রকার শিশু সুলভ লেখা বলে সেটাকে সমালোচনা করেছিলেন। শিশু সুলভ লেখা, যে তুমি যেটা লিখেছো শিশু সুলভ লেখা, কারণ মানুষ প্রয়োজন আছে বলেই সেখানে মডার্নিটিকে তৈরি করেছে, প্রয়োজন আছে বলে র্যাশনালিটি, রিজনস, আর্গুমেন্টকে সেখানে কিন্তু জায়গা দিয়েছে। কাজেই সেটা যে ক্ষতি করছে মানুষের, এটা সার্বিকভাবে তুমি যেভাবে দাবি করছো সেইটা কিন্তু সঠিক নয়। তো এইভাবে যখন তিনি সমালোচনা করেন, তারপরেও তো আরও তাদের নিজেদের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হয়েছে, আরও প্রচণ্ড হাই লেভেলে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে।
যাই হোক, তিনি নিজের ভুল ভ্রান্তিটাও বুঝতেও পেরেছিলেন। বুঝতে পেরে রুশো পরবর্তীকালে কি করলেন, যে সোশ্যাল কন্ট্রাক্ট যেটাকে বলা হয়, কন্ট্রাক্ট সোশ্যাল, দু কন্ট্রাক্ট সোশ্যাল যেটাকে ওই ফরাসি ভাষায় বলা হয়, তো সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ে তিনি পরবর্তীকালে নিজেকে সংশোধন করার কাজটি করেছেন। সামাজিক চুক্তি বইয়ে লিখে তিনি কাজ সংশোধন করার চেষ্টা করেছেন, এবং তিনি এক প্রকার এখানে আমরা এসে দেখতে পাবো কি, যে তিনি ওই হবস এবং লকের মতো আমরা দেখতে পাবো তিনি এক প্রকার প্রকৃতির রাজ্যে ফিরে গিয়ে একটা অবস্থাকে স্বীকার করে নিয়ে তারপর সেখান থেকে তার আলোচনা শুরু করেছেন, ভাবনাত্মক জায়গা থেকে কাইন্ড অফ বলতে পারো। তো এটা করে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে হ্যাঁ, প্রোগ্রেসটা ঠিকঠাকই হয়েছে এবং আরও কিছু পরিবর্তন, মানে এই প্রোগ্রেসের মধ্যে আবার কিছু রিফর্মসও নিয়ে আসা যেতে পারে, তো ডেমোক্রেটিক রিফর্মস সেগুলো হতে পারে। তো সেই সমস্ত আইডিয়াগুলো সেখানে দিয়েছেন। পপুলার সোভারেনিটির আইডিয়া তিনি এই বইটাতেই দিয়েছেন। আরও একটা বই লিখেছিলেন, এমিলি অন এডুকেশনস, ঠিক আছে, এমিলি বইটা লিখেছিলেন। এটা আমরা যখন জানো তোমরা, এটা আমরা যখন ম্যারি উলস্টনক্রাফট যখন আমরা পড়লাম তখন কঠোরভাবে এই বইটার আমরা নিন্দা করেছি। ম্যারি উলস্টনক্রাফটই নিন্দা করেছিলেন তার যে আর্গুমেন্টগুলো, যেখানে পুরুষদেরকে তিনি জায়গা দিয়েছিলেন, মহিলাদেরকে শিক্ষা জায়গায় তিনি প্রবেশ করতে দেননি। মহিলাদেরকে বলেছিলেন যে বাড়ির ওই 4 দেয়ালের মধ্যেই সে ঠিক আছে, ওই বাড়িঘর সামলানো, হোম ম্যানেজমেন্ট যেটাকে বলছে বর্তমান দিনে, ওই বাড়িঘর সামলানোর কাজগুলোই তার জন্য ঠিক আছে, তার বেশি তার পড়াশোনার কোনো প্রয়োজন নেই, বা ওই সংসার, ওই একটা বাচ্চাকে শুধুমাত্র মানুষ করার জন্য তার যে যতটুকু শিক্ষা ততটুকুই প্রয়োজন আছে, তার বেশি মহিলার কোনো শিক্ষার প্রয়োজন নেই। এই ধরনের শিক্ষা ব্যবস্থার কথা তিনি যখন বলেছিলেন তখন আমরা দেখতে পাবো কি, অর্থাৎ 2 ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, পুরুষদের জন্য অন্যরকম একরকম আর মহিলাদের জন্য আরেক রকম। তো এটাকেই ম্যারি উলস্টনক্রাফট সমালোচনা করলেন, করে আমরা দেখতে পাবো ম্যারি উলস্টনক্রাফট সেখানে কিন্তু তার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্ট প্রেজেন্ট করলেন। তো যাই হোক, এগুলো ভালো করে মাথায় রেখো, এই সমস্ত গল্পগুলো, তাহলেই দেখবে এই সিকোয়েন্সটা মাথায় থাকবে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নিও, বারবার এগুলো কিন্তু পরীক্ষায় জানতে চায়। তোমরা জানো যে রুশো থেকে প্রশ্ন আসেই কমন প্রায়, ঠিক আছে। 93 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য এসেন্স অফ মাও সেতুংস নিউ ডেমোক্রেসি ইজ, দ্য এসেন্স অফ মাও সেতুংস নিউ ডেমোক্রেসি, মাও জেদংয়ের যে নিউ ডেমোক্রেসির যে আইডিয়া সেটা আমরা দেখতে পাবো সেখানে কি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি টু বি ইন দ্য হ্যান্ড অফ পিপলস এর কথা বলেছে। যে নতুন নয়া গণতন্ত্রের তিনি যে ধারণা দিয়েছিলেন, তোমরা জানো যে তিনি একজন সোশ্যালিস্ট লিডার ছিলেন, কিন্তু সোশ্যালিস্ট লিডারশিপ থাকলেও তিনি আমরা দেখতে পাবো অনেক রকমভাবে গণতন্ত্রকে প্র্যাকটিস করার কথা বলেছিলেন। তো গণতন্ত্রের প্র্যাকটিসের মধ্যে আমরা দেখতে পাবো কি, যে ট্রেড এবং ইন্ডাস্ট্রিজগুলো যেগুলো আছে সেগুলো জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন, ঠিক আছে। তো এখানেই মানে নয়া গণতন্ত্রেরই ধারণা হিসেবে সেটাকে চালিয়েছিলেন, যদিও দেখতে শুনতে হয়তো তোমাদের সোশ্যালিজম মনে হবে, কিন্তু এটা নয়া গণতন্ত্রের ধারণা হিসেবে তিনি চালিয়ে দিয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাবো যে এই বইটি প্রকাশিত হয়েছিল 1940-তে। তো এগুলো আমরা অলরেডি মাও জেদং করেছি, এবং এই বইটার নাম বারবার পরীক্ষায় জানতে চাই, অন নিউ ডেমোক্রেসি, ভালো করে মাথায় রাখবে। 1940 সালে প্রকাশিত হয়েছে, বারবার জানতে চাই, ম্যাচিংয়ে দেয়, ডান দিক বাঁ দিক মেলাতে দেয়। 94 নাম্বার কোয়েশ্চেন দেখো, 94 নাম্বার কোয়েশ্চেন বলছে, হু সেড মাই নোশন অফ ডেমোক্রেসি ইজ দ্যাট আন্ডার ইট দ্য উইকেস্ট শুড হ্যাভ দ্য সেম অপরচুনিটি অ্যাজ দ্য স্ট্রংগেস্ট। এটা একই যখন বলেছে, সেম অপরচুনিটি বলেছে যখন, সেম, এখানে যখন সেম শব্দটি ব্যবহার করেছে, যে যেখানে যারা দুর্বল আছে তারা শক্তিশালীদের সঙ্গে একই গুরুত্ব পাবে বা সমান মর্যাদা পাবে, সমান সুযোগ সুবিধা পাবে, এই সমস্ত কথাগুলো যখন বলবে তখন চোখ বন্ধ করে গান্ধীজিকে তোমরা চুজ করে নেবে। কিন্তু এখানে যদি এই জায়গায় যদি সেম না বলে যদি এখানে যদি বলে একটুখানি বেশি অগ্রাধিকার পাবে, এই কথাটা যদি বলে, তাহলে তোমরা অ্যারিস্টটলকে চুজ করবে। কেন? বা গরিবের যদি কথা বলে, যে গরিবরা এখানে কি হয়, পুরো ইয়ের থেকে ধনীদের থেকে বেশি গুরুত্ব পায়, তাই এই ধরনের কোনো কথা যদি বলে তাহলে অ্যারিস্টটলকে চুজ করবে। হ্যাঁ, অ্যারিস্টটলকে চুজ করবে। কেন? আমি আসছি, প্রশ্ন আছে এখানে। তো যাই হোক, এখানে এটা দেখে নাও, এখানে তিনি সকলকে সমান গুরুত্ব দিয়েছেন, তাই না? তিনি স্বরাজের কনসেপ্ট দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলোতে তিনি ইকুয়ালিটি প্রিন্সিপালসকে প্র্যাকটিস করার কথা বলেছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। যাই হোক, এগুলো দেখে নিও। নন ভায়োলেন্ট তিনি প্রসেসের কথা বলেছেন, এগুলো বারবার জানতে চাই। এখানে আমরা দেখতে পাবো তার যে বইগুলোর নাম আছে, সেই বইগুলোর নামগুলো একটুখানি সিকোয়েন্সে দেখে নাও। অটোবায়োগ্রাফি তার যেটা ছিল, যেটা 1909 সালে তিনি লিখেছিলেন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, 1909 সালে যেটা লিখেছিলেন, ভালো করে মাথায় রাখবে এটা, ঠিক আছে। তারপরে হিন্দ স্বরাজ লিখেছিলেন, যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডিয়ান হোম রুল। অনেক সময় কি হয়, হিন্দ স্বরাজ না দিয়ে ইন্ডিয়ান হোম রুল দিলে তোমরা গুলিয়ে ফেলো। তো ইন্ডিয়ান হোম রুল যদি বলে তাহলে এটা কিন্তু গান্ধীজিই হবে। হিন্দ স্বরাজকে ইংলিশে ইন্ডিয়ান হোম রুল বলা হচ্ছে। তো এটাও ভালো করে মাথায় রাখবে, তারই লেখা বই। কি টু হেলথ বলে তিনি আর একটা বই লিখেছিলেন। তারপর হচ্ছে দ্য ভগবদ গীতা অ্যাকর্ডিং টু গান্ধী, এটাও তিনি লিখেছিলেন। আর কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, ইটস মিনিং অ্যান্ড প্লেস, এটাও তিনি লিখেছিলেন। এগুলো ভালো করে দেখে নিও। এই বইগুলোর নাম বারবার জানতে চাই, প্রথম 4টে বইয়ের নাম বারবার জানতে চাই। 95 নম্বর কোয়েশ্চেন্সের দিকে চোখ রাখো। 95 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, ডেমোক্রেসি ইজ মোর দ্যান আ ফর্ম অফ গভর্নমেন্ট, ইট ইজ আ মডেল অফ অ্যাসোসিয়েটেড, বললাম এক্ষুনি, ঠিক আছে।
আচ্ছা, ওখানে আম্বেদকর বলেছিলাম, কিন্তু একটা জায়গায় এখানে নোটিশ করো, এখানে যেহেতু আম্বেদকর নেই, এখানে হয়ে গেল জন ডিউই। কেন জন ডিউই হয়ে গেল? তা জন ডিউইর যে ধারণাগুলো পোষণ করতেন, আম্বেদকরও ঠিক একই ধারণা পোষণ করতেন। আম্বেদকর ছিলেন জন ডিউইর ছাত্র, ভালো করে মাথায় রাখো, আম্বেদকর ছিলেন জন ডিউইর ছাত্র, ঠিক আছে। তিনি যখন ব্রিটেনে পড়াশোনা করছেন তখন কিন্তু জন ডিউইর আন্ডারে তখন তিনি রিসার্চের কাজ করেছেন। তো তারই যে অ্যাফার্মেটিভ অ্যাকশনসের ধারণা যেগুলো আছে, ডেমোক্রেসির যে আইডিয়া আছে, ইনক্লুসিভনেসের যে কনসেপ্টগুলো আছে, ডেমোক্রেসিকে শক্তিশালী করার যে কথাগুলো আছে, সেই সমস্ত আইডিয়াসগুলোকে তিনি কিন্তু সেখান থেকে শিখে এসে এখানে এসে প্র্যাকটিস করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাবো জন ডিউই হচ্ছে কিন্তু ওই যেহেতু আম্বেদকরেরই ছাত্র, তো মোটামুটিভাবে একই আইডিয়া তারা পোষণ করতেন। এগুলো দেখে নিও। 96-এ দেখো, 96 কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য এলিট থিওরি অফ ডেমোক্রেসি। তো যিনি এলিট থিওরি অফ ডেমোক্রেসির আইডিয়াটি দেননি তিনি হচ্ছে ম্যাকফারসন, বাকিরা হচ্ছে দিয়েছেন, প্যারেটো, মস্কা, মিলস, তাই না, এই সমস্ত রাইটার্সগুলো দিয়েছেন। তো এগুলো মাথায় রেখো। প্যারেটোর যেমন হচ্ছে একটা বিখ্যাত বই হচ্ছে দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি। এই মাইন্ড অ্যান্ড সোসাইটি 1916 সালে প্রকাশিত হয়েছিল, মাথায় রাখবে। সার্কুলেশনস অফ এলিসের কনসেপ্ট তিনি এখানেই দিয়েছিলেন, বিল প্যারেটো। তারপরে আছে মস্কা দেখবো তার আগে যদিও, তো কিন্তু মস্কার আমরা বইটার নাম কি পাবো, দ্য রুলিং ক্লাস। কবে লিখেছিলেন মস্কার? 1896-এ তিনি বইটা লিখেছিলেন, ঠিক আছে। 1896-এ তিনি বইটা লিখেছিলেন। তারপরে দেখানো রবার্ট মিশেলসের এখানে বিখ্যাত বইটার নাম হচ্ছে পলিটিক্যাল পার্টিস, যেটা এবার পরীক্ষায় এসেছিল, তাই তো, এটার নাম এসেছিল পলিটিক্যাল পার্টিস আর সোসিওলজিক্যাল স্টাডি অফ দ্য অলিগার্কিক্যাল টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি। এই বইটার নাম এবার নেটে 18 তারিখে পরীক্ষায় এসেছিল, তোমরা জানো। 1911 সালে বইটা পাবলিশ হয়েছিল, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আর সিবি ম্যাকফারসনের কথা যদি বলি, সিবি ম্যাকফারসনের হচ্ছে বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্যাল থিওরি অফ পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম। জানো, এই টার্মিনোলজিটা বারবার পরীক্ষায় জানতে চাই, পজিটিভ ইন্ডিভিজুয়ালিজম, ঠিক আছে। তো এখানে পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের ধারণা তিনি দিয়েছেন। এই বইয়ে তিনি হবস থেকে লক পর্যন্ত আলোচনা করেছেন এবং এখানে পজিটিভ ইন্ডিভিজুয়ালিজমের ধারণা তিনি দিয়েছেন। 1962 সালে এই বইটা তার প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তো এই বেসিক ইনফরমেশনসগুলো বারবার দেখে নাও। এইবার নতুন যে প্যাটার্নে পরীক্ষা হবে, এই ইনফরমেশনসগুলোই বেসিকগুলোই জানতে চাইবে, গভীরে কিছু জিজ্ঞেস করবে না। 97-এর দিকে চোখ রাখো। 97 কি বলছে, মডেলস অফ ডেমোক্রেসি ওয়াজ রিটেন বাই। তো অলরেডি আমরা এটা ক্লাসে পড়লাম, মডেলস অফ ডেমোক্রেসি ডেভিড হেল্ড লিখেছেন, ঠিক আছে। 1984-এ তিনি এই বইটা লিখেছেন, একটু ভালো করে মাথায় রেখো, যেখানে তিনি বিভিন্ন ফর্মসগুলো ডেমোক্রেসি তিনি আলোচনা করেছেন, তাই না, বিভিন্ন ফর্মসগুলো ক্লাসিক্যাল থেকে একেবারেই মডার্ন পিরিয়ডে যতগুলো তৈরি হয়েছে সেগুলো। তো বিভিন্ন ভ্যারিয়েশনস তিনি সেখানে ডেমোক্রেসি দেখিয়েছেন। 98-এ চলে আসো। 98 কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ট্রাই টু মেক ডেমোক্রেসি অ্যান্ড এলিটিজম কম্প্যাটিবল। অর্থাৎ ডেমোক্রেসি এবং এলিটকে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখানোর চেষ্টা কে করেছিলেন? গণতন্ত্র এবং এলিটকে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখার চেষ্টা করেছিলেন তিনি হচ্ছেন জোসেফ শুম্পিটার দেখানোর চেষ্টা করেছিলেন। এটা ভালো করে মাথায় রেখো, ঠিক আছে, বারবার মুখস্থ করে ফেলো। বাকিগুলোর সাথে কনফিউশন তোমাদের হতে পারে, কারণ ওরাও তো এলিট ডেমোক্রেসির থিওরিস্ট। হ্যাঁ, কিন্তু ইনি স্পেসিফিক্যালি ডেমোক্রেসিকে ফোকাস করেছেন, তো এটা মাথায় রেখো। তো এটা আমরা দেখতে পাবো কি, যে কম্প্যাটেবল হিসেবে দেখানোর চেষ্টা করেছে। বাকিরা যদিও ওখানে বাকিরা কিন্তু ওই ডেমোক্রেসির আইডিয়াটিকে কিন্তু নিন্দা করেছে, বলেছে না ডেমোক্রেসি হয় না, এলিটরাই সমস্ত ভূমিকা পালন করে। কিন্তু ইনি বলেছেন যে না, ইনি বলেছেন যে এলিট যাদেরকে বলা হচ্ছে সেটাই ডেমোক্রেসি, যেটা ডেমোক্রেসি সেটাই এলিট। কিন্তু ওরা কিন্তু তা বলেনি, ওরা বলছে যে ডেমোক্রেসি বলতে তোমরা যেটা বুঝছো আলটিমেটলি ডেমোক্রেসি তা কিন্তু নয়। আসলে ডেমোক্রেসিটা আমরা বাইরে থেকে দেখে ডেমোক্রেসি মনে হচ্ছে, কিন্তু ওটা আসলে কিন্তু এলিটোক্রেসি। তো ওরা এলিটোক্রেসির উপর জোর দিয়েছে, অর্থাৎ ডেমোক্রেসিকে নিন্দা করে তারা এলিটোক্রেসির বা ডেমোক্রেসির একটা বলতে পারো যে একটা এক্সেপশনাল ফর্ম তারা দেখিয়েছেন এলিটোক্রেসি, এই প্যারেটো, মস্কা, মিশেলস। কিন্তু জোসেফ শুম্পিটার এসে বলার চেষ্টা করলেন যে না, যেটাই এলিটোক্রেসি সেটাই ডেমোক্রেসি, যেটাই ডেমোক্রেসি সেটাই এলিটোক্রেসি। এইভাবে তিনি একটা কম্প্যাটেবিলিটি দেখানোর চেষ্টা করলেন। তার বিখ্যাত বইটার নাম এখানে বারবার মনে রাখো, ক্যাপিটালিজম, সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি, 1942-তে প্রকাশিত হয়েছিল। বারবার বইটার নাম জানতে চাই। 99-এ চলে আসো। 99 কি বলছে, দ্য অথর অফ দ্য বুক ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট, ইন্ডিয়াস গ্রোয়িং ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, ঠিক আছে। সেই সময় কিন্তু মানে এর আগে আমরা পেলাম কি, শর্ট ফর্মটা পেয়েছিলাম, এখানে পুরো ফর্মটা দিয়ে দিয়েছে, পুরো বইটার নাম দিয়ে দিয়েছে, ভালো করে দেখো। ডেমোক্রেসি অ্যান্ড ডিসকন্টেন্ট, ইন্ডিয়াস গ্রোয়িং ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, অর্থাৎ সরকার চালাতে গিয়ে যে সমস্ত প্রবলেমসগুলো উঠে আসছে সেগুলো, বা ওই 1960 থেকে 1990-এর মধ্যে যে সমস্ত প্রবলেমসগুলো সেখানে অতুল কোহলি নোটিশ করেছেন। ইন্ডিয়ান ডেমোক্রেসিতে 1960 থেকে 1990-এর মধ্যে যে সমস্ত প্রবলেমসগুলো তিনি নোটিশ করেছেন, যে সরকার যেভাবে দুর্বল হয়ে যাচ্ছে, সেখানে দেখবে নতুন ধরনের সোশ্যাল ক্লাস তৈরি হচ্ছে, সেই সোশ্যাল ক্লাস দেখবে আবার নতুন করে মুভমেন্ট করছে, তারা তাদের নিজেদের পলিটিক্যাল ইনক্লুসিভনেস চাইছে,
তারা নতুন করে ডিমান্ড রেজ করছে, সেই ডিমান্ডগুলোকে সরকারগুলো জায়গা দিতে পারছে না যখন, তখন আবার নতুন করে সরকার বদল ঘটছে, সেই নতুন করে কোয়ালিশনস এসে আবার পলিটিক্যাল পাওয়ারে আসছে, সেই কোয়ালিশনস আবার সেখানে কাজ করতে পারছে না, সেখানে এই প্রবলেমসগুলো উঠে আসছে এবং ইন্ডিয়ান ইকোনমি ধীরে 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 ডিক্লাইন করছে। ওই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু তুলে ধরেছেন। তো ওগুলোই তোমরা এখানে পাবে, দেখো এই যে ওগুলোই এখানে কিন্তু তুলে ধরেছে সুন্দর করে। এটা মনে রেখো, এটা 1990 সালে সম্ভবত বইটা প্রকাশিত হয়েছিল। কোথায় গেল? 1990 সালে, এখানে লেখা হয়নি, ছাড়া পড়ে গেছে, পরে হয়তো পাবে। এখানে 1990 সালে দেখবে বইটা। 1990 সালে ডেমোক্রেসি এন্ড ডিসকন্টেন্টও হতে হয়েছিল না? কি হয়েছিল? হ্যাঁ, 1990 সালে হয়েছিল। তো এটা হবে, ঠিক আছে, দেখে নাও। 100 নম্বর কোয়েশ্চেন্সের দিকে তাকাও। 100 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? পলিটিক্যাল পার্টিস আর ইন্ডিসপেন্সিবল ফর দ্য সাকসেসফুল ফাংশনিং অফ তো ডেমোক্রেসি। পলিটিক্যাল পার্টিস আর ইন্ডিসপেন্সিবল মানে অপরিহার্য, যে গণতন্ত্রে পলিটিক্যাল পার্টি অপরিহার্য। কারণ গণতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র দেখতে পাচ্ছি যেহেতু ইনডিরেক্ট ডেমোক্রেসি, পরোক্ষ গণতন্ত্র, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা সেকশনস, প্রত্যেকটা গ্রুপের হয়ে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে। সেই পলিটিক্যাল পার্টিসগুলো কি করে না, তাদের নিজেদের যে ইন্টারেস্ট সেই গ্রুপের ইন্টারেস্টগুলোকে ফুলফিল করার চেষ্টা করে, তাই না, রেজ করার চেষ্টা করে, সেগুলো পলিটিক্যাল সিস্টেমে নিয়ে যায়, তারপর সেখানে কিছু ডিসিশনস তাদের মতো করে নিয়ে তাদের ডিমান্ডসগুলোকে ফুলফিল করার চেষ্টা করে। তো উইথাউট পলিটিক্যাল পার্টিস বর্তমান দিনে কোনো গণতন্ত্র ভাবা যায় না, সম্ভব নয়। তার কারণ পলিটিক্যাল পার্টিসগুলো কি করে দেখো, এখানে কারণ হিসেবে লিখে দিয়েছি। তারা রিপ্রেজেন্টেশনসটাকে ইনশিওর করার চেষ্টা করে, ঠিক আছে, রিপ্রেজেন্টেশনসটাকে ইনশিওর করার চেষ্টা করে। তারা সিম্পলিফিকেশন অফ চয়েসটাকে করে, যে চয়েস যেটা মানুষের সেটা সিম্পলিফাই করে দেয়, তারা সহজ করে দেয়। তারা সেখানে মানুষকে বলে দেয় যে এটা তোমার ডিমান্ড, তুমি এগুলোর মধ্যে চুজ করো। দেখবে ইলেকশনের আগে দেখবে প্রচুর সার্ভে হয়, পলিটিক্যাল পার্টিসগুলো প্রচুর এখনকার দিনে সার্ভে করছে। তো সেখানে জনগণকে তারা বুঝিয়ে দিচ্ছে, 10টা অপশন দিল, তার মধ্যে বলছে যে বলো তোমার কোনটা দরকার, বা একাধিক অপশনে তুমি চুজ করতে পারো। তার মানে তোমার চয়েসগুলো সেগুলো সিম্পলিফাই করে দিয়েছে তারা। কিন্তু তুমি হয়তো সেই চয়েসগুলো এককভাবে হয়তো বলার ক্ষমতা রাখো না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো তোমার ডেমোক্রেসিতে সমস্যা কি, তুমি কেন এবার বিজেপিকে ভোট দেবে না, বা কেন তুমি টিএমসিকে ভোট দেবে না, তুমি হয়তো বলতে পারবে না। কিন্তু পলিটিক্যাল পার্টিসগুলো কি করেছে, তোমার প্রবলেমসটিকে তুমি না বুঝলেও ও ভালো বুঝে নিয়ে তোমার সামনে এসে যখন ফেলে দিচ্ছে, তখন তুমি ভাবছো ওটা দেখে যে হ্যাঁ এটা তো ঠিকই, তো আমার প্রবলেম, তখন তুমি সেখানে গিয়ে টিক করছো। তো এইরকমভাবে দেখবে তোমার চয়েসগুলো যেগুলো সেগুলোকে অনেক সহজ করে দিয়েছে। অ্যাকাউন্টেবিলিটিটা তারা নিজের কাঁধে নিয়ে নেয়, দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নেয়। এটা এখন আমরা মানুষ যেটা ইন্ডিভিজুয়ালস, দায়িত্ব নেওয়াটা যেহেতু তার পক্ষে এখন অনেকটা ডিফিকাল্ট, বুঝতেই পারছো, বিশেষ করে ডেমোক্রেসিতে যেহেতু এখানে ইকোনমিক ইকুয়ালিটিটা যেহেতু নেই, তো স্বাভাবিকভাবেই ইকোনমিক জাস্টিসের যেহেতু এখানে কনসেপ্ট নেই ডেমোক্রেসিতে, তো সেই কারণে পলিটিক্যাল পার্টিসগুলো এখানে এসে কি করে, যে প্রত্যেকটা মানুষের ইকোনমিক জাস্টিসকে ইনশিওর করার জন্য সমস্ত দায়িত্বগুলো কাঁধে নিয়ে নেয়। এগুলো আমরা দেখতে পাবো। পলিসি ফর্মুলেশনের কাজগুলোও তারা করে, যেটা সাধারণ মানুষের পক্ষে হয়তো করা সম্ভব নয়, এবং পলিসি ইমপ্লিমেন্টেশনের কাজগুলোও তারা অনেক সময় করে, পাওয়ারে এসে তারা এই সমস্ত কাজগুলো করে। পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও তারা ধরে রাখে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন করে, যে কোনো একটা রাজনৈতিক কোনো একটা ইস্যুকে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে সেটার জন্য বৈধতা তারা আদায় করে নিল, তারা কনসেন্ট আদায় করে নিয়ে সেটার কিন্তু লেজিটিমাইজ করে দিল। তো এটা তারা করে, কিন্তু কোনো একজন ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব নয়। অর্থাৎ আমি হয়তো চাইছি যে আগামী দিনে রাম মন্দির দরকার, কিন্তু আমি হয়তো সেটা নিয়ে সবার সামনে প্রচার করার ক্ষমতা রাখি না। কিন্তু তারা একটা জোট হয়ে, তারা কিছু তাদের নিজেদের ফিনান্সিয়াল রিসোর্সকে কাজে লাগিয়ে তারা একজোট হয়ে তারা কি করে, জনগণের সামনে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করে। তো এইরকমভাবে কোনো ইস্যুকে তারা সোশ্যালাইজ করার চেষ্টা করে, জনগণের মধ্যে সেটাকে তারা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, জনগণকে সচেতন করার চেষ্টা করে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। এগুলো ভালো করে দেখে নিও, এগুলো বারবার এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো না বুঝলে তোমরা এই কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলোর উত্তর করে আসতে পারবে না। 101 নম্বর কোয়েশ্চেন্সের দিকে তাকাও, কি বলছে 101 নম্বর কোয়েশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু জন রলস দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেসি শুড স্যাটিসফাই। তো এটা বলছে ইকুয়াল রাইটস টু অল অ্যান্ড ইনইকুয়ালিটি ডিফাইন্ড ইন ইনস্টিটিউশনাল স্ট্রাকচার। এটা তো হবেই, জানো তোমরা সঠিক উত্তর এর আগেও, কারণ আমরা জানি যে তিনি যখন কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলছেন, তখন সেই ডেমোক্রেসিতে তিনি কি বলছেন, যে সকলের যে ইকুয়ালিটি থাকবে সেটাকে মেনশন করতে হবে কনস্টিটিউশনে, এবং এই কারণেই কনস্টিটিউশনের প্রয়োজন, যাতে কোনো পলিটিক্যাল পাওয়ারে এসে, বা কোনো পার্টি বা কোনো গ্রুপ পাওয়ারে এসে তারা যাতে সেখানে জনগণের স্বাধীনতাগুলোকে বা বেসিক নিডস যেগুলো সেগুলো যাতে কেড়ে নিতে না পারে। তো যাই হোক, এখানে ওই ইকুয়ালিটির কথা তিনি বলেছেন, এবং যে সমস্ত ইনইকুয়ালিটি আছে সেগুলোকে দূর করার কথা বলেছেন। তো এইগুলো আমরা দেখতে পাবো, জন রলস পড়তে গিয়ে আমরা এগুলো পেয়েছি, এগুলো সহজ জানো তোমরা। ফ্রি মার্কেট সোসাইটি ইজ বেস্ট সুইটেবল ফর দ্য ডেমোক্রেটিক সিস্টেম, হু সেড দিস। তো ফ্রি মার্কেট সোসাইটির কথা জানো তোমরা, ডেমোক্রেটিক সিস্টেমেই এগুলো শব্দগুলো গুরুত্ব পায়, বা ক্যাপিটালিস্ট সিস্টেমের এগুলো শব্দ, ক্যাপিটালিস্ট সিস্টেমেই ফ্রি মার্কেট সিস্টেমের কথা বলা হয়। তো ডেমোক্রেটির সঙ্গে সেটা খুব মানে কম্প্যাটিবল। তো এইখানে আমরা দেখতে পাবো জন ফ্রাইডম্যান, যিনি হচ্ছে নিও লিবারাল একজন থিঙ্কার্স, যাকে লিবার্টারিয়ান থিঙ্কার্সও বলা হয়,
তো এই লিবার্টারিয়ান থিঙ্কার জন ফ্রাইডম্যান এই কথাটি বলেছেন, মার্কেটের সাথে ডেমোক্রেসি কম্প্যাটিবল এই সমস্ত কথা বলেছেন। বাকিরা আমরা এই সমস্ত কথা বলতে শুনি না। এখানে দেখো কি বলছে, তার লেখা বইগুলোর নাম একটু দেখে নাও, বিশেষ করে প্রথম 4টে বইয়ের নাম ভালো করে দেখে নাও। প্রথম 4টে বইয়ের নাম ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম 1962, ফ্রি টু চয়েস, এই বইটার নাম যেমন বারবার পরীক্ষায় জানতে চাই। ফ্রি টু চয়েস আ পার্সোনাল স্টেটমেন্ট 1980-তে এসেছে। মনিটারি হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস, দরকার নেই এটা। প্রাইস থিওরি, দরকার নেই এগুলো বারবার। প্রথম দুটো বই, এই যে এইটা বই 3 নাম্বারটা, 2 নাম্বারটা না, 3 নাম্বার না, 1 আর 2টা ভালো করে দেখে নিও, এটা কিন্তু বারবার পরীক্ষায় জানতে চাই। 1 আর 2টা ভালো করে দেখে নিও, সবগুলো দরকার নেই, বাট লিখে দিয়েছে, একবার চোখ বুলিয়ে নিও, বলা তো যায় না। 103 নম্বর কোয়েশ্চেন্সের দিকে তাকাও। 103 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হাউ ডাজ রবার্ট ডাল ট্রিট ডেমোক্রেসি? রবার্ট ডাল ডেমোক্রেসিকে যেভাবে ট্রিট করতেন সেটা হচ্ছে, ইট ইজ আ মেকানিজম, এটা একটা যন্ত্র বলতে পারো। দ্য এসেন্সিয়াল ফাংশন অফ হুইচ ইজ টু মেনটেন দ্য ইকুইলিব্রিয়াম, যে একটা ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করে বলতে পারো, ঠিক আছে? ভারসাম্যতার যে ভারসাম্য বজায় রাখার কাজ করে, কি বলছে, সো দ্যাট দ্য প্রিন্সিপাল অফ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস রিমেইন আনডিস্টার্ব, যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস মানে হচ্ছে বন্টনমূলক যে ন্যায়, সেই বন্টনমূলক ন্যায়ের কনসেপ্টটি বা নীতিটি যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়, সেই কারণে আমাদের এখানে ডেমোক্রেসির মধ্যে প্রিন্সিপালসটা দরকার। তো রবার্ট ডাল এই কথাটি বলেছেন, ডেমোক্রেসির পক্ষে তিনি কথা বলেছেন। বুঝতেই পারছো যে রবার্ট ডাল একজন ডেমোক্রেটিক বড় সায়েন্টিস্ট ছিলেন, তিনি বিহেভিয়ারাল রিভলিউশনের সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন ধরে, ঠিক আছে? এগুলো মাথায় রেখো, বিহেভিয়ারাল রিভলিউশনের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, তো এই বইটার নাম যেমন বারবার জানতে চাই, প্রিফেস টু ডেমোক্রেটিক থিওরি 1956, হু গভর্নস ডেমোক্রেসি অ্যান্ড পাওয়ার ইন অ্যান আমেরিকান সিটি 1961, এটা পলিয়ার্কি, এটার নাম বারবার জানতে চাই, ঠিক আছে? এটাও জানতে চাই, ডিলেমাস অফ প্লুরালিস্ট ডেমোক্রেসি, অটোনমি ভার্সেস কন্ট্রোল 1982, ঠিক আছে? ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রাইসিস, এটা তো পেলেই কিছুক্ষণ আগে তোমরা, এটা ভালো করে দেখে নিও। অন ডেমোক্রেসি, এই বইটার নামও দেখে নিও, ঠিক আছে? এটাও একবার এসেছিল দেখলাম। এই কয়েকটা বইয়ের নামই দেখে নিও, তাহলেই হবে, ঠিক আছে? 6টা বই, প্রথম 6টা বই তার রবার্ট ডালের খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে নোট করে নাও। চলে আসো 104 নম্বর কোয়েশ্চেন্সে, কি বলছে, হাউ ডু পিপল ডিমান্ড ফর অ্যাকাউন্টেবিলিটি ইন ডেমোক্রেসি? হাউ ডু পিপল ডিমান্ড ফর অ্যাকাউন্টেবিলিটি ইন ডেমোক্রেসি? তো ডিমান্ডকে তারা করে থাকে, মানে অ্যাকাউন্টেবিলিটিকে ডিমান্ড করে থাকে তারা থ্রু সিভিল সোসাইটি অ্যাকশনসের মধ্য দিয়ে, যে সমাজের অ্যাকশনসের মধ্য দিয়ে তারা দায়বদ্ধতা এখানে জনগণের বা সরকারের করে থাকে, তাই না? এক্সপেক্ট করে থাকে। বাট বাকিগুলো যে হবে না তা কিন্তু নয়, বাকিগুলোও হবে। ইলেকশনের মধ্য দিয়েও তারা সরকারের দায়বদ্ধতা এক্সপেক্ট করে, সমস্ত রকমভাবে তারা করে এগুলো। তো সবগুলোই হবে, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা হবে, এটা দেখে নিও। 105 নম্বর দেখো কি বলছে, হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ ইজ পলিটিক্স, হু সেড দিস? এটা একটা স্টেটমেন্ট, কিন্তু এটা একটা বইয়ে তিনি দিয়েছিলেন, বইটার নামও এই একই। কি বলছে, পলিটিক্স, হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ, 1936-এ পাবলিশড হয়েছিল। বইটা দিয়েছিলেন হ্যারল্ড ডি লাসওয়েল। ভালো করে মাথায় রেখো, বারবার পরীক্ষায় নামটা জানতে চাই, পলিটিক্যাল থিওরি থেকে বারবার আসে বইটার নাম, ঠিক আছে? ডেভিড আফটার ডিসক্রাইব গভর্নমেন্ট অন দ্য বেসিস অফ, এটা হচ্ছে ডিগ্রি অফ হায়ারার্কি অ্যান্ড সিস্টেম অফ ভ্যালুস, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নিও, এগুলো একটু সহজ একটু হবে না, বাট একটু দেখে নিও। তার বিখ্যাত, হ্যাঁ অনেক অ্যাড হয়েছে। হ্যাঁ, এখানে দেখো তার বিখ্যাত বইটার নাম দেখে নাও, দ্য পলিটিক্স অফ মডার্নাইজেশন, 1965, একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে? 107 নম্বরে চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? তো এটা হচ্ছে, ডেমোক্রেসি ইজ আ প্রসেস অফ ফ্রি ডিসকাশনস। হ্যাঁ, ডেমোক্রেসিতে ফ্রি ডিসকাশনস হয়, সেখানে মারপিট হয় না, দাঙ্গা হয় না, মানে থিওরিটিক্যালি এটাই হচ্ছে আইডিয়া। হয় এখন সেটা আলাদা বিষয়, সেটা হয়তো এক্সেপশন, মানে আমাদের হয়তো পিওর ডেমোক্রেসিতে এই কারণে আমরা উঠে আসতে পারিনি, এই কারণে ভিডেম ইনস্টিটিউশনস এই কারণে আমাদের বলেছে ইলেকট্রাল অটোক্রেসি বলেছে, আমরা এখনো ডেমোক্রেসিতে পৌঁছতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো ফ্রি ডিসকাশনস হবে, ওপেন ডিবেটস হবে, ঠিক আছে? জনগণ সেখানে অংশগ্রহণ করবে ডিবেটে, এটাই হচ্ছে ডেমোক্রেসির বেসিক আইডিয়া। তো এটাই সত্যি কথা। তো এটা রাজস্থানে এসেছে 2023 সালে, গত বছরই এসেছে, কাজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখে নিও। রাজস্থানেরই 2023 সালে আরেকটা কোয়েশ্চেন এসেছে, দেখে নাও কি বলছে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি মিন বলছে পার্টিসিপেশনস অফ সিটিজেন্স থ্রু ইন্টারেস্ট গ্রুপস। এটা আমরা দেখতে পাই মার্কেটের মাধ্যমে হয় না, মার্কেট ওরিয়েন্টেড অফ সোসাইটি এটা হয় না, এটা হচ্ছে ইন্টারেস্ট গ্রুপসের মাধ্যমে হয়ে থাকে, সরাসরি যেটা আর কি হয় আর কি, সেটার কথা বলছে। বাকিগুলো দেখে নিও, সহজ। ফ্রিডম ইজ দ্য ম্যাক্সিমাম অপরচুনিটি টু ডু ডিজায়ার থিংস। Freedom is the maximum opportunity to do desired things with a minimum of control and regulations consonant with a well-ordered society. What does this is describe? এটা ডেমোক্রেসি ডিসক্রাইব করে, ঠিক আছে? এটা ভালো করে দেখে নাও, যে যেখানে স্বাধীনতার কনসেপ্ট উঠে আসছে, মানে সেখানে
ডেমোক্রেসিতেই সেটা হতে পারে। ডেমোক্রেসি ছাড়া অন্য কোনো পলিটিক্যাল সিস্টেমে তুমি স্বাধীনতা এনজয় করতে পারবে না, ইট ইজ নট পসিবল। অটোক্রেসিতেও তুমি পাবে না, অথরিটেরিয়ান রিজিমসে পাবে না, ফ্যাসিজমে তো পাবেই না, আর মনার্কিতে তো পাবেই না, তা থাকলো কি আর কিছুই না। তো স্বাভাবিকভাবেই ফ্রিডমের যখন কনসেপ্ট আসবে, সেখানে যখন তোমার ম্যাক্সিমাম অপরচুনিটির কথা বলবে, তখন সেটা ডেমোক্রেসিই হবে, অন্য কোথাও হবে না। সেটা অলিগার্কিও হবে না, মনার্কিও হবে না, ডিক্টেটরশিপও হবে না। এগুলো হচ্ছে কিন্তু খারাপ শাসন ব্যবস্থার উদাহরণ। ভালো শাসন ব্যবস্থা হচ্ছে যে জনগণের মতো, সেটা হচ্ছে ডেমোক্রেসি। কেন? কারণ জনগণ নিজেকে শাসন করার ক্ষমতা এখানেই রাখে। বাকিগুলোতে জনগণ নিজেকে শাসন করে না, বাকিগুলোতে অন্য কেউ জনগণের হয়ে শাসন করছে। ফলে কি হচ্ছে, তারা জনগণের স্বাধীনতাকে ইনশিওর করতে চায় না, কারণ জনগণ যত বেশি স্বাধীন হবে তাদের ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। এই কারণে তারা জনগণের স্বাধীনতা দিতে চায় না জনগণকে। 110 নম্বর দেখো কি বলছে, ডেমোক্রেসি ট্র্যাডিশনালি হ্যাজ টেন্ডেড টুয়ার্ডস অটোক্রেসি ইন টাইমস অফ ক্রাইসিস। দিস ইজ, এই যে কিছুক্ষণ আগে ক্লাসের শুরুতেই যেটা তোমাদের বলছিলাম, যখনই ক্রাইসিসের সিচুয়েশন তৈরি হয় দেশে একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে, তখনই সেটা কোন দিকে যায়? তখনই সেটা কনস্টিটিউশনাল ডিক্টাটরশিপের দিকে যায়, সাংবিধানিক একনায়কতন্ত্রের দিকে যায়। যখনই কোনো ক্রাইসিসের সিচুয়েশন আছে, মনে করে দেখো ক্রাইসিসের সিচুয়েশন কখন আসলো? হ্যাঁ, 1960 কথা মনে করে দেখো। 62-তে যুদ্ধ হচ্ছে, 1962-তে যুদ্ধ হচ্ছে, কত বড় একটা ভয়াবহ ক্ষতি হলো দেশের অর্থনৈতিক অবস্থার। 1962-র পর 1965 আরো বেশি করে ইন্ডিয়া পাকিস্তানের সাথে যুদ্ধ, আরো বেশি করে ক্ষতি হলো, ইন্ডিয়ান ইকোনমি কোল্যাপস করছে। সেই সময় দেখবে আবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সেই সময় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে দেখবে আমেরিকার কাছে আমরা। হ্যাঁ, শোনো আগে, শোনো কি বলছি। সেই সময় দেখবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, সেই সময় যখন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে তখন দেখবে আমরা আমেরিকার কাছে দৌড় লাগাচ্ছি যে আমাকে খাদ্য দাও, আমাদেরকে গম দাও, আমরা গম নিয়ে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি, আমাদের পেটের ভাত যোগ হচ্ছে না। তো এই সময় আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে ডেমোক্রেসি এই সময়, যে যখনই এই ধরনের ক্রাইসিসগুলো যখনই আসলো, তখনই কি হলো? তখনই আমরা দেখতে পাবো ধীরে ধীরে একটা পলিটিক্যাল পার্টি অত্যধিক বেশি পাওয়ার পেয়ে গেল। যখন পাওয়ার পেয়ে গেল, তখনই কি সে কি করলো? সাংবিধানিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দিল। কিভাবে? 1975-এ যে তার উদাহরণ। এবং শুধু তো তাই নয়, 1971-এ গিয়েও আর একটা ক্রাইসিস দেখতে পেলাম আমরা। 1971-এ আর একটা ক্রাইসিস কি দেখলাম আমরা? যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করছি বাংলাদেশে স্বাধীন করার জন্য, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য। 1974-এর কথা মনে করে দেখো, আমরা যখন নিউক্লিয়ার টেস্ট করছি, তখন প্রচুর দেশ আমাদের উপর ইকোনমিক স্যাংশনস লাগিয়ে দিয়েছে, তাই না? ইকোনমিক স্যাংশনস লাগিয়ে দিয়েছে। তো এই যে ক্রাইসিসগুলো ওই টাইম পিরিয়ডের মধ্যে যেগুলো ঘটছে আসছে, তো সেগুলো আলটিমেটলি কি করলো? একটা বড় পলিটিক্যাল পার্টিকে ক্ষমতা দিতে বাধ্য হলো, যে সে যেহেতু সে দাবি করছে যে অনেক বেশি সে উন্নতি করবে, কিন্তু সে উন্নতির নামে আলটিমেটলি কি করলো? উন্নতির নামে আলটিমেটলি সেখানে কনস্টিটিউশনের একটা ক্রাইসিস ক্রিয়েট করলো। কি ঘোষণা করলো? এমার্জেন্সি ঘোষণা করে দিল 1975-এ, তাই না? পাওয়ার আর সে ছাড়তে চাইছে না। তো এইরকম ভাবে 1975-এ আমরা দেখতে পাবো কি একটা ক্রাইসিসের সিচুয়েশন সেখানে কিন্তু উঠে আসলো। তো এইরকম ভাবে তোমরা দেখবে, এটা আমাদের দেশের উদাহরণ দিলাম, ইন্টারন্যাশনাল লেভেলেও যদি এই সমস্ত উদাহরণগুলো দেখো তাহলেও দেখবে যে যেমন এর কথা নিয়ে নাও, এরই কথা নিয়ে নাও, করোনারই কথা নিয়ে নাও, একটা বড় ক্রাইসিস। এই ক্রাইসিসে আমরা কি দেখতে পেলাম? যে প্রচুর পলিটিক্যাল পার্টি তারা পাওয়ারে আসলো। এই যে যেমন ক্রাইসিসের সিচুয়েশন এসেছিল, যেহেতু এখন দেখবে এই পাওয়ারগুলো বামপন্থীরা পাওয়ারে আসতে শুরু করেছে, যেহেতু তারা ক্ষমতায় ছিল, ক্যাপিটালিস্টরা যেহেতু পাওয়ারে ছিল, ক্যাপিটালিস্ট পার্টিসগুলো পাওয়ারে ছিল, এখন তাদের উপর আর ভরসা নেই মানুষ। এখন এই ক্রাইসিসের সিচুয়েশন থেকে সরে গিয়ে এখন কি হবে না, বামপন্থীরা পাওয়ার পাবে। তো কিছুটা সময় তারাও কিন্তু উন্নতি করবে, কিন্তু তারাও দেখবে ওদিকেই চলে যাবে। কোন দিকে না? তারাও কিন্তু দেখবে কনস্টিটিউশনাল ডিক্টাটরশিপের দিকে সিস্টেমটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হবেই, এটা হতে বাধ্য, এটাই মানুষের হিউম্যান নেচার, এটাই হয়। তো যাই হোক, কিছুটা সময়ের জন্য উন্নতি কি হচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার হয়েছে? তাহলে পটর করছো কেন? শোনো আগে মন দিয়ে। 11 নম্বর দেখো, 11 নম্বর কি বলছে? ডেমোক্রেসি ইজ নট অ্যান আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি ইজ নট অ্যান আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বিকজ ইট অ্যাসোসিয়েটস অল উইথ গভর্নমেন্ট। কি বলছে? ডেমোক্রেসি ইজ নট অ্যান আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা কোনো আদর্শ সরকারের কোনো আকার নয়। গণতন্ত্র আদর্শ, এটা বললাম তোমাদের কিছুদিন আগে। এটা হচ্ছে কি, সরকারের হচ্ছে ইট অ্যাসোসিয়েটেড উইথ অল গভর্নমেন্টস, এটা সরকারের সঙ্গে জড়িত। এটা একটা অ্যারিস্টটল বলেছেন এই কথাটি, ভালো করে দেখে নাও। তিনি তো নিজেই তো মানে গণতন্ত্রকে সব থেকে খারাপ বলেছেন, কোনো আইডিয়াল ফর্ম তিনি বলেননি। যে গণতন্ত্র তখনকার দিনে বিরাজ ছিল, তিনি যে সোসাইটিতে বিলং করতেন, তিনি এথেন্সে এসে পড়াশোনা করতে শুরু করলেন, এথেন্সেই তিনি তখন শিক্ষকতা করতে শুরু করলেন, এথেন্সের রাজনীতিতে তিনি জড়িয়ে পড়লেন। তো সেখানে থেকেই তিনি কি দেখলেন? তিনি সেখানে থেকেই দেখলেন যে যে গণতন্ত্রের খারাপ রূপগুলো, খারাপ ফলগুলো তিনি দেখলেন। তো গণতন্ত্রের যেহেতু খারাপ ফল দেখেছেন, তো এই কারণে তিনি তার অভিজ্ঞতাতে কখনো তিনি বললেন না যে গণতন্ত্র ভালো। তো গণতন্ত্রকে সব থেকে খারাপ ব্যবস্থা তিনি বলেছিলেন। এবং এর বিপরীতে যে শাসন ব্যবস্থা হতে পারে, যেখানে হচ্ছে অ্যারিস্টোক্রেসিও থাকবে, যেখানে হয়তো দেখা যাবে যে সেখানে
অ্যারিস্টোক্রেসিও থাকবে, আর একটা কি থাকবে, দুটো ফর্মে তৈরি হবে, ডেমোক্রেসি। অ্যারিস্টোক্রেসি এবং ডেমোক্রেসির ফর্মে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি পলিটি, তিনি পলিটিকে বেস্ট ফর্ম হিসেবে দেখেছিলেন। তো সেটা এক প্রকার অ্যারিস্টোক্রেসিরই ফর্ম ছিল বলতে পারো, কাইন্ড অফ। তো ওগুলো আমরা এখানে দেখতে পাবো। তো যাই হোক, ওগুলো একটু দেখে নাও। অ্যারিস্টটল সম্পর্কে এই সমস্ত ইনফরমেশন ছিল, বারবার মনে রেখো, এগুলো বারবার পরীক্ষায় জানতে চাই যে পলিটিক্যাল থিওরিতে তার বিশেষ অবদান আছে। তিনি থিওরি অফ ফর্মস দিয়েছেন, থিওরি অফ ফর্মস, ঠিক আছে, যে কোনো রকমের কি যে অ্যাবস্ট্রাক্ট ফর্মসকে তিনি বিশ্বাস করতেন না। প্লেটো যেমন কোনো অ্যাবস্ট্রাক্ট ধারণাতে বিশ্বাস করতেন না, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ধারণাতে কোনো বিমূর্ত কোনো ধারণাতে বিশ্বাস করতেন না, মনে মনে ধরে নিচ্ছি আমি, ওই ধরনের কোনো কনসেপ্ট তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাই ঠিক। তো এই ধরনের যে কনসেপ্টগুলো ছিলেন, ওই ধরনের কনসেপ্টে তিনি বিশ্বাস করতেন, তাই না? তো এই ধারণাতে তিনিও বিশ্বাস করতেন। তো এগুলো আমরা দেখতে পাবো। পলিটিক্স অ্যান্ড এথিক্সের মধ্যে তিনি একটা পলিটিক্স অ্যান্ড এথিক্সের মধ্যে তিনি একটা কি বলবো সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে পলিটিক্স হচ্ছে এথিক্সেরই এক্সটেনশন, পলিটিক্স হচ্ছে এথিক্সেরই এক্সটেনশন, এই কথাগুলি তিনি বলেছিলেন, ঠিক আছে। এবং পলিটিক্সই হচ্ছে মানুষের গুড লাইফকে ইনশিওর করবে, এই সমস্ত কথাগুলো বলছে যে স্টেটের মধ্যে দিয়ে যেটা হবে। ক্লাসিফিকেশনস অফ গভর্নমেন্ট যিনি করেছিলেন, এই যে দেখো তিনটে এখানে তিনি গুড ফর্মস বলেছিলেন, আর তিনটে সাবভার্ট ফর্মসকে তিনি এখানে কিন্তু বা কারাপ্ট ফর্মসকে তিনি দেখিয়েছিলেন। কি কি তিনটে বলো, কি বলছো? থিওরি অফ ফর্মস তো ওটা প্লেটো ছিল না? থিওরি অফ ফর্মস প্লেটোর মতো ইনিও বিশ্বাস করতেন। প্লেটো তো শুধু করেনি, ইনিও করতেন। সরি আমি ভুল বলছি, আমি গুলিয়ে দিলাম। থিওরি অফ ফর্মস বলছে আনলাইক, বলেছে আনলাইক মানে প্লেটোর ছিল। প্লেটোর হচ্ছে আনলাইক হিজ টিচার প্লেটো, মানে আনলাইক মানে অপছন্দ করেনি তাকে। মানে প্লেটো তার মানে পছন্দ করতো কি, আমি গুলিয়ে ফেলছি। থিওরি অফ ফর্মসটা তো প্লেটোরই ছিল। থিওরি অফ ফর্মসটা প্লেটোর ছিল, এটার ছিল না, ঠিক আছে। অ্যারিস্টটল রিজেক্ট করেছিল, অ্যারিস্টটল রিজেক্ট করেছিল, ঠিক আছে, অ্যারিস্টটল রিজেক্ট করেছিল। যাই হোক, গুলিয়ে দিলাম। তারপরে দেখো এখানে গভর্নমেন্টের ফর্ম তিনি তুলে ধরেছিলেন। গভর্নমেন্টের ফর্ম তিনটে গুড ফর্ম, তিনটে হচ্ছে কারাপ্ট ফর্মকে তিনি তুলে ধরেছিলেন। যেমন হচ্ছে প্রথম ফর্মটা ছিল মনার্কি, তারপরে তার নিচে যেটা ভালো হতো সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, তার নিচে যেটা ভালো সেটা হচ্ছে পলিটি। এটা হচ্ছে গুড ফর্মসগুলোকে তিনি বলেছিলেন, যেগুলো তিনি ডান দিকে রেখেছিলেন। বাঁ দিকে যেগুলোকে রেখেছিলেন সেটা হচ্ছে যেগুলো খারাপ, সেগুলো হচ্ছে কি টিরানি। তারপরে হচ্ছে তার যদি একটুখানি মডার্ন ভার্সন বলো তাহলে হচ্ছে অলিগার্কি, তার আবার মডার্ন ভার্সন যদি বলো তাহলে হচ্ছে ডেমোক্রেসি। যেটা খারাপ, সব থেকে খারাপটা তিনি বলেছিলেন ডেমোক্রেসি। এবং তিনি সব থেকে পছন্দ করেছিলেন কোনটা, বেস্ট গভর্নমেন্ট বলেছিলেন বা বেস্ট কনস্টিটিউশন বলেছিলেন পলিটিকে, তাই না? এটা এবং এটা কিসের সমন্বয় তৈরি হয়? এটা মোনার্কি হবে না, এটা অ্যারিস্টোক্রেসি হবে না, এটা হচ্ছে অলিগার্কি আর ডেমোক্রেসির সমন্বয় তৈরি হয়েছে। হ্যাঁ, অ্যারিস্টোক্রেসি না, আচ্ছা অ্যারিস্টোক্রেসি হবে, আমি তাই পড়েছিলাম, আমি এটা কারেক্ট করে দেবো, অ্যারিস্টোক্রেসি হবে। এথিক্সে চলে আসো। এথিক্সের জায়গাতে আমরা দেখতে পাবো কি ভার্চুয়াল এথিক্সের কথা তিনি বলছে, গোল্ডেন মিলের কনসেপ্ট তিনি দিয়েছিলেন, বারবার পরীক্ষায় ম্যাচিং করতে দেয়, এটা বোল্ড করতে ভুলে গেছে, এটা দেখে নিও। এগুলো আর ডিটেলসে এখন বলছি না, যেহেতু ক্লাসে আলোচনা হয়েছে তোমরা জানো। ইউডেমোনিয়ার কনসেপ্ট তিনি দিয়েছেন, এটাও একটু দেখে নাও, পরীক্ষায় বারবার জানতে চাই এটা, ঠিক আছে। মানে হ্যাপিনেসের কথা যে এখানে বলা হয়েছে যে হ্যাপিনেস, ঠিক আছে, এগুলো দেখে নিও, এগুলো বারবার জানতে চাই, টার্মিনোলজিগুলো দিয়ে এখানে মেলাতে বলে, ঠিক আছে। মেটাফিজিক্সে আমরা দেখতে পাবো যে 4টে কসের কথা তিনি বলেছিলেন, 4টে কস, মেটেরিয়াল কস, ফর্মাল কস, এফিশিয়েন্ট কস এবং ফাইনাল কস। এগুলো তোমাদের ক্লাসে আমি বলেছিলাম, এগুলো দেখে নিও, ঠিক আছে। তারপরে এখানে চলে আসো, টেলিওলজির কনসেপ্ট তিনি দিয়েছিলেন, ন্যাচারাল সায়েন্সে আমরা দেখতে পাবো টেলসের কনসেপ্ট তিনি দিয়েছিলেন, এগুলো। আর ক্লাসিফিকেশন অফ লিভিং বিং এর কনসেপ্ট তিনি দিয়েছিলেন, বায়োলজির দরকার নেই। তো এগুলো একটু দেখে নিও, এগুলো বারবার পরীক্ষায় কিন্তু জানতে চায়। 112 নম্বর কোয়েশ্চেন্সের দিকে চোখ রাখো। 12 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হু সাইড দ্য ফলোইং স্টেটমেন্ট, ইন আ ডেমোক্রেসি দ্য পুয়ার হ্যাভ মোর পাওয়ার। এই যে দেখ বলেছে, এটা যেটা তখন বলছিলাম যে গরিবদের অত্যধিক বেশি ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আছে, মানে বেশি ক্ষমতা আছে বড় লোকদের তুলনায়, অর্থাৎ সংখ্যার ক্ষমতা তাদের, যেটা সংখ্যার ক্ষমতা, তো জনসংখ্যায় তারা বেশি। বিকজ দেয়ার আর মোর অফ দেম, এই যে বলে দিয়েছে দেখো এখানে, কারণ তারা সংখ্যায় বেশি। অ্যান্ড দ্য উইল অফ মেজরিটি ইজ সুপ্রিম, যে মেজরিটির ইচ্ছাটাই এখানে কি হয়, এখানে প্রাধান্য পায়। তো এটা এখানে কিন্তু অ্যারিস্টটলের কনসেপ্ট, এটা ঠিক, এটা ভালো করে মাথায় রাখো যে গরিবদের এখানে নিন্দাও করেছেন এটা নিয়ে, যেই কারণে তিনি ডেমোক্রেসি ক্রিটিসাইজ করেছেন, যে যখন গরিবরা যখন সব ডিসিশন নেবে তখন তাদের চিন্তা ভাবনাগুলো কি হবে, তখন তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা গরিবত্ব দেখা যাবে, চিন্তা ভাবনার মধ্যেও গরিবত্ব দেখা যাবে, কাইন্ড অফ তাদের চিন্তা ভাবনার মধ্যেও একটা
স্কার্সিটি দেখা যাবে। তারা কিন্তু কোয়ালিটেটিভ কোনো ডিসিশন নিতে পারবে না। কোয়ালিটেটিভ ডিসিশনস আলটিমেটলি নিতে না পারলে আর আলটিমেটলি একটা পলিটিক্যাল সিস্টেমকে কখনো উন্নত করা যায় না এবং সেটাকে লং রানে সেটাকে টিকিয়ে রাখাও যায় না। এই কথাটি তিনি সেখানে কিন্তু বলেছিলেন এবং এই উদ্দেশ্যেই তিনি আমরা দেখতে পাবো কি এর এগেনস্টে এসে তিনি এই কারণে বলার চেষ্টা করলেন সেই সময় ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিয়েছিলেন। মনে করে দেখো ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট যেখানে তিনি ওই মোরালিটিকে ভ্যালুস দিয়েছিলেন, এথিক্সকে বেশি ভ্যালুস দিয়েছিলেন। মেরিটের বেসিসে মেরিটের বেসিসে তিনি সেখানে ডিসিশন নেওয়ার কথা বলেছিলেন। তো এবং সেই মেরিট কিসের উপর ডিসাইড হবে না, সেখানে কোয়ালিটির ভিত্তিতে বা মোরালিটির ভিত্তিতে হবে। আর এই মোরাল ভ্যালুসগুলো অ্যারিস্টোক্র্যাটদের মধ্যে যেহেতু বেশি আছে, তো কাজে আলটিমেটলি তারাই কিন্তু সমস্ত সুযোগ সুবিধা বেশি পরিমাণে ভোগ করবে, এই কথাগুলো তিনি বলেছিলেন। অর্থাৎ যেটা পরবর্তীকালে আমরা এসে জন রলসকে পড়ছি যে আইডিয়াটা, তার সম্পূর্ণ বিপরীত আইডিয়া তিনি দিয়েছিলেন, এটা আমরা দেখতে পাবো। জন রলস এসে যেখানে ঘুরিয়ে একটুখানি বলার চেষ্টা করছেন গরিবের কথা, উনি সেই সময় বড়লোকদেরই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করলেন, ওটা আমরা দেখতে পাবো। এনার বইগুলোর নাম একটু দেখে নাও। এনার বইগুলোর নাম হচ্ছে নিকোম্যাচিয়ান এথিক্স, বারবার জানতে চাই। আর সব থেকে বেশি জিজ্ঞেস করে যেটা হচ্ছে অ্যারিস্টটল পলিটিক্স, ঠিক আছে। মেটাফিজিক্স, পোয়েট্রিক, রিটোরিক, এই সমস্ত বইগুলো আছে, এগুলো একটু দেখে নিয়ে এগুলো পরীক্ষায় জানতে চাই। 13 নম্বর কোয়েশ্চেনে চলে আসে, কি বলছে, বিউরোক্রেসি পোজেস আ থ্রেট টু ডেমোক্রেসি অ্যান্ড টু ইন্ডিভিজুয়াল ফ্রিডম। এটা মার্টিন এলবো বলেছে, কথাটি একটু দেখে নিও, ঠিক আছে। এটা দেখে নিও, এটা স্টেটমেন্ট সরাসরি এগুলো। 14 নম্বর কোয়েশ্চেন দেখে নাও, ডেমোক্রেসি এজ আ ফর্ম অ্যান্ড মেথড অফ গভর্নমেন্ট হুইচ রিভলিউশনারি অ্যান্ড সোশ্যাল ইকোনমিক চেঞ্জেস আর ব্রট অ্যাবাউট উইথাউট ব্লাডশেড। যে কোনো রকমের রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়াই কি করা হয় না, পরিবর্তন করা হয়। তো এই পরিবর্তনের নামই হচ্ছে গণ সরকার, এবং এই সরকারটাই হচ্ছে, এই সরকারের এই মেথডটাই হচ্ছে গণতান্ত্রিক মেথড। তো এই কথাটি তিনি এক প্রকার বলেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর আম্বেদকর, অর্থাৎ যিনি গণতন্ত্রকে খুবই পছন্দ করতেন। তার বইগুলোর নাম একটু দেখে নাও এখানে, অ্যানিহিলেশন অফ কাস্ট 1936, দ্য প্রবলেম অফ রুপি অ্যান্ড ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন 1923, থটস অন লিঙ্গুইস্টিক স্টেটস, এটা পরীক্ষায় জানতে চাইছে আজকাল এখন 1955-এ, ঠিক আছে। যেখানে তিনি ওই উত্তরপ্রদেশকে ভেঙে টুকরো টুকরো করার কথা বলেছিলেন। এই কারণে এই বইটার নাম এখন আজকাল খবরের কাগজে বিশেষ মানে মানে আলোচনায় চর্চায় আছে। হু আর দ্য শূদ্রাস, বারবার জানতে চাই 1946-এ। দ্য বুদ্ধা অ্যান্ড ইটস ধাম্মা 1957-এ তিনি এটা লিখেছিলেন। তো এগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে, বুদ্ধা অ্যান্ড ইটস ধাম্মা। তো এগুলো ছাড়াও আরো 2-3টে আছে, কিন্তু এগুলো ভালো করে মাথায় রেখো। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, কিন্তু এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো বারবার জানতে চাই। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে তার পিএইচডি থিসিস, এটা ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। পিএইচডি না, এটা মাস্টার্সের থিসিস। তার পিএইচডি ছিল, মাস্টার্স ছিল, মানে মাস্টার্সের থিসিস হবে, দেখে নিও। 15 নম্বর দেখো কি বলছে, আরটিআই ইজ আ মিনস অফ স্ট্রেংথেনিং ডেমোক্রেসি। আরটিআই ইজ আ মিনস অফ স্ট্রেংথেনিং ডেমোক্রেসি ডিউ টু। তো আরটিআই গণতন্ত্রকে শক্তিশালী করে, কি কারণে শক্তিশালী করে, কারণ শক্তিশালী করতে পারে তার কারণ সেখানে ওপেননেস আছে। আরটিআই ওপেননেস নিয়ে আসে, ওপেননেস অর্থাৎ সরকার কি করছে সেটা ওপেন, তো সরকার আর ওই সিক্রেট রাখতে পারবে না। সিক্রেসির এগেনস্টে এখানে আরটিআই নিয়ে আসা হয়েছে, যে সরকার আগে সিক্রেসি মেনটেন করতে, বলে কি হতো যে যাদের উন্নতির জন্য টাকা এসেছে তারা জানতেই পারছে না, কারণ সেই ইনফরমেশনগুলো পাবলিক করা যাবে না। এবার যারা পাওয়ারে আছে তারাই টাকাগুলো খেয়ে নিত, যেটা তোমরা রাজস্থানের সেই সময় তোমরা দেখেছো যে বড় এই কারণে আন্দোলন হয়েছে। মজদুর কিষাণ শক্তি সংগঠন MKSS, যে MKSS তারা আন্দোলন করেছে, এই যে MKSS সেখানে আন্দোলন করেছে। তো সেখানে সিক্রেসিকে মেনটেন করা হতো বলে, পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ সেখানে ওই কৃষকদের জন্য প্রচুর টাকা এসেছিল, তারা সব খেয়ে নিয়েছে। তো এই কারণে বলা হলো কি যে না, ওপেননেস নিয়ে আসতে হবে, আরটিআই নিয়ে আসতে হবে, রাইট টু ইনফরমেশন নিয়ে আসতে হবে, যেটা কি করবে, সরকারের সমস্ত ইনফরমেশনগুলোকে ওপেন করে দেবে, জনগণ চাইলে সেই ইনফরমেশন পেতে পারে। তো ওপেননেস, তো এটা গণতন্ত্রকে শক্তিশালী করে, এটা শক্তিশালী করে। ট্রান্সপারেন্সিটা শক্তিশালী করে, স্বচ্ছতা, যে স্বচ্ছভাবে যদি হয়, একেবারেই জলের মতো পরিষ্কার যদি হয় তাহলে হবে, অর্থাৎ যেগুলো যদি ওপেন থাকে তাহলে আমি মিলিয়ে নিতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল, বা আমার জন্য কি করা হয়েছে কি করা হয়নি, তাহলে কি হবে, স্বচ্ছ যদি থাকে ব্যাপারটা, তাহলে হচ্ছে সেটা গণতন্ত্রকে শক্তিশালী করে। অর্থাৎ যাদের জন্য এখানে টাকা বা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট এখানে প্রমোট করা হচ্ছে, সেটা তারা আলটিমেটলি উপভোগ করতে পারবে। এবং অ্যাকাউন্টেবিলিটি, এই শব্দগুলো আমরা দেখতে পাবো কি আরটিআই এর সাথে জড়িত, এগুলো ভালো করে মনে রেখো। এই মেনটেনিং সিক্রেসি এবং বিউরোক্রেটিক রেড ট্যাপিজম, এগুলোর বিরুদ্ধেই কিন্তু আরটিআই এর কনসেপ্টটা এসেছিল, এগুলোর বিরুদ্ধে, ঠিক আছে। এবং বিরুদ্ধে এসে আলটিমেটলি যেটাকে প্রমোট করলো সেটা হচ্ছে ওপেননেস, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য বিউরোক্র্যাটস বা সরকার, গভর্নমেন্ট। এগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো দেখে নিও। 2005 সালে আরটিআই একটা এসেছিল, এটা আর্টিকেল 19-এর 1 নম্বর আর্টিকেলের সাথে এটা কম্প্যাটিবল, রাইট টু ইনফরমেশনস, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রেখো।
এটা কম্প্যাটেবল এটার সাথে, কারণ রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনসের কথা বলছে এখানে। তো জনগণ সেখানে কথা যেন বলতে পারে সরকারের বিরুদ্ধে, তো এটাকেই এখানে তুলে ধরা হচ্ছে। এবং যিনি এটা লিডার ছিলেন, যেটা বারবার পরীক্ষায় ম্যাচিংয়ে দেয়, তো এই আরটিআই নিয়ে আসার পেছনে যিনি বড় একটা আন্দোলন ঘটিয়েছিলেন, যে মহিলা এখনও জীবিত আছেন, তিনি হচ্ছেন অরুণা রয়। তো অরুণা রয় 1990-এর দশকে একটা আন্দোলন রাজস্থানে ঘটিয়েছিলেন, এবং আর একটা কৃষক সংগঠনকে তিনি নিয়ে করেছিলেন রাজস্থানের, সেটা হচ্ছে মজদুর কিষাণ শক্তি সংগঠন। তো এই সংগঠনকে নিয়ে তিনি আন্দোলনটা করেছিলেন। এগুলোই বারবার পরীক্ষায় জানতে চাই। হ্যাঁ, তামিলনাড়ুতে প্রথম আইটিআইটা ইমপ্লিমেন্ট হলো, এগুলো ভালো করে দেখে নিও, এগুলোই বারবার কিন্তু জানতে চাই। তো এই গেল 115টা কোয়েশ্চেন, যেটা আমরা হয়তো একটু লং টাইমে নিয়ে শেষ করলাম, 4 দিন লেগে গেল আমাদের এটা হয়তো শেষ করতে, কিন্তু যা বুঝিয়ে দিলাম এগুলো যদি মন দিয়ে শুনেছো, সততার সঙ্গে যদি ক্লাসটা করেছো, যদি হোয়াটসঅ্যাপে যদি এখানে SMS চালাচালি না করেছো, তাহলে তোমরা ধরে নাও যে একটা প্রশ্নও বাদ যাবে না, যা আসবে সব কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলছি, আমি লিখে দিচ্ছি, সবই কমন পাবে। ঠিক আছে, তো কাজেই মন দিয়ে করো, দেখো প্রচুর প্রশ্ন কমন পাবে এইরকমভাবে। একটু সময় লাগুক, কিন্তু যতটা পড়বে সলিড পড়ে বেরিয়ে যাবে, এবং তোমার নলেজও এমনভাবে তৈরি হবে যে আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী চলছে, দেশের অর্থনীতিতে কী হচ্ছে, বিশ্বের অর্থনীতিতে কী চলছে, কীভাবে চলছে, এগুলো বোঝার আর কোনো খামতিই থাকবে না। সমস্ত দিক থেকে নিজেকে তুমি তৈরি করে ফেলতে পারবে। কাজে সময় লাগলেও কিন্তু তুমি নিজেকে যেভাবে তৈরি করছো, এই স্টাডিটা মানে আমি নিজে মিস করি, মানে আমি এখনও চাই যে আমি কোনো একজন টিচারের কাছে যাই, গিয়ে আমি সারা জীবন আমাকে এখনও তিনি গাইড করুক। তো সেই টিচারটা মানে আছেন একজন, মানে আমি ওনার কাছে এক্সপেক্ট করি, বাট উনি মানে রাজি নন। মানে আমার এই যিনি পিএইচডি সুপারভাইজার ছিলেন, মানে কি বলবো, যে হিমাদ্রি চ্যাটার্জি যে এনিমের স্কলার ছিলেন, তো মানে এত নলেজেবল মানুষ আমি দেখিনি আমার লাইফে, এবং এতগুলো বই, মানে তুমি যদি রিসার্চের জন্য ওনার কাছে যাও বা কোনো আইডিয়া নিয়ে যদি ওনার কাছে যাও, তো তোমাকে মানে 2 মিনিটের মধ্যে হয়তো 10টা-12টা বইয়ের নাম বলে দেবে, সব মুখস্থ, রাইটারের নাম, বইয়ের নাম মুখস্থ বলে দেবে। তো এত বই পড়েছেন আর এত করেছেন, মানে আমি ভাবলেও অবাক হই। তো যাই হোক, আমি তারপরেও নিজে যতটা চেষ্টা করি ইন্ডিভিজুয়ালি, সেগুলো তোমাদেরকে পাস করার চেষ্টা করছি। তোমরা যদি নিতে পারো তাহলে আশা করি অনেক এগিয়ে যাবে। তো চেষ্টা করো। অনেকে নেট সেট পাস হয়ে গেলেও আমার কাছে কোনো বার থাকবে না যে তোমরা ক্লাস করতে পারবে না। নেট সেট পাস হয়ে যাও, CSC কোয়ালিফাই করে যাও, তারপরেও এখানে চেষ্টা, যদি তোমাদের মনে হয় যে তোমরা এই ক্লাসগুলো করবে, নতুন নতুন আইডিয়াগুলো শিখবে, জানবে, থিওরিগুলো পড়বে, করতে পারবে। বাট আমি নিশ্চিত তোমাদের এবার 12-13 জনের তো নেট পাস হয়ে যাবে, নিশ্চিত তোমাদের 12-13 জন নেট পাস করবে, 4-5 জন JRFও পেয়ে যাবে, নিশ্চিত হবে। ঠিক আছে, যাই হোক, এটা লেগে থাকো, বলো কোথায় বুঝতে পারলে না, কোথায় কি অসুবিধা হলো, মন খুলে বলো।